থ্যাংক ইউ বধি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে আমাদের এখানে গুড মর্নিং, আপনাদের ওখানে গুড ইভিনিং। তো সবাইকে আবার দেখে খুশি লাগছে। আবার আমি আগে দিয়েছিলাম একটা লেকচার প্রিস্টেস কংক্রিটের উপরে। এখন আজকে as বধি বলল যে আমাদের 5টা সেশন আছে ব্রিজের উপরে। আজকে প্রথম, এবং তারপরে আগামী সপ্তাহে 2টো, তারপর সপ্তাহে আরো 2টো। তা আমি চেষ্টা করব বাংলায় বলার জন্য, হয়তো কিছু কিছু ইংলিশ চলে আসবে। আমি আসলে আপনারা জানেন আমি বাংলাদেশের ছেলে আমি আর কি। আমি বুয়েটের ছাত্র ছিলাম, তারপরে বুয়েট লেকচারার ছিলাম বেশ কিছুদিন, তারপরে আমেরিকায় চলে এসেছি অনেকদিন হলো। তবুও বাংলাদেশের সঙ্গে আমার অনেক সম্পর্ক এখনো রয়েছে আর কি। তো যাই হোক, লেটস সি। আমি এখন প্রফেসর, ইউনিভার্সিটি টেক্সাস আর্লিংটনে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াই। মাঝে মাঝে বাংলাদেশে যাই এবং যাবো শিগগিরই ইনশাল্লাহ। হয়তো আগামী এপ্রিলে চিন্তা করছি হয়তো ফিরে যাবো কয়েক সপ্তাহের জন্য আর কি। কোশ্চেন অ্যান্সার আপনারা জানেন, আপনারা চ্যাটে বলতে পারেন। ওটাকে পরে লাস্টে সেশনের শেষে আমি যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি জানি না আপনাদের ব্রিজ সম্বন্ধে আইডিয়া কতটুকু। আপনার কেউ 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 হয়তো ব্রিজ ডিজাইন করছেন বা ব্রিজ সম্বন্ধে অবহিত, কেউ হয়তো বেশি বিল্ডিং ডিজাইন করছেন, এবং কেউ কেউ হয়তো দুটোই করছেন এবং অন্য ধরনের স্ট্রাকচারও করছেন। তো ব্রিজের ব্যাপারে বলতে গেলে এটা ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে ব্রিজ মনে হয় মানে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং কাইন্ড অফ স্ট্রাকচার। আমি বহুদিন ধরে ব্রিজে কাজ করছি, ব্রিজ ডিজাইন, ব্রিজ ইভ্যালুয়েশন, ব্রিজ রিট্রোফিটিং। বলতে গেলে এটাই আমার সার্বিক ক্যারিয়ার গত বেশ কয়েক বছর ধরে আর কি। খালি তাই না, ব্রিজের উপরে এক্সট্রিম ইভেন্টের এফেক্ট, যেমন উইন্ড এফেক্ট, ফ্লাড এফেক্ট, ইম্প্যাক্ট এফেক্ট অ্যান্ড সো অন, এগুলি বেশ কাজ করছি আর কি। তো আপনারা যদি ব্রিজের এক্সপার্ট হয়ে থাকেন, দ্যাটস গুড, মেবি উই ক্যান ইন্টারজেক্ট অ্যান্ড গিভ মি সাম আইডিয়াস। যদি ব্রিজ সম্বন্ধে অত আইডিয়া আপনার না থাকে, তবুও আপনার হয়তো এই কয়েকটা সেশন থেকে বুঝতে পারবেন ব্রিজ সম্বন্ধে বেশ কিছু জিনিস। ইটস ইম্পসিবল যে ব্রিজ, এত ভ্যারাইটি আছে আজকাল ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশেও তাই, এবং এত ধরনের ব্রিজ আছে, এত মেটেরিয়াল, এত সিস্টেম, এত সাপোর্ট কাইন্ড, এবং এত ধরনের লোকেশন, এনভায়রনমেন্টাল এক্সপোজার। এটা 3 ঘন্টা 5টা লেকচারে ক্যাপচার করা খুবই ডিফিকাল্ট আর কি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের ফ্লেভার দেওয়ার জন্য ব্রিজ ডিজাইনের উপরে। স্পেশালি আমি এখন চেষ্টা করছি কংক্রিট ব্রিজের উপরে গুরুত্ব দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশে কংক্রিট ব্রিজই মোস্টলি ইউজড হয় আর কি, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো আপনারা যদি ব্রিজ সম্বন্ধে চিন্তা করেন, যত ধরনের ব্রিজই বলুন না কেন, এটা বয়েলস ডাউন টু 4 ধরনের ব্রিজ। ইন্টারেস্টিং যে আমরা চিন্তা করতে পারি ওদের তো বিভিন্ন 10, 20, 30 রকমের ব্রিজ আছে। আসলে তা না। আমরা যদি স্ট্রাকচারাল সিস্টেম দেখি ব্রিজের, তাহলে 4 ধরনের ব্রিজ আছে। একটা হচ্ছে গার্ডার ব্রিজ, একটা হলো আর্চ ব্রিজ, তারপর সাসপেনশন ব্রিজ এবং কেবল স্টেড ব্রিজ। দ্যাটস ইট। যে কোনো ব্রিজই হোক না কেন, এটাকে আপনি ইচ্ছা করলে এই 4টার মধ্যে একটা ক্যাটাগরিতে ফেলতে পারবেন আর কি। এটা খালি এখন না, মডার্ন ব্রিজ না। ব্রিজ তো আমার আজকের নয়, ব্রিজ বহুদিন ধরে ইউজ হচ্ছে। রোমানরা ব্রিজ ইউজ করতো, ইন্ডিয়াতে অনেক আগ থেকে ব্রিজ আছে, যদিও মেটেরিয়াল ডিফারেন্ট ছিল, কিন্তু এই 4টা সিস্টেম এখন পর্যন্ত ইউজ হচ্ছে। একটা এক্সাম্পল দিয়েছি এখানে আমি, যেমন কেবল স্টেড ব্রিজ, মডার্ন ব্রিজ, অনেক ইউজ হচ্ছে আজকাল, স্পেশালি ফর লং স্প্যান। আমি এগুলো বলবো যে কোন ধরনের ব্রিজ কোন স্প্যানে ইউজ করা সবচেয়ে বেশি এফেক্টিভ অথবা কস্ট ইকোনমিক। গার্ডার ব্রিজ স্প্যান বড় হতে পারে, লম্বা হতে পারে। কেবল স্টেটের মতো অত লম্বা হয়তো হবে না, কিন্তু যথেষ্ট লম্বা হতে পারে, স্পেশালি পোস্ট টেনশন করলে এটা কন্টিনিউসে করা যেতে পারে। সো ডিফারেন্স হচ্ছে গার্ডার, ডিফারেন্ট কাইন্ড অফ গার্ডার আছে। আমি বলবো আপনাদের কি ধরনের গার্ডার ইউজ করা হয় ব্রিজে। আই গার্ডার আছে, বক্স গার্ডার আছে, ইউ গার্ডার আছে, এবং এই টেকনোলজি এখন ইভলভিং আর কি। গার্ডার্স আর ভেরি এফিশিয়েন্ট কাইন্ড অফ ব্রিজ। সাসপেনশন ব্রিজ যদিও দেখতে কেবল স্টেটের মতো, কিন্তু ফিলসফি ইজ ডিফারেন্ট। এখানে অ্যাজ অপোজ টু কেবল স্টেট ব্রিজ, যেটা পোস্ট টেনশন, এখানে এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে ডেকটা অথবা সুপারস্ট্রাকচারটা সাসপেন্ড করা হয়
ফ্রম দ্য কেবলস আর কি, উপরে যেটা সাসপেনশন। এটা একটা ফেমাস ব্রিজ, আপনারা জানেন। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো গোল্ডেন গ্রেট ব্রিজ। আর্চ ব্রিজ মেইনলি গ্র্যাভিটি লোডের জন্য। এগেইন আমরা বেশ বড় একটা স্প্যান কভার করতে পারি আর্চ ব্রিজ দিয়ে। এটা একটা কংক্রিট আর্চ ব্রিজ। আপনারা জানেন যে এখানে যথেষ্ট কম্প্রেশন সৃষ্টি হয় এখান থেকে, স্টার্ট থেকে আর কি। কাজে ইটস এ ভেরি স্ট্রং কাইন্ড অফ ব্রিজ। আমি এখানে অবশ্য স্টিল ব্রিজ দেখাইনি, যেহেতু আমাদের ফোকাস হবে এই সেমিনার সিরিজে মেইনলি কংক্রিট ব্রিজের উপরে ফোকাস করা। Okay, if you enlarge your cursor, it might be more visible. Okay, তো কার্সার ভিজিবল হচ্ছে না, এখানে যথেষ্ট বড় দেখা যাচ্ছে আমার স্ক্রিনে আর কি। Bodhi, can you tell me about the cursor? I think even if you increase the size of the cursor, it's not going to Okay, show it to the attendees basically. but can you see it, Bodhi? I can see the color, so maybe you can change the color to red, I guess, Yeah. or green. That is what usually Let's try Dr. it. Ghosh uses. You have to come out of the mode, right? Show mode. Yeah, yeah. The pointer. Let's see. Yeah, just go to the not here. Go to Windows. That Oh, Windows okay. button to the left of the screen, Yeah. Okay. and just type in cursor. Okay. You will see that. Yeah. Or setting. Okay. Yeah. Yeah. So maybe you can change this. This text cursor. No. Mouse pointer. Go to the left of the settings. Do you see that ease of access display mouse pointer? The second option from the top. Mouse. Okay. Yeah. Sure. Sorry. Yeah. Okay. Use that. Change the size. Change the size. That's bigger. Yeah. I don't think that will show. Can you go to the suggested pointer colors to the leftmost? The leftmost suggested pointer Yeah. colors. Okay. The green. Better. No, the green, towards the green. So Bright again, color. bright green. Yeah, this one. Yeah, I think this one will show properly because this is what Dr. uses. Okay. So yeah. Is it visible to everybody then? Maybe. Hopefully so. Sorry about the interruption. Yeah, I think it's visible. Okay, sure. We can make it bigger even. Okay, Dr. Yazdani. Maybe it's a little bit impeding. Okay, thank you, Bodhi. Okay. Yeah. Sorry about that. Okay, pointer instead of cursor. Is that okay now? But that's going to change. Well, if I go to show mode, that might be okay. Okay, let's continue. And I would suggest, Dr. Yazdani, don't look at the Q&A right now. And I would request all the participants, if you have such problems, just like write it to me. Okay. And yeah, you don't like, you have to give the lecture, so concentrate on that. Yeah. Yeah. At the same time, I thought that they may be able to enjoy it better if the cursor is showing. Hopefully, it's showing now. Okay. Yeah. Right. Okay. Thank you. Sorry of the interruption. তো এখনো আরো অনেকে এখন যেগুলো ব্রিজ দেখাচ্ছি, যেগুলো হচ্ছে কিছু স্টিল। ওকে, আপনারা জানেন ট্রাস ইজ ভেরি পপুলার। ইটস কাইন্ড অফ কম্বিনেশন হিয়ার, ইটস আর্চ হাইব্রিড টাইপ স্টিল স্ট্রাকচার। এটা বেশি নতুন নয়, এটা কমপ্লিটলি স্টিল। এটা হচ্ছে একটা আর্চ ব্রিজ, স্টিলের তৈরি। এটা একটা কেবল স্টেড ব্রিজ। সো মডার্ন ব্রিজ কিন্তু খালি কংক্রিট বা খালি স্টিলের নয়। ওকে, আমরা যেটা বলি কম্পোজিট ব্রিজ। অফকোর্স কংক্রিট মেটেরিয়াল তো কম্পোজিট, কারণ হচ্ছে কংক্রিটের মধ্যে স্টিল আছে এবং সেটা অলওয়েজ কম্পোজিট। কিন্তু তার বাইরেও যে কোনো ব্রিজ হোক না কেন, যেমন এটা এখানে হলেও এখানে ডেকটা কিন্তু কংক্রিটের তৈরি এবং সাপোর্টগুলো টিপিক্যালি কংক্রিটের তৈরি। কারণ যখন আমরা স্টিল ব্রিজ বলি, ইটস কাইন্ড অফ মিসলিডিং। স্টিল ব্রিজ মানে 100% স্টিল নয়। অফকোর্স সাপোর্ট আছে এবং ডেক আছে, উইচ কংক্রিটের তৈরি। কংক্রিট ইজ পারভেসিভ। There's no way to get around concrete. এখন আমরা এই অবজেক্টিভ আজকের লেকচার হচ্ছে যে যখন আমরা ব্রিজ ডিজাইন শুরু করব ফ্রম দ্য স্ক্র্যাচ, কিভাবে আমরা প্রিলিমিনারিলি কনসেপচুয়ালি জানবো যে কোন ধরনের শেপ ইউজ করতে পারি, কোন ধরনের স্ট্রাকচারাল সিস্টেম ইউজ করতে পারি, গিভেন যে হয়তো মেটেরিয়াল অলরেডি ডিসাইডেড যে আমরা কংক্রিট ব্রিজ ইউজ করবো বা স্টিল ব্রিজ ইউজ করবো বা যাই হোক না কেন।
বা টিম্বার ব্রিজ ফর এক্সাম্পল, অথবা অ্যালুমিনিয়াম ব্রিজ, অথবা কম্পোজিট 100%। তো যখন সেটা করব তখন কিভাবে সেটা সিস্টেমটা শুরু করবো? প্রিলিমিনারি আমরা তো ওভার থেকে শুরু করছি, তাই না? আমাদের তো কোনো জানা নেই যে হয়তো আর্কিটেক্ট ঠিক করেছে যে স্প্যান কত হবে, লোকেশন ঠিক করা হয়েছে। তারপরেও কথা হচ্ছে যে আমরা কি আইগাটার ইউজ করবো, নাকি বক্স কাটার ইউজ করবো, নাকি সেগমেন্টাল ইউজ করবো, সেটা হাউ টু সিলেক্ট নাও। হয়তো হতে পারে আপনারা মনে করতে পারেন, হয়তো না করতে পারেন, যে আমরা ইউজ করি বিএনবিসি 2020 বাংলাদেশে, বাংলাদেশের গভর্নিং বিল্ডিং কোড, অথবা এসিআই 318 বিল্ডিং কোড, যেটা আমেরিকা থেকে পাবলিশ করা হয় এবং আমেরিকার এক্সটেন্সিভ ইউজ করা হয়। এবং বিএনবিসির অনেক প্রভিশন এটা এসিআই 318 উপর বেস করে করা হয়েছে। কাজেই আমরা উই শুড নট বি থিঙ্কিং যে আমরা ব্রিজ ডিজাইন এটা দিয়ে করতে পারবো, পসিবল নয়। কারণ হচ্ছে যে বিএনবিসি অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা হচ্ছে একটা বিল্ডিং কোড, এবং এসিআই 318 বিল্ডিং কোড যেটা, সেটাও এটা আমাকে বলছে যে এটা বিল্ডিং কোড, এটা একটা। এবং আমেরিকা আরেকটা বিল্ডিং কোড আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, ইটস সর্ট অফ লাইক বিএনবিসি, ওটা কিন্তু ওটাও বিল্ডিং এর উপরে প্রযোজ্য। যে আমরা যদি বিএনবিসি ইউজ করতে যাই ব্রিজ ডিজাইনে, ইটস এ বিগ মিস্টেক। কাজে আমরা জানতে হবে যে কি ধরনের স্পেসিফিকেশন কোড দিয়ে শুরু করতে হবে আমাদের ব্রিজ ডিজাইন। ফরচুনেটলি বাংলাদেশে এখন কোনো এক্সটেন্সিভ বা ডেডিকেটেড বিল্ডিং ব্রিজ ডিজাইন কোড নাই। হয়তো বিএনবিসি ওয়াজ দ্য কার্সর অফ দ্যাট, প্রিকার্সর অফ দ্যাট। হয়তো ভবিষ্যতে একটা হয়তো ব্রিজ ডিজাইন কোড বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাডপ্ট করবেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু নাই, সেজন্য আমাদেরকে অন্য সোর্সের দিকে তাকাতে হবে। এবং সাধারণত বাংলাদেশের কাস্টমারই হচ্ছে ইউজ করা অ্যাস্টো। আপনারা জানেন যারা ব্রিজ ডিজাইন করেন যে AASHTO LRFD specifications for bridge design, which is really a worldwide governing bridge design code, সেটা আমরা মেইনলি ইউজ করবো, এবং সেটাই বাংলাদেশে এখন সাধারণত ইউজ করা হয়। যদিও আমি বলতে চাই যে ইউএস ইউনিটের উপর বেস করে, আপনারা জানেন যে দুই ধরনের ইউনিট আছে। ইউএস ইউনিট যেমন ফিট, পাউন্ড, মাইল, এবং এসআই ইউনিট যেটা হচ্ছে কিলোমিটার, কিলোনিউটন, অথবা মিলিমিটার। তো আমার জানা মতে বেশিরভাগ ডিজাইন আজকে বাংলাদেশে যেটা করা হয় ব্রিজের উপরে, সেখানে প্রথমে ইউএস ইউনিট ইউজ করে, এবং এই যে এটা দেখাচ্ছি এই স্পেসিফিকেশনটা, এটা হচ্ছে ইউএস ইউনিট বেসড। সেটা করে লাস্টে যেটা রেজাল্ট সেটাকে মেট্রিকে ট্রান্সফার করা হয়। এবং আমি যে এই নেক্সট কয়েকটা লেকচার দেব, যেখানে আমি এক্সাম্পল করব ব্রিজের উপরে, সেখানে আমি সেই অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছি। যদি আপনারা মেট্রিকে করতে চান তাহলে আপনাদেরকে AASHTO LRFD স্পেসিফিকেশন ব্রিজ ডিজাইন 2007 এডিশন ইউএস ভার্সন ইউজ করতে হবে। আপনারা হয়তো দেখেছেন AASHTO দেখতে কিরকম, AASHTO LRFD স্পেসিফিকেশন, এটা হচ্ছে কভার, এটা হচ্ছে 2017 ভার্সন 8th এডিশন। সো এটা এটাকে ইউজ করা হবে, এবং এখন অ্যাকচুয়ালি আমেরিকায় 2020 চলছে, কিন্তু আমরা 2017 ইউজ করব, বিকজ বাংলাদেশে এটাই বেশিরভাগ ইউজ করা হচ্ছে। এবং এটা হচ্ছে 2007 এসআই ইউনিট, আর যেটা আমি আগে বললাম, যদি আপনি মেট্রিক ইউজ করতে চান তাহলে এই ভার্সনটা ইউজ করতে হবে। তো আমি যখন আগে বললাম যে প্রিলিমিনারি ব্রিজ ডিজাইন আমার মতে হচ্ছে যে প্রথম স্টেপ, যে ব্রিজটা যে বানাবো আমরা, এটা কি ডিউরেবল হবে নাকি, এটা কি ইকোনমিক হবে নাকি, কস্ট বেনিফিট কিরকম, এবং এটা বেশিরভাগই হচ্ছে বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স। অনেকদিন ধরে আমরা ব্রিজ ডিজাইন করছি বাংলাদেশে, আমেরিকায়। সেই হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা প্রিলিমিনারি ব্রিজ ডিজাইন করতে পারি। এবং অ্যাগেইন অ্যাস্টো যদি দেখেন আপনারা, অ্যাস্টো স্পেসিফিকেশন এলআরএবি, সেখানে প্রিলিমিনারি ডিজাইনের কোনো গাইডলাইন দেওয়া হয়নি। যেহেতু দেওয়া হয়নি, সেই জন্য আমাদের অন্য সোর্সে দেখতে হবে। এবং আমার আজকের যে প্রেজেন্টেশন, সেখানে আমি অন্য সোর্সগুলো আপনাদের জন্য প্রেজেন্ট করেছি, মেইনলি প্রিকাস্ট প্রিস্টেন্স কনসেপ্ট ইনস্টিটিউট, তাদের গাইডলাইন আছে, এবং আমেরিকা বিভিন্ন স্টেট
আমেরিকাতে জানেন আপনারা বেশ কয়েকটা অনেক স্টেট আছে, সেখানে কোনো স্টেটে যেমন টেক্সাসে, ফ্লোরিডায় কংক্রিট ব্রিজ অনেক বানানো হচ্ছে এবং সেখানে এটাই প্রাইমারি সোর্স অফ মেটেরিয়াল ফর ব্রিজেস, কংক্রিট। আর এখানে আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে যে কি ধরনের ব্রিজ ইউজ করলে, সিলেক্ট করলে এটা ফাইনাল ডিজাইনে কস্ট এফেক্টিভ হবে। জাস্ট টু গিভ এন আইডিয়া যে হিস্টোরিক্যালি কংক্রিট ব্রিজগুলো কিভাবে ইভলভ করেছে, এটা একটু পুরনো স্লাইড 2010 এর, কিন্তু দ্য ফিলোসফি স্টিল অ্যাপ্লাইজ। আপনারা যদি দেখেন এখানে হচ্ছে এটা ইয়ার অফ কমপ্লিশন, মানে হচ্ছে যে কোন ব্রিজগুলো 1950-তে বানানো হয়েছে, কোনগুলো 2010-এ বানানো হয়েছে এবং এটা স্প্যান লেন্থ কিরকম। ইন্টারেস্টিং স্টাফ, কারণ আপনি দেখেন যদি এগুলো হচ্ছে সব কংক্রিট গার্ডার ব্রিজ, অন্য কোনো রকম নয়। সো 50s-এ কংক্রিট গার্ডার ব্রিজের স্প্যান ছিল সীমিত, অ্যাবাউট 100 মিটার। তারপরে এটা বাড়তে বাড়তে আস্তে আস্তে 70s-এ গিয়ে উঠলো অ্যাবাউট 250 মিটার, দিস ইজ ম্যাক্সিমাম স্প্যান। দেন 2010-এ গিয়ে অনেক বেড়ে গেল, 300 and 350 মতো হয়েছে। এখন আমি জানি এটা 2020-তে ইটস অ্যাবাউট 400 মিটার হাইয়ার। কারণটা কি, কেন এই স্প্যান লেন্থ গুলো বেড়েছে উইথ ইয়ার? আপনারা হয়তো জানেন যে এটা বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে কংক্রিটের স্ট্রেংথ বেড়ে গেছে, আমরা এখন বেটার কংক্রিট ইউজ করছি। হয়তো এই সময় ছিল 2000 PSI, আমি ইউএস ইউনিট ইউজ করছি, এখন আমরা 8000 PSI ইউজ করছি কংক্রিটের জন্য। কাজেই দ্যাটস রিফ্লেক্টেড ইন দ্য স্প্যান লেন্থ। অলসো হয়েছিল যে আর্লি 50-60s-এ প্রিস্ট্রেস কংক্রিট বিকেম ভেরি পপুলার। সো প্রিস্ট্রেস কংক্রিট অরিজিনালি ইভলভ করেছিল ইউরোপে, সেখান থেকে সেটা কানাডায় গিয়ে ইউএস এসেছিল এবং ইউএস ব্রিজগুলো started to use pre-stressed concrete, precast concrete back in the 60s. এবং আপনারা জানেন যে pre-stressed concrete is very effective structure, কারণ এটা আপনাকে অ্যালাউ করবে pre-stress ইউজ করলে স্প্যানটাকে বাড়াতে এবং অথবা একই স্প্যানে ছোট একটা সেকশন ইউজ করতে। কাজে ইট ইজ বাউন্ড টু বি কস্ট এফেক্টিভ। সেই জন্য এটি ইভলভ করে এখন আমরা হায়ার স্প্যান আমরা ইউজ করছি এই মুহূর্তে। একটা ইউএস এর ডেটা, বাংলাদেশও মেবি অ্যাপ্লিকেবল। এনবিআই হচ্ছে আমাদের এখানে ন্যাশনাল ব্রিজ ইনভেন্টরি বলা হয়, এটা ডেটা, এটা 2020 এডিশন। এটা হচ্ছে আমেরিকার একটা ব্রিজ ডেটাবেস, ব্রিজে যত ডেটা আছে আমেরিকায় সব স্টেট থেকে এখানে কম্পাইল করা হয়। ভেরি ভেরি গুড ডেটা সোর্স। সেই সময় আমেরিকার ব্রিজের সংখ্যা ছিল 475,000, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে যদি আপনি দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাম স্প্যান লেন্থ ইন ফিট, এটাকে ইজিলি মিটারে কনভার্ট করা যায়, যে মোস্ট অফ দ্য ব্রিজেস এটা হচ্ছে 58% অফ দিস, অ্যান্ড এটা হচ্ছে 31% অফ দিস নাম্বার। সো অ্যাবাউট 80 কত হতে পারে, 84% or 89% শর্ট স্প্যান। এটা হচ্ছে 50 ফিটের কম, মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি আর লেস দ্যান 50 ফিট। এটা হচ্ছে আবার 100 ফিট। এবং এখানে লম্বা, যদিও আমরা অনেক সময় মনে করি যে long span bridge is very very critical, it's not really, because দেখতে পাচ্ছেন যে লং স্প্যান ব্রিজ গুলো অত বেশি হয় না। কাজেই দিস ইজ দ্য ব্রেড অ্যান্ড বাটার টাইপ অফ ব্রিজেস, এটা ইউএস এর ব্যাপক কথা বলছি। কাজেই এখানেই নজর দেওয়া উচিত যে এই শর্ট স্প্যান ব্রিজ গুলো কিভাবে ডিজাইন করা যায় এফেক্টিভলি। অফকোর্স লং স্প্যান ব্রিজ তো আছেই, যেমন somebody mentioned in the chat পদ্মা ব্রিজ, সেগুলো আছে। at the same time অনেক অনেক শর্ট স্প্যান ব্রিজও বানানো হচ্ছে। এনডিএ ডাটা থেকে আমি নিয়েছি দেখানোর জন্য যে এটা একটি পুরনো স্লাইড, বাট দ্য ফিলসফি স্টিল অ্যাপ্লাইজ। যে ইয়ার বিল্ট যেমন 1950 থেকে শুরু করে 2000 or beyond, যদি আপনি দেখেন যে কতগুলো ব্রিজ পার্সেন্টেজ বানানো হয়েছিল, টেল স্লাইড। এটা হচ্ছে কালোটা হচ্ছে স্টিল ব্রিজ, রিনফোর্সড কংক্রিট এটা হচ্ছে নন প্রিস্ট্রেসড, এটা হচ্ছে পার্পল এই লাইনটা, এবং প্রিস্ট্রেসড কংক্রিট ব্রিজ রেড লাইন। তো এটা ভেরি ইন্টারেস্টিং টু সি যখন প্রিস্ট্রেসড কংক্রিট ইভলভ করলো 50s থেকে, very few bridges, but then astronomic, right now এটা probably static right now, maybe going up a little bit,
50% ব্রিজ প্রিস্ট্রেস কংক্রিটের বানানো হচ্ছে, কংক্রিটের। স্টিল কমে গেছে উইথ টাইম। আগে ছিল যখন নাকি প্রিস্ট্রেস কংক্রিট ছিল না, স্টিল ওয়াজ দ্য মেজর মেটেরিয়াল। কিন্তু আস্তে আস্তে উইথ ইভলভমেন্ট অফ প্রিকাস্ট প্রিস্ট্রেস কংক্রিট, which is very very effective system, very popular right now, এটা কমে গিয়ে অনেক কমে গেছে। এবং রিনফোর্স কংক্রিট এখনো বানানো হয়। রিনফোর্স কংক্রিট বানানো হতে পারে ভেরি শর্ট স্প্যান ব্রিজ, যেখানে প্রিস্ট্রেস কংক্রিট অ্যাভেলেবল না, হয়তো রিমোট লোকেশন। আমরা আমেরিকাতে বানাচ্ছি এগুলো, যেখানে রিনফোর্স কংক্রিট ইজ ফাইন, মেবি স্ল্যাব ব্রিজ, something like that, এবং এটা kind of flat at this point, about 20%. So steel is still the second material, most popular material after pre-stressed concrete. তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি প্রিলিমিনারি ব্রিজ ডিজাইন করতে যাই, আমাদের চিন্তা করতে হবে যে নেক্সট ইনোভেশন কি হবে ব্রিজে। এগুলো অনেক কাজ হচ্ছে এসব নিয়ে, হয়তো বাংলাদেশেও কিছু হচ্ছে। কম্পোজিট ব্রিজ এখন চিন্তা করছি আমরা যে কিভাবে কম্পোজিট ব্রিজ বানানো যায়। আপনারা জানেন যে কংক্রিটের মেইন কালপিট হচ্ছে করোশন। আমরা বহুদিন ধরে স্টিল রিনফোর্সমেন্ট ইউজ করছি, সেটা রিনফোর্স কংক্রিট হতে পারে, নন প্রিস্ট্রেসড, অথবা প্রিস্ট্রেস কংক্রিট স্ট্র্যান্ডস বা টেন্ডন হতে পারে। আমরা এখনো পর্যন্ত সলভ করতে পারিনি। যতই আমরা চেষ্টা করি না কেন, ইভেনচুয়ালি করোশন স্টার্টস ইন কংক্রিট স্ট্রাকচার। বেশি হবে যখন নাকি অনেক বেশি অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট হবে, হাই টেম্পারেচার হবে হতে পারে, অথবা কোস্টাল এরিয়াতে যেখানে অনেক স্যালাইনিটি আছে সেখানে করোশন বেশি হবে। সো যদি আমরা স্টিলের বদলে অন্য কোনো রিনফোর্সমেন্ট ইউজ করতে পারি, এটা আমরা বলি, এখানে টিপিক্যালি আমরা এটা বলি ফাইবার রিনফোর্স প্লাস্টিক, এফআরপি রিবার্স। সেটা ইউজ করলে আমরা চিন্তা করছি খালি রিনফোর্সমেন্ট না, কেন পুরো ব্রিজটাই কম্পোজিট হতে পারে অবশ্যই। যে আমরা কংক্রিট ইউজই করলাম না, আমরা পুরোটাই কম্পোজিট করলাম। এটা আসছে এবং এটার উপর অনেক কাজ হচ্ছে। মডুলার ব্রিজ মানে হচ্ছে যে আমরা জানি কাস্ট ইন প্লেস কংক্রিট করা যায়, কিন্তু কাস্ট ইন প্লেস কংক্রিট করতে অসুবিধা হচ্ছে যে টাইম কনজিউমিং, অনেক ধরনের ফ্যাক্টর এটা এফেক্ট করতে পারে কোয়ালিটি অফ কাস্ট ইন প্লেস কংক্রিট। যেমন হচ্ছে রেইনফল, কিউরিং প্রবলেম, তারপরে হচ্ছে ডেলিভারি প্রবলেম, ওকে, কংক্রিটের ডেলিভারি প্রবলেম, এই ধরনের। এখন আমরা কি চিন্তা করছি যে হয়তো পুরো ব্রিজটাই মডুলার, তার মানে হচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে উপর পর্যন্ত পুরোটাই প্রিকাস্ট করে সেগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেওয়া হলো। এটাও আসছে, দিস ইজ অন দ্য ওয়ে। এখন আমরা কিছু মডুলার করছি, যেমন প্রিকাস্ট গার্ডার করতে পারি আমরা, ইচ্ছা করলে প্রিকাস্ট পিয়ার ক্যাপও করা যায়, কিন্তু এখন পর্যন্ত আমরা পুরোটা করতে পারিনি, কিন্তু উই আর মুভিং ইন দ্যাট ডিরেকশন। এটাও ইন্টারেস্টিং। কম্পোজিট বেশ কিছুদিন ধরে 3D প্রিন্টিং করা হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্টে করা হচ্ছে। কাজেই যদি আমরা এখানে 3D প্রিন্টিং কমপ্লিট করতে পারি, অলরেডি বিল্ডিং শুরু হয়ে গেছে। আর রিনফোর্সমেন্ট একটু ট্রিকি 3D প্রিন্টিং এ দেওয়া, কিন্তু নন রিনফোর্সড কংক্রিট ইজিলি মোল্ডিং, ইজিলি ফুল স্কেল বিল্ডিং বানানো যায় এই মুহূর্তে আর কি। সেটা ব্রিজে সম্ভব কিনা সেটা এখনো হয়নি, কিন্তু হতে পারে। ইনফরমেশন মডেলিং এটা একটা সফটওয়্যার, সো এটা কনস্ট্রাকশনে খুবই পপুলার। কাজে সেটা ইউজ করলে স্ট্রিমলাইন হবে সিস্টেমটা। হয়তো কনস্ট্রাকশনে ইউজ করা যেতে পারে, ডিজাইনে ইউজ করা যেতে পারে। এসিআই এখন এটাকে পুশ করছে যে বিএম আমরা ডিজাইনে ইউজ করব। কাজে স্পেশালি ডিজাইন বিল্ড প্রজেক্টে ইট ক্যান বি ভেরি ইউজফুল। যদিও এটা এই বুলেটটা লেজার অ্যান্ড ড্রোনস ফর ব্রিজ মনিটরিং, এটা ডিজাইনের পার্ট নয়, এটা হচ্ছে মেইনটেনেন্স, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেমন করে আমরা একটা ব্রিজকে মনিটর করব, কেমন করে এটাকে মেক শিওর করবো যে এটার মেইনটেনেন্স ঠিক মতো হচ্ছে, ইন্সপেকশন ঠিক মতো হচ্ছে। ব্রিজ তো বানালেই হলো না, ব্রিজটাকে আমাদেরকে লং লাস্টিং করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং ডিউরেবল করতে হবে। সেটার জন্য ইন্সপেকশন দরকার, ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকায় প্রত্যেকটা ব্রিজ 2 বছর পর ইন্সপেক্ট করতেই হবে, এটা হচ্ছে স্টেট ল। এবং সেই ইন্সপেকশনের উপর ভিত্তি করে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে রিপেয়ার করতে হবে নাকি রিপ্লেসমেন্ট করতে হবে নাকি রিহ্যাবিলিটেশন করতে হবে। সো এখানে আমরা আজকাল যেটা চেষ্টা করছি, আমরা লেজার ইউজ করছি, লাইডার বলে এটাকে, এবং ড্রোন ইউজ করে ড্রোন থেকে আমরা ইন্সপেকশন করার চেষ্টা করছি।
ব্রিজের নিচে গিয়ে এবং ব্রিজের উপর থেকেও। জয়েন্টলেস ব্রিজ, জয়েন্ট হচ্ছে ব্রিজের একটা বিরাট প্রবলেম। এখানে জয়েন্ট থাকবে, সেখানে ওয়াটার পেনিট্রেশন হতে পারে, সেখানে ডেব্রিজ জমে সেখানকার ক্লগড হতে পারে, ড্রেনেজ প্রবলেম হতে পারে এবং সেখান থেকে ব্রিজের ডিটেরিওরেশন শুরু হতে পারে। কাজে আমাদের জয়েন্টলেস ব্রিজ বানাতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে। সেটা নট অল ইনক্লুসিভ, আর অনেক টেকনোলজি ডেভেলপড হচ্ছে, নতুন মেটেরিয়াল, নতুন সিস্টেম। কাজেই আমার মতে ব্রিজ ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফিল্ড এবং there will be a lot of jobs in the future. বাংলাদেশে অনেক ব্রিজ হচ্ছে আপনারা জানেন, এবং this is a very highly innovative field. আপনাদের একটু মজা করার জন্য আপনাদের দেখাচ্ছি আনইউজুয়াল ব্রিজ। এগুলো হয়তো অনলি আর্কিটেক্টস ড্রিম। এটা একটা ব্রিজ, আমি দেখতে পাচ্ছি এটা আর্চ, কিন্তু এটা একটু ইনক্লাইন্ড আর্চ আর কি। এটা এক ধরনের ব্রিজ। এটা একটা কনসেপচুয়াল ব্রিজ, রিবন টাইপ ব্রিজ ওভার এ স্ট্রিম। এটা হচ্ছে ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে সুইমিং পুল, এবং সেটা একটা ব্রিজ হচ্ছে হয়েছে sort of connecting them across this channel. এবং এখানে একটা রিবন টাইপ ব্রিজ, যেটা নাকি ক্রসিং এ স্ট্রিম। তো হচ্ছে যে এগুলো হচ্ছে সব অ্যাস্থেটিক্যালি প্লিজিং ব্রিজ, এবং এগুলোকে আমরা যেগুলো বলি সেটা হচ্ছে সিগনেচার ব্রিজ। সো হোয়াট ইট ডাজ, এটা কমিউনিটিতে একটা অ্যাটেনশন আনে যে হচ্ছে সাচ এ বিউটিফুল ব্রিজ। সো কমিউনিটি ডেভেলপমেন্ট হয় এবং টুরিস্ট কাম অ্যান্ড লুক অ্যাট দিস ব্রিজেস। ইট ওয়ন্ট বি চিপ, বাট দিস কাইন্ড অফ ব্রিজেস আর ডুয়েবল। এটা হচ্ছে ইন্টারেস্টিং। দিস ইজ কাইন্ড অফ এনভায়রনমেন্টাল এফেক্ট। সো ব্রিজ খালি ভেহিকেলের জন্য নয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্র্যাব, কাঁকড়া। সো ইউরোপে, আমেরিকায় এনভায়রনমেন্টালিস্ট আর ভেরি অ্যাক্টিভ। সো এখানে এই একটা ইন্টারেস্টিং হচ্ছে, এটা একটা হাইওয়ে, এবং এই কাঁকড়াগুলো যখন নাকি ক্রস করার চেষ্টা করতো তখন এর অনেক মারা যেত ট্রাফিকে। সো এখানে সামবডি বিল্ড দিস নাইস ব্রিজ। এখন এই ক্র্যাব গুলো এখান থেকে সুন্দর ক্রস করে যাচ্ছে। ইটস এ ইন্টারেস্টিং ব্রিজ। এটা একটা আমাদের প্ল্যানেটকে সহায়তা করছে। কাজেই মাঝে মাঝে হতে পারে এরকম। এটা একটা হচ্ছে লাইভ স্টকের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো এল্ক বা হরিণ ক্রস করছে, হয়তো এরাও মারা যেত যখন এখান থেকে ক্রস করতে যেত। আমি দেখছি এটা কানাডাতে, ক্যালগারিতে হচ্ছে এটা আর কি। কাজেই এটাও একটা বানানো হয়েছে, কাজে এখন তারা সুন্দর মতো একটা রাস্তা ক্রস করে যেতে পারে। এই ধরনের অনেক এক্সাম্পল আবার আছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন আমরা ফিরে আসি কংক্রিট ব্রিজের বিভিন্ন টাইপে। সো যেখান থেকে আমরা প্রিলিমিনারি ব্রিজ শেপ সিলেক্ট করতে পারবো। সো স্ল্যাব টাইপ হতে পারে। স্ল্যাব হচ্ছে জাস্ট একটা স্ল্যাব। আমি এরপরে আমার ফটোগ্রাফ আছে, আমি দেখাবো। কোনো গার্ডার নেই, ওই ডেকটাই একটা ব্রিজ। আই গার্ডার, আপনারা বুঝতে পারছেন, আই মানে হচ্ছে আই শেপড, এরকম একটা আই শেপ মতো, এবং এটাও ঠিক পারফেক্ট আই নয়, এটা একটা আনসিমেট্রিক আই। আই গার্ডার ভেরি পপুলার। বক্স গার্ডার আপনারা জানেন হচ্ছে একটা ক্লোজ শেপ। বক্স গার্ডারের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা টর্শনালি ভেরি রিজিড এবং ডেপথ কম হতে পারে। সেগমেন্টাল ব্রিজ, যেটা বাংলাদেশে আমি জানি কোয়াইট পপুলার, এটা বক্স গার্ডার একটা ভ্যারিয়েশন। সো বক্স গার্ডার হতে পারে নন পোস্ট টেনশন, এখানে এটা পোস্ট টেনশন করা হতে পারে। মোস্ট লাইকলি সেগমেন্টাল উইল বি পোস্ট টেনশন ফর লঙ্গার স্প্যানস। ইউ গার্ডার হয়তো বাংলাদেশ ইউজ করা হয় না, কিন্তু আমেরিকা এটা গেটিং কোয়াইট পপুলার। শেপটা বুঝতে পারছেন, এটা ইউর মতো, ইটস লাইক দিস, এবং এটাও বেশ এফিশিয়েন্ট ফর হাইওয়ে ব্রিজেস। স্প্লাইস গার্ডার আমি এক্সপ্লেন করবো এটা কি। আর্চ ব্রিজ আমি আগে বলেছি, এবং কেবল স্টেড ব্রিজ। সো এটা আগে নট অল ইনক্লুসিভ, বাট এটা আপনাকে বলবে যে এগুলো হচ্ছে কমন শেপ or common type of bridges which is popular. সো এখান থেকে আপনার ইচ্ছা করলে প্রিলিমিনারি ডিজাইনের জন্য এই ধরনের শেপ ইউজ করতে পারেন। তো যদি আপনি কাস্টিং প্লেস বানাতে চান, সিআইপি মেইনলি বলা হয় যে both should be shared this annotation request. Is a request to annotate the shared content. Should I decline it? Maybe decline, right? তো
কাস্টিং প্লেস হচ্ছে বাংলাদেশে স্পেশালি যেখানে নাকি প্রিকাস্ট ইয়ার্ডের অভাব হতে পারে বা হয়তো অত অ্যাপ্রোচেবল না হতে পারে, অত শর্ট ডিস্টেন্সে নাও থাকতে পারে, সেখানে শর্ট স্প্যান ব্রিজের জন্য ফুললি কাস্টিং প্লেস করা যেতে পারে। এমনকি কাস্টিং প্লেস পোস্ট টেনশনে করা যেতে পারে। এটা স্ল্যাব হতে পারে, টি-বিম হতে পারে শর্ট স্প্যানের জন্য। কিন্তু লং স্প্যান হলে সেখানে আমাদেরকে প্রিস্টেজ কংক্রিটে যেতেই হবে। সো প্রিস্টেজ কংক্রিটে গেলে সেখানে আমরা ইচ্ছে করলে প্রিকাস্ট করতে পারি, কাস্টিং প্লেস করতে পারি। স্ট্যান্ডার্ড যেগুলো মোস্ট পপুলার আপনারা জানেন সেটা হচ্ছে হয়তো আই গার্ডার অথবা বক্স গার্ডার। এগুলাই আমি বলবো যে বাই ফার the most popular shapes that are being used even Bangladesh or even US or worldwide. তো কেমন করে আমি জানবো যে কোন শেপটা আমাদের জন্য মোস্ট এফিশিয়েন্ট হবে? সো এটার অ্যাস্ট্রো কোনো গাইডলাইন নাই, কিন্তু আমি বেশ কয়েক বছর ধরে আমি টিচিং এ ইউএসএ তে আমি এখানে ডিজাইন পড়াই রেগুলার বেসিসে গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য, মাস্টার্স পিএইচডি স্টুডেন্টের জন্য, এবং আমার অনেক রিসার্চ হচ্ছে ব্রিজ নিয়ে। সেখানে আমি ওয়াশিংটন স্টেট ডিওটির একটা চার্ট ইউজ করছি, সেটা বেস্ট অন পাস্ট এক্সপিরিয়েন্স, বেস্ট অন আমি যে আগে বললাম হিস্টোরিক্যাল ডেটা। এখানে এফেক্টিভ মানে হচ্ছে এই রেড যে বার দেখছেন এটা হচ্ছে রেঞ্জ অফ এফেক্টিভ স্প্যানস। যেমন ধরেন টেক এন এক্সাম্পল, লেটস সে we're using post tension concrete box girder. এটা হচ্ছে ফিটে, সরি অ্যাবাউট দ্যাট, এটা মিটারে কনভার্ট করা যায়। সো এফেক্টিভ রেঞ্জ হবে অ্যাবাউট 20 ফিট থেকে অ্যাবাউট কত 300 মতো বা 320 320 ফিট পর্যন্ত। যে এটা মানে হচ্ছে যে এই রেঞ্জে যদি আমি এই স্প্যানে যদি আমি এই শেপটা ইউজ করি তাহলে ইট শুড বি অপটিমাইজ। তার মানে হচ্ছে যে আমাদের কস্ট পড়বে যেটা টোটাল কস্ট, ইটস নট অনলি দ্য লেবার কস্ট বা মেটেরিয়াল কস্ট অলসো, এটা ভেরি রিজনেবল হবে। তার মানে কি যে আমি এটা এখানে ইউজ করতে পারবো না? ইয়েস আই ক্যান। আমি ইচ্ছে করলে একটা 540 ফিট পর্যন্ত বানাতে পারি পোস্ট টেনশন কংক্রিট বক্স গার্ডার, কিন্তু ইট উইল নট বি দ্য মোস্ট এফেক্টিভ। বুঝতে পারছেন আপনারা আশা করি। যদি আমি লং স্প্যানে যাই, যেমন ধরুন 540 ফিট বা 600 ফিট লম্বা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই রেঞ্জে স্টিল ট্রাস ইজ দ্য মোস্ট এফেক্টিভ অর মোস্ট এফিশিয়েন্ট। অথবা আমি ইচ্ছে করলে অন্য ধরনের ব্রিজ ইউজ করতে পারি, যেমন সেগমেন্টাল ইজ অলসো এফেক্টিভ। তো আপনারা যদি জানেন যে আপনাদের স্প্যান লেন্থ কত হবে, তাহলে এটা একটা ভেরি এফেক্টিভ টুল। তো আপনার ফর এক্সাম্পল আবার বলছি, যদি আমি একটা 360 ফিট ব্রিজ ইউজ করতে চাই, তাহলে আমি এখান থেকে নেমে যাব, এখানে ভার্টিক্যালি আমি এগুলো অ্যাভয়েড করব এবং আই লুক ফর সেগমেন্টাল পোস্ট টেনশন বক্স গার্ডার উইচ ইজ অলসো বিং ইউজড ইন বাংলাদেশ। অথবা স্টিলে যেতে পারি যদি স্টিল ইউজ করতে চাই, স্টিল প্লেট গার্ডার বক্স গার্ডার অথবা স্টিল ট্রাস। নাও স্টিল ট্রাস আমরা এখন ইউজ করছি না খুব একটা ইউএসএ তে আর কি, বিকজ অনেক ধরনের সমস্যা রয়েছে, corrosion, painting and durability issues. And also আমার পার্সোনাল মতে অন্য ধরনের যেগুলো কংক্রিট ব্রিজ is much more aesthetic than a steel truss bridge, but that's a personal opinion. So arch bridges করা যেতে পারে. So I would suggest use something like this as initial selection guide. যে আপনারা কোনটা ইউজ হয়তো আপনাদের অলরেডি আপনারা ঠিক করেছেন যে আপনারা সেগমেন্টাল বক্স গার্ডার ইউজ করবেন, দ্যাটস ফাইন। তাহলে আপনারা মেক শিওর করতে হবে যে আপনাদের স্প্যানটা এই রেঞ্জে পড়ে কিনা। আপনি ইচ্ছা করলে 90 ফিটেও একটা সেগমেন্টাল বক্স গার্ডার ইউজ করতে পারেন, কিন্তু এটা একটা কস্ট এফেক্টিভ হবে না। সেখানে অনেক ধরনের সিস্টেম আছে, কংক্রিট গার্ডার ব্রিজ, ডেক বাল্বটি আর এক্সপ্লেন করবো, কংক্রিট স্ল্যাব ব্রিজ এন্ড সো অন। আরেকটা চার্ট আছে নেক্সট স্লাইডে, এটা পর্তুগাল থেকে প্রডিউস করা, এটাও একটা সিমিলার স্লাইড, এটা মিটারে, সো মেবি এটা আপনাদের জন্য মোর ফ্যামিলিয়ার হবে। এগেইন স্প্যান লেংথ 30 ফিট থেকে শুরু করে অল দ্য ওয়ে টু 1100 মিটার, ভেরি লং। এবং এখানে কালার কোডিং হচ্ছে যে
গ্রিন যেটা সবুজ, এটা হচ্ছে ভেরি কমন সলিউশন। মিডিয়াম যেটা গ্রিন ইয়েলো, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সলিউশন, অ্যান্ড ইয়েলো রেয়ার সলিউশন। রেয়ার সলিউশন মানে হচ্ছে যে এটা ইট উইল নট বি অপটিমাইজড। তো এখানেও সেভাবে সিলেক্ট করা যেতে পারে যে আপনি যদি গ্রিন জোনে থাকতে চান, ফর এক্সাম্পল আপনার যদি একটা 50 মিটার স্প্যান থাকে, আমি দেখতে পাচ্ছি এখানে যে আমি ইউজ করতে পারবো হয়তো ইনক্রিমেন্টাল লঞ্চিং, প্রিস্ট্রেস কংক্রিট, অথবা precast full segmental box girder will be effective for 50 meter. Then we have cast in situ span by span method. এবং আমি এক্সপ্লেন করবো এই ধরনের মেথডগুলো মানে কি, আমি নেক্সট ফিউ স্লাইডে এক্সপ্লেন করবো, এবং সো অন। সো আমি হয়তো কংক্রিট আর্ট ইউজ করবো না, অথবা কম্পোজিট আর্ট ইউজ করবো না, এবং সো অন। সো এগেইন এটা একটা গাইডলাইন, এটা স্পেসিফিকেশন নয়। কাজে আপনি ইচ্ছা করে ইউজ করতে পারেন কস্ট সেভিং এর জন্য, মেইনলি ফর দ্য ব্রিজ। এখন আমি একটা একটা করে আপনাদের ডেসক্রাইব করব যে এই যে বিভিন্ন ব্রিজের কথা বললাম, বিভিন্ন ধরনের ব্রিজ, এগুলো অ্যাডভান্টেজ কি এবং কোন পরিস্থিতিতে এগুলো ইউজ করা সম্ভব, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। সো স্ল্যাব ব্রিজ, আগে যেটা বললাম, একটা স্ল্যাব ব্রিজ, সিম্পল স্প্যান, ছোট, এটা কোনো বড় কিছু না, এটা হয়তো একটা ক্রিক। এখানে কোনো ট্রাফিক আসছেও না। অনেক সময় এগুলো রুরাল এরিয়াতে হয়, এবং বাংলাদেশে রুরাল এরিয়া আছে যেখানে বড় বড় ট্রাক যায় না। আপনারা জানেন হয়তো যে ব্রিজ ডিজাইন করি যে আমরা অ্যাশটোতে, সেখানে মেইন লোড হচ্ছে একটা ট্রাক লোড, যেটা কোয়াইট হেভি। ওটা আমি ডিসক্রাইব করব নেক্সট লেকচারে, আগামী সপ্তাহে, যেখানে আমি অ্যাশটো লোড নিয়ে আলোচনা করব। সো এখানে যেহেতু সেই ধরনের লোড আসছে না, সেই জন্য আমাদের হেভি একটা ব্রিজের কোনো প্রয়োজন নেই। এবং হয়তো এটা হতে পারে যে যেহেতু এটা একটা গ্রামীণ এরিয়া, রুরাল এরিয়া, যেখানে কাস্টিং প্লেস ইজ অনলি অপশন, কারণ প্রিকাস্টিং অ্যাভেলেবল নয়। প্রিকাস্ট যদি অসময় দূরে থাকে, সেখান থেকে নিয়ে আসা অবশ্যই ঝামেলা, এবং সেটা কস্ট এফেক্টিভ হবে না। বাংলাদেশে নয়, আমেরিকাতেও একই 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 ফিলসফি প্রযোজ্য। কাজেই অনেক সময় যা হয়, আমি দেখাবো কিছু স্লাইড যেখানে প্রিকাস্ট গার্ডার এত লম্বা, সেটাকে ট্রান্সপোর্ট করাও ভেরি ডিফিকাল্ট। এগুলো সব আপনাদের বিবেচনা করতে হবে বিফোর আপনারা সিলেক্ট করবেন কোন সিস্টেম আপনি ইউজ করবেন। সো এটা 15 মিটার পর্যন্ত ইটস effective solution. 100% casting can be precast যদি থাকে, এটা রিনফোর্সড হতে পারে, প্রিস্ট্রেস কংক্রিট হতে পারে, অ্যান্ড এটা ইচ্ছে করলে কন্টিনিউয়াসে করা যেতে পারে। এবং অ্যাবার্টমেন্টের সঙ্গে, আপনারা যা এটাকে অ্যাবার্টমেন্ট বলা হয়, এই সাপোর্টটা, এটা একটা অ্যাবার্টমেন্ট, এটা এদিকে একটা অ্যাবার্টমেন্ট। সো এটার সঙ্গে কন্টিনিউয়াসলি এটাকে করা যেতে পারে। সো ইট বিকামস এ ভেরি রিজিড স্ট্রাকচার আর কি। সো ইট হ্যাজ বেটার ক্যাপাসিটি অ্যান্ড রেজিলিয়েন্সি against lateral load. আগে যে বললাম আইগার্ডার ব্রিজ ভেরি পপুলার, আমেরিকা স্পেশালি ভেরি পপুলার, বাংলাদেশেও ইউজ করা হচ্ছে কোয়াইট এ বিট। Actually, I would say 90% of the bridges are this girder type. So এখানে এটা এটা একটা সিম্পল স্প্যান দেখাচ্ছি এখানে, যেখানে আই গার্ডারটা এই পিয়ার ক্যাপের উপরে, আমরা এটাকে পিয়ার ক্যাপ বলি, অথবা অনেক সময় বলি বেন্ট বা বেন্ট ক্যাপ। এটার উপরে এটা বসে আছে, এটার উপরে ডেক দেখা যাচ্ছে না, এটা টিপিক্যালি প্রিকাস্ট, এবং ডেকটা হচ্ছে কাস্ট ইন প্লেস। সো আমাদের মেকশিওর করতে হবে যে যদি আমরা একটা কম্পোজিট অ্যাকশন চাই ওই ডেকের সঙ্গে, আই গার্ডের সঙ্গে, তাহলে আমাদেরকে সেভাবে প্রিকাস্ট কংক্রিটটা রিনফোর্স করতে হবে যাতে ডাওয়েল বের হয়ে থাকে, এবং সেটা যাতে এটার সঙ্গে কম্পোজিট থাকে। আদারওয়াইজ কম্পোজিট অ্যাকশন হবে না। আপনারা যদি অ্যাশটো কোডে দেখেন, তাহলে ডিজাইন আমরা দেখব নেক্সট ফিউ লেকচার্স, এটা অ্যাসুম করে 100% কম্পোজিট অ্যাকশন। সো এটা না থাকলে অ্যাশটো স্পেসিফিকেশন ইউজ করা যাবে না। এটা এনশিওর করতে হবে। এটা অ্যানাদার চ্যালেঞ্জ ব্রিজ ডিজাইনে, যে আমরা অ্যাসুম করলাম কম্পোজিট অ্যাকশন, কিন্তু আসলে কম্পোজিট নাই, and that becomes a big problem. হচ্ছে আপ টু 55 মিটার। কারণ এখানে এটার মানে হচ্ছে এটা সিম্পল স্প্যানের জন্য। অফকোর্স যদি কন্টিনিউয়াস স্প্যান হয়, যেটা করা যেতে পারে, এটাকে পোস্ট টেনশন করে কন্টিনিউয়াস স্প্যান করা যেতে পারে, তখন স্প্যান লেন্থ অনেক বেড়ে যাবে। অ্যাশটো পিসিআই কমন শেপ, আমি এটা আলোচনা করবো যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ শেপ, এবং বাংলাদেশে যেগুলো আই গার্ডার ইউজ করা হচ্ছে
আমি জানি সেগুলো হচ্ছে অ্যাস্টো স্ট্যান্ডার্ডাইজড। 6 ধরনের আছে, টাইপ 1 থেকে টাইপ 6। এগুলোর ডিফারেন্স হচ্ছে যে টাইপ 1 ছোট এবং টাইপ 6 সবচেয়ে বড়। এটা 7-10 মিলিমিটার থেকে 1.8 মিলিমিটার পর্যন্ত ডিপ, এবং এটা ভেরিয়েশন হচ্ছে বাল্বটি হচ্ছে পিসিআই একটা স্ট্যান্ডার্ড শেপ, সেটা 1.4 মিটার, 1.6 মিটার, 1.8 মিটার, এগুলো হচ্ছে ডেপথ। আপনি সিলেক্ট করবেন তাহলে আপনাকে এই চার্ট থেকে সিলেক্ট করতে হবে, আপনি র্যান্ডমলি করলে হবে না। আমাদের বলতে হবে যে আমরা টাইপ 2, টাইপ 3 বা টাইপ 4 এন্ড সো অন সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এটা একটা ইন্টারেস্টিং স্লাইড। সো টাইপ 1 সবচেয়ে ছোট আমি বললাম, এটা হচ্ছে অ্যাস্টো স্ট্যান্ডার্ড আই গার্ডার্স। টাইপ 6 সবচেয়ে বড়, এবং এখানে এই টেবিলে দেখানো হচ্ছে এগুলোর প্রপার্টি কি। এগুলো ইউএস ইউনিটে। যেমন টাইপ 5, এটার এরিয়া হচ্ছে, ক্রস সেকশন এরিয়া হচ্ছে 1013 স্কোয়ার ইঞ্চ। সেন্ট্রয়েড ডিস্টেন্স, মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো সবই লাগবে ডিজাইনের জন্য আলটিমেটলি। হাইট, এই গার্ডারের টোটাল হাইট কত, এবং এই ফ্ল্যাঞ্জ উইডথ হচ্ছে, টপ ফ্ল্যাঞ্জ হচ্ছে এটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জ, আমরা বলি এটাকে টপ ফ্ল্যাঞ্জ, এবং এটাকে বলা হয় বটম ফ্ল্যাঞ্জ। সো এই টপ ফ্ল্যাঞ্জের উইডথ হচ্ছে টাইপ 5 এর জন্য 42 ইঞ্চ। এই ওয়েব হচ্ছে এই ভার্টিক্যাল মেম্বারটা, এটার উইডথ হচ্ছে 8 ইঞ্চি, এবং বটম ফ্ল্যাঞ্জের উইডথ হচ্ছে 28 ইঞ্চেস। এগুলো সবই ইউজফুল ইনফরমেশন, সবই আমাদের লাগবে, কারণ যখন আমরা ডিজাইন করব, এটা প্রিলিমিনারি ডিজাইন নয়, যখন ফাইনাল ডিজাইন করা হবে মোমেন্টের জন্য বা শেয়ারের জন্য, তখন এই সব প্রপার্টি লাগবে। এবং আমি দেখাবো পরে নেক্সট লেকচারে অথবা পরে কিভাবে এগুলো আমরা প্রয়োগ করে আমরা গার্ডার ডিজাইন করতে পারবো। সো এখান থেকে ফর এক্সাম্পল এরিয়া থেকে আমরা সেলফ ওয়েট পাবো গার্ডারে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি কংক্রিটের ডেন্সিটি জানি, এগুলোর থেকে আমরা মোমেন্ট ক্যাপাসিটি পেতে পারি। এবং ওয়েবটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে শেয়ার ডিজাইন যেখানে হবে, এখানে স্টির আপটা এখানে প্লেস করতে হবে ফর শেয়ার ইনফোর্সমেন্ট। এবং এই ধরনের চার্ট আরো অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, এগুলো থেকে ভ্যারি করা যাবে না। আমি যদি বলি প্রিকাস্টারকে যে আমি টাইপ 5 ইউজ করবো, দে উইল ইমিডিয়েটলি নো হোয়াট ইট মিনস, এবং এগুলোই তারা প্রোভাইড করবে। অফকোর্স এটা স্ট্রেংথ ভ্যারি করা যাবে, যদি আমি এখানে স্ট্র্যান্ড দিই বিভিন্ন প্যাটার্নের, সেখান থেকে আমি ইচ্ছে করলে স্প্যান লেংথ বাড়াতে পারবো। যদি আমি ভ্যারি করি কতগুলো স্টিল আমি দিলাম ভিতরে ওই বটম ফ্ল্যাঞ্জে, যদি পজিটিভ মোমেন্ট হয়। পিসিআই বাল্ব গার্ডার আরেক ধরনের প্রিকাস্ট শেপ, এবং এগুলো মানে হচ্ছে ইট ইজ স্ট্যান্ডার্ডাইজড BT54, BT63 অ্যান্ড BT72। সো এগুলো সিমিলারলি এগুলোকে ডিফাইন করা হয়েছে। এরিয়া, সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, মোমেন্ট অফ ইনার্শিয়া, হাইট, এবং ফ্ল্যাঞ্জ উইডথ, এবং ওয়েব। এগুলো বেশ বড়, আপনি যদি দেখেন এটা হচ্ছে 72 ইঞ্চ, তার মানে আপনার 6 ফিট ডিপ, একটা মানুষের থেকে বেশি। কাজে এগুলো বেশ ডিপ। অনলি অ্যাডভান্টেজ ইজ দ্যাট এগুলো একটু বেশি ওয়েট হবে, কিন্তু এটা এটা অনেক বড় স্প্যান ক্যারি করতে পারবে। ডিজাইন চার্ট, আমি বলেছিলাম যে অ্যাজ বিল ড্রয়িং। তো টিপিক্যালি আমরা ব্রিজ ডিজাইন অ্যাজ বিল ড্রয়িং প্রডিউস করি, যেটা হচ্ছে যে দেখানো যে কিভাবে স্ট্যান্ড গুলো প্লেস করা হয়েছে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট গার্ডার। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা লেয়ার পর ইউজ করা হয়েছে, এবং এখানে টপেও দুটো করে 1, 2, 3, 4, 5, 6টা লেয়ার ইউজ করা হয়েছে। কাজে আমি জানি এটা পজিটিভ মোমেন্টের জন্য, যেহেতু এখানে পজিটিভ মোমেন্ট ক্রিয়েট করবে টেনশন বটম ফ্ল্যাঞ্জে, সেখানেই আমাকে মোস্ট অফ দ্য রিনফোর্সমেন্ট প্লেস করতে হবে। এটা হচ্ছে শিয়ার ইনফোর্সমেন্ট। এটা একটা ডাবল লেগ শিয়ার ইনফোর্সমেন্ট, আমরা বলি এটা ইউজ স্টিরাপ, এটা ইউজ করা হয়েছে। আপনি খেয়াল করতে পারেন যে এখানে এটা বেরিয়ে আছে গার্ডার থেকে, কারণ হচ্ছে এটা কম্পোজিট হবে ডেকের সঙ্গে। কাজে এটা ডাবল অ্যাকশন হবে যখন আমি একটা ডেক পোর করবো উপরে বা স্ল্যাব পোর করবো এটাকে কন্টিনিউস করার জন্য, তখন এটা এমবেড হয়ে যাবে ডেকের মধ্যে, এবং দ্যাট উইল মেক ইট কম্পোজিট স্ট্রাকচার।
ওকে, এটা একটা ইন্টারেস্টিং স্লাইড। এখানে হচ্ছে যে এত লম্বা একটা গার্ডার, এটা একটা প্রিকাস্ট গার্ডার, আমি জানি এটা প্রিস্ট্রেসড, এটা আমি জানি এটা পোস্ট টেনশন করা হবে। কিভাবে জানলাম? কারণ হচ্ছে যে এইগুলো হচ্ছে ডাক্ট, সেই ডাক্টগুলো বেরিয়ে আছে এবং যখন এটাকে স্প্লাইসিং করা হবে উইথ অ্যানাদার স্প্যান, তখন এখান থেকে টেন্ডন ফিট করে এটাকে পোস্ট টেনশন করা হবে। এবং আমার প্রিস্ট্রেস কংক্রিট ক্লাসে আমি আমি ডিসক্রাইব করেছিলাম যে প্রিটেনশন কি এবং পোস্ট টেনশন কি। কাজে এটা প্রবলেম ও চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ট্রান্সপোর্ট করা। এটা যদি একটা প্রিকাস্ট ইয়ার্ডে করা হয়ে থাকে, জব সাইট হয়তো ৩০০ মাইল দূরে, সেটাকে ট্রান্সপোর্ট করা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। বাংলাদেশেও আমি শিওর সেই ধরনের কনস্ট্রেন্ট আছে। কাজে আমি আমি জানি বাংলাদেশে যেগুলো প্রিকাস্ট করা হচ্ছে বেশিরভাগ সাইটগুলো হচ্ছে কনস্ট্রাকশন সাইটের কাছাকাছি। কাজেই ট্রান্সপোর্টেশন প্রবলেমকে মিনিমাইজড। অনেক সময় আমেরিকায় যা করি আমরা, এগুলো একটা পানির কাছে করা হয়, একটা একটা স্ট্রিম বা একটা রিভারের কাছে, যেখান থেকে বার্জে করে এগুলো ব্রিজ সাইটে নেওয়া হয়। কাজেই ইমাজিন করতে পারেন যে এটাকে মুভ করা কি ডিফিকাল্ট। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটা এত লম্বা, ইটস ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন গাড়ির সাইজ এবং কত লম্বা এটা। এটাকে হয়তো হরাইজন্টালি মুভ করা সম্ভব, কিন্তু প্রবলেম হচ্ছে যখন এটাকে টার্ন করতে হবে, আপনি একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাবেন, সেখানে টার্ন করা বিকাম ডিফিকাল্ট, মেবি ইম্পসিবল। সো এটা একটা কনস্ট্রেইনিং ফ্যাক্টর আর কি। সো এগুলোকে কম্পোজিট করার জন্য স্প্লাইসিং করা প্রবলি অ্যাডভাইজেবল, অথবা এমনভাবে মুভ করতে হবে যে ওখানে দেখতে হবে যে রেডিয়াস, টার্নিং রেডিয়াস কিরকম হাইওয়েতে, যেখানে এটা এফেক্টিভলি ট্রান্সপোর্ট করা যাবে। বক্স গার্ডার ব্রিজ আমি আগে বললাম যে বক্স গার্ডার হচ্ছে অলসো স্ট্যান্ডার্ডাইজ, তো এটা সেগমেন্ট নয়, এটা হচ্ছে অ্যাস্টো পিসিআই টাইপ বক্স গার্ডার। সেগমেন্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি। এটা আমেরিকায় আই গার্ডের পরে মোস্ট পপুলার। বাংলাদেশেও আমি জানি বক্স ইজ হচ্ছে নট লাইক দিস, বাট মেইনলি সেগমেন্টাল, যেটা আমি পরে দেখাবো। তো এটা হচ্ছে অ্যাস্টো পিসিআই টাইপ বি1 থেকে বি4, 4 রকম আছে, বি1, বি2, বি3, বি4। এবং এগেইন এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড। এফেক্টিভ স্ট্যান্ডার্ড স্প্যান রেঞ্জ হচ্ছে অ্যাবাউট 18 মিটার থেকে 32 মিটার। এবং আমি যদি এটাকে সাইড বাই সাইড ইউজ করি, আপনি ইমাজিন করতে পারেন দুইটা বক্স পাশাপাশি দিলে সেখানে স্পিডই হয়তো আপনার একটা উপরে কাস্টিং প্লেস ডেক নাও লাগতে পারে। কাজে সেখানে একটা সেভিং হবে, কারণ কাস্টিং প্লেস করলে আপনাকে হয়তো, আমাদেরকে হয়তো 28 দিন ওয়েট করতে হবে কিউরিং এর জন্য, তারপরে ব্রিজটা করা যাবে। এখানে যদি আমি একটা পুরোটাই প্রিকাস্ট ইউজ করতে পারি, তাহলে the construction process is much simpler. আবার সিমিলার চার্ট যদি আমি বক্স ইউজ করি, বি1 থেকে বি1 36 থেকে বি4 48, এগুলো হচ্ছে 36 মানে হচ্ছে এটা 36 ইঞ্চ ডিপ, 48 মানে হচ্ছে 48 ইঞ্চ ডিপ। এবং এগেইন আগের মতোই এইগুলো চার্ট স্ট্যান্ডার্ডাইজ করা আছে, এই ভ্যালুগুলো, ডিজাইন ভ্যালুগুলো দেওয়া আছে। সো আমি যদি এগুলো ইউজ করতে চাই প্রিকাস্ট বক্স প্রিস্ট্রেসড, তাহলে আমি এখান থেকে চুজ করতে পারি এবং অ্যাকর্ডিংলি ডিজাইন করতে পারি। তো এগুলো হচ্ছে what we call design aid, very effective actually. তো আপনি যদি একটা বক্স ইউজ করেন, ধরেন আমি নিজে একটা বক্স ইউজ করছি, এই বক্সটা হচ্ছে 48 ইঞ্চ ওয়াইড এবং 42 ইঞ্চ ডিপ, তাহলে এই চার্টটা বলছে আমাকে যে আমি কিভাবে এটাকে এফেক্টিভ ইউজ করবো। এটা ভেরি ভ্যালুয়েবল টুল। ধরেন আগের মধ্যে আমি জানি যে হয়তো আমার স্প্যান লেন্থ হচ্ছে 90 ফিট লেটস সে, তাহলে এটা হচ্ছে তিনটা বক্স, বি4, বি3 অ্যান্ড বি2। ডিফারেন্স হচ্ছে যে হাইট, বি2 হবে একটু একটু ছোট এবং বি4 হবে সবচেয়ে বড়, 42 থেকে 27। সো এখানে আমি যদি 90 যাই, দেখা যাচ্ছে যে আমি এটা হয়তো এটা ইউজ করলে আই ক্যান অ্যাওয়ে উইথ ম্যাক্সিমাম অফ 6 ফিট স্পেসিং। মানে হচ্ছে আমি বক্সগুলো কত দূরে দূরে প্লেস করবো। স্পেসিং মানে হচ্ছে যে ল্যাটারালি স্পিকিং আমি আমার স্পেসিং কত বক্সগুলোর মধ্যে। সো এটা একটা ইউজফুল চার্ট। আমি দেখতে পাচ্ছি এটা ভেরি ইন্টারেস্টিং যে আমার যদি স্প্যান লেন্থ কমে গিয়ে থাকে, তাহলে
ফর এক্সাম্পল 70-80 ফিট আমি বক্সগুলোকে আরো দূরে দূরে প্লেস করতে পারবো, স্পেসিং বাড়ানো যাবে। দ্যাট মেক সেন্স, কারণ যদি বক্সের স্পেসিং বেড়ে গিয়ে থাকে, তার মানে এক একটা বক্স আরো বেশি লোড ক্যারি করবে, তাহলে আমার স্প্যান লেন্থ কমাতে হবে। মেক সেন্স। এটাও একটা ইউজফুল চার্ট। এটা ডিজাইনে যাচ্ছি আমরা। এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হচ্ছে যে কতগুলো প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ড আমাকে ইউজ করতে হবে। এটা অবশ্য ডেডিকেটেড, এটা হচ্ছে 0.6 ইঞ্চ ডায়ামিটার স্ট্র্যান্ডের জন্য। 0.6 মানে হচ্ছে অ্যাবাউট 15 মিলিমিটার। সো এখান থেকে যদি আমার স্প্যান লেংথ এগেইন ভ্যারিয়েবল হয় এক্স অ্যাক্সিসে 30 ফিট থেকে 130 ফিট, তাহলে যদি আমার স্প্যান লেংথ তত বাড়বে, তত আমার মোমেন্ট ডিমান্ড বাড়বে এবং তত আমার বেশি স্ট্র্যান্ড লাগবে। সো ইটস লজিক্যাল। এখান থেকে আমি কুইকলি সিলেক্ট করতে পারি উইদাউট ডুইং মাচ ডিটেল ক্যালকুলেশন। সো ফর এক্সাম্পল আমার যদি 90 ফিট স্প্যান হয়, তাহলে আমি এখানে দেখতে পারি এভাবে ভার্টিক্যালি গিয়ে যে আমি যদি ফর এক্সাম্পল বিফোর 48 ইউজ করি এই ব্লু লাইনটা, তাহলে আমার স্ট্র্যান্ড লাগবে হচ্ছে 16টা। ইউজ করি আমার লাগবে 18টা। যদি আমি B2 ইউজ করি, যেহেতু এটা ছোট ছোট শেপ, কম্পেনসেট করার জন্য আমাকে বেশি প্রিস্ট্রেসিং স্টিল দিতে হবে। Then I will need about 22 or 23 strands. These are very useful to preliminary selecting and making sure যে আপনার যে স্প্যান লেংথ আছে সেটার জন্য এটা অ্যাপ্লিকেবল কিনা। আমি বলেছিলাম আগে ইউ গার্ডার, এটা রিসেন্ট ডেভেলপমেন্ট। ইউএসএ তে এটা আমার মনে হয় আর্লি 2000 এ ডেভেলপ করা হয়েছে, প্রথমে ফ্লোরিডায়, তারপরে টেক্সাসে, বাংলাদেশে হয়তো ইভেন্চুয়ালি যাবে। এটা একটা শেপ, ইউ গার্ডারের শেপ। এটা সর্ট অফ সেগমেন্টের মতো দেখতে, কিন্তু এই টপটা মিসিং। দিস ওপেন শেপ। অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা একটা ক্লোজ করা যায় বাই প্লেসিং টপ ডেক, অথবা এখানে একটা প্যানেল প্লেস করে এটাকে একটা ক্লোজ করা যায়। ক্লোজ করলে যা হবে, এটা টর্শনাল রিজিডিটি অনেক বেড়ে যাবে। আপনারা জানেন যে ওপেন শেপ যেগুলো যেমন আই গার্ডার, সেগুলোর টর্শনাল স্টিফনেস কম, কিন্তু যদি ক্লোজড হয় বক্সের মতো, তাহলে সেটা টর্শনাল স্ট্রেংথ অনেক বেশি। এবং সেগুলো ভেরি অ্যাপ্লিকেবল যেখানে টর্শন হতে পারে, যেমন র্যাম্পে হতে পারে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য টর্শন হতে পারে, অনেক কারণে হতে পারে, সেটার জন্য এগুলো, অথবা এক্সটেরিয়র গার্ডারে সেখানে এগুলো দরকার। সো গুড স্ট্রেংথ টু ওয়েট রেশিও, এটা বললাম যে একটা বক্স। এবং ডাবল টিও সর্ট অফ ডাবল টি মানে হচ্ছে যে দুটো ওয়েভ আছে, দুটো স্টেম আছে, কাজে শিয়ার ইনফোর্সমেন্ট আরো বেশি প্লেস করা যাবে। আই গার্ডারে একটা মাত্র ওয়েভ, কাজে সেখানে একটা স্টিরাপ বসানো যাবে। এখানে যেহেতু দুটো ওয়েভ ডাবল টির মতো, আমি একটা ইচ্ছে করলে এখানে প্লেস করতে পারি একটা স্টিরাপ, এখানেও একটা স্টিরাপ প্লেস করতে পারি। এবং আপনারা জানেন যে টর্শন রেজিস্ট্যান্সের জন্য আমাকে শিয়ার ইনফোর্সমেন্ট ইউজ করতে হবে, বিকজ শিয়ার আর টর্শন আর হ্যান্ড ইন হ্যান্ড। এবং আমরা অ্যাড করে দিই দুটা, সেটা এসিআইতে করা হয়, এসিআই কোডে করা হয় এবং অ্যাস্টোতে করা হয়। সেদিক দিয়ে এটা বেশি কোয়াইট এফিশিয়েন্ট। তো স্যাম্পল ইউ গার্ডার ব্রিজ, এটা বিফোর কাস্টিং দেখা যাচ্ছে যে এটা কাস্টিং ইয়ার্ডে স্টিল, লট অফ স্টিল, অনেক স্টিল। আর দেখছি নিচে প্রিস্ট্রেসড স্ট্র্যান্ড দেখানো আছে নিচের ফ্ল্যাঞ্জে। এবং আফটার কাস্টিং এটা ইউ শেপ, quite a bit long span can be carried. অলসো দেখতে পাচ্ছি যে এখানে ডায়াফ্রাম দেওয়া হয়েছে, কারণ বিকজ অফ দ্য ওপেন নেচার ইট ক্যান বি ল্যাটারালি আনস্টেবল। সো ডায়াফ্রাম দিকে এগুলো স্টেবিলাইজ করা হচ্ছে। এবং এই এই যে উপরে এই বারগুলা যেগুলো বের হয়ে যাচ্ছে, সেটা আলটিমেটলি উইল বি হিডেন। এটা যখন ডেক পোর করা হবে, তখন এই ডেকটা এর উপরে থাকবে এবং দ্যাট উইল মেক দ্য হোল থিং কম্পোজিট। এখানেও সেই ধরনের চার্ট দেওয়া আছে। আপনি যদি ইউজ করতে চান বক্স, হয়তো বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু যখন এটা আসবে, এবং আমি শিওর এটা ইভেন্চুয়ালি উইল বি অ্যারাইভিং, মেবি ইটস দেয়ার, আই এম নট শিওর, তাহলে এই ধরনের ডিজাইন চার্ট আমরা ইউজ করতে পারি। আমরা স্ট্র্যান্ডের নাম্বার ইউজ করতে পারি, বের করতে পারি, ডিপেন্ডিং অন স্ট্যান্ডার্ড শেপ অফ ইউ বিম।
এবং স্পেসিং অ্যাজ রিলেশনশিপ টু দ্য স্প্যান লেংথ এটাও বের করতে পারি। এগুলো হচ্ছে প্যানেল, যেটা আগে বলেছিলাম যে প্যানেলগুলো ইউ বিম এর উপর প্লেস করে সেগুলোকে কম্পোজিট করা হবে, যেটা প্রিকাস্ট, এবং প্রিকাস্ট প্যানেলগুলো এটাও প্রিস্ট্রেসড, এগুলো এখানে উপরে প্লেস করা হচ্ছে এবং তারপরে এই জয়েন্টগুলা কাস্টিং প্লেস দিয়ে ক্লোজ করা হবে, কাস্টিং প্লেস কংক্রিট দিয়ে। খুবই সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে সেগমেন্টাল, আসলে তা নয়, এটা একটা ওয়ান গার্ডার, সেগমেন্ট অনেকগুলো হবে, কাজেই হাই টর্শন রেজিস্ট্যান্স এবং দেখতে সুন্দর, খুবই সুন্দর, আমরা যেটা ইংরেজিতে বলি অ্যাস্থেটিক্যালি অ্যাপিলিং, ভেরি ভেরি নাইস স্ট্রাকচার, ভেরি স্মুথ কাইন্ড অফ স্ট্রাকচার। আবার আই গার্ডারে ফিরে আসি, যেহেতু এটা কোয়াইট পপুলার। আমি বলেছিলাম আগে যে টাইপ 2 থেকে টাইপ 6 পর্যন্ত এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ শেপ, সেম টাইপ অফ চার্ট, ম্যাক্সিমাম স্প্যান ভার্সেস বিম স্পেসিং। হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখন যে কেন যখন নাকি বিম স্পেসিং বেড়ে যাবে কেন স্প্যান লেংথ কমে যাবে, অ্যালাউবল স্প্যান লেংথ কমে যাবে, এবং যত বিম স্পেসিং কমবে তত অ্যালাউবল স্প্যান লেংথ বেড়ে যেতে পারে। এটা একটা ট্রেড অফ, যে হচ্ছে যে আমি এখন কি কাছাকাছি প্লেস করব নাকি দূরে দূরে প্লেস করব। সো এটা একটা প্রিলিমিনারি ডিজাইনের অংশ। এটা হয়তো একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করা যেতে পারে, যে আমি যদি বিমগুলোকে ক্লোজলি স্পেস করি তাহলে এটা যা হবে, যদি আমি এখানে একটা গার্ডার দিই, এখানে একটা গার্ডার দিই, এবং যদি দূরে দূরে গার্ডারগুলো দেই, তাহলে আপনি বুঝতে পারছেন যে উপরে যে ডেক থাকবে সেটার থিকনেসও বেড়ে যাবে। কারণ স্ল্যাব ডিজাইন করতে গেলে, যেটা আমি পরের একটা লেকচারে কভার করব, সেখানে এই লেংথটা ইম্পর্টেন্ট বিটুইন গার্ডার্স। আমি যদি একটা 5 ফিট দূরে একটা গার্ডার দিই তাহলে স্ল্যাবটা চিকন হবে, আমি 10 ফিট দূরে দেই স্ল্যাবটা থিকনেস অনেক বেড়ে যাবে এবং স্টিলও বেশি লাগবে, কাজে এটা একটা ট্রেড অফ, সেটা আমাদের দেখতে হবে। এবং এটা অনেক ধরনের রিজন হতে পারে, যে হয়তো ডেকটা অত বেশি সার্ভিসিবিলিটি প্রবলেম নাই, ডেকের যে প্রবলেম হবে যে যদি ক্র্যাকিং হয় সেখানেও ডেকের ইস্যু হতে পারে, ডিউরেবিলিটি প্রবলেম হতে পারে, কাজে এগুলো চিন্তা করতে হবে, এবং হয়তো আপনি বিভিন্ন ধরনের শেপ দেখে ফাইনালি একটা সিলেক্ট করতে পারেন। এখানে সেম টাইপ অফ গ্রাফ ইয়ার, এখানে দেখা যাচ্ছে যে কতগুলো স্ট্যান্ড লাগবে আমার। যদি আমি আই গার্ডার ইউজ করি তাহলে এটা একটা 72 ইঞ্চ ডিপ আই গার্ডার টাইপ 6, তাহলে আমাকে এতগুলো স্ট্যান্ড দিতে হবে। এটাও চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যে আপনি যদি 50টা স্ট্যান্ড ইউজ করেন তাহলে তো মাল্টিপল লেয়ার লাগবে। যদি আমি 10টা স্ট্যান্ড ইউজ করি, যেটা ইম্পসিবল এখানে, তাহলে লেয়ার কম লাগবে, কাজেই কনস্ট্রাকশন ইজিয়ার হবে। যত বেশি লেয়ার হবে তত বেশি ডিফিকাল্ট কনস্ট্রাকশন, কারণ হচ্ছে কংক্রিট প্লেসমেন্ট বিকাম ডিফিকাল্ট। কনজেশন হয় স্টিলের, অফকোর্স হানিকম্বিং হতে পারে, কংক্রিট ভালো মতো প্লেস না করা যেতে পারে, এগুলো কিছু কিছু ইস্যু যেগুলো বিচার করতে হবে। তো আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি, যে আমি যদি সিম্পল স্প্যান ব্রিজ ইউজ করি, আমি এখানে ইচ্ছা করে HL93 লোডিং দিয়েছি। আপনারা হয়তো জানতে পারেন যে অ্যাস্টো LRFD স্পেসিফিকেশনে এটাই হচ্ছে গভর্নিং ডিজাইন লোড, সরি। তো এটা আমি এখানে এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না এটার মানে কি। এটা একটা ট্রাক লোড আছে এবং তার সঙ্গে একটা লেন লোড আছে। এটা আমি নেক্সট লেকচারে, আমার নেক্সট মানডেতে এটা আমি কভার করব। সাপোজ আমরা HL93 লোডিং ইউজ করছি, এটাই একটা স্ট্যান্ডার্ড ব্রিজের জন্য। আমরা জানি বিল্ডিং ডিজাইনের জন্য আমরা ইউজ করি অন্য ধরনের লোড, আমরা ইউজ করি উইন্ড লোড, সাইজমিক লোড, লাইভ লোড, ডেড লোড, আদার কাইন্ড অফ লোড। কিন্তু ট্রাকের লাইভ লোড হচ্ছে ব্রিজের জন্য। আমরা এখানে লাইভ লোড ইউজ করতে পারবো না, আমাদেরকে অ্যাস্ট্রো লাইভ লোড ইউজ করতে হবে। সো যদি আমাদের স্প্যানটা হয় 36 মিটার লং, যদি ব্রিজের উইডথ হয় 15.5 মিটার, এবং যদি কাস্টিং প্লেস ডেকটা হয় 150 মিলিমিটার, তাহলে আমি এখানে সামারাইজ করেছি, এটা একটা ইউজফুল ইনফরমেশন যে কোন কোন শেপ আমি ইউজ করতে পারবো অ্যাজ এ প্রিলিমিনারি ডিজাইন।
এগুলো কিন্তু আমি করেছি ওই আগের চার্টগুলো থেকে। I collected the information from there এবং আমি সামারাইজ করেছি। ভেরি ইন্টারেস্টিং। যদি আমি অ্যাস্টো আইবিএম ইউজ করি তাহলে আমি এনিওয়্যার ফ্রম টাইপ 4 থেকে টাইপ 6 পর্যন্ত ইউজ করতে পারবো এবং এখানে আমি ডেপথগুলো দিয়েছি। এটা আগের থেকেই, এগুলো আগে স্ট্যান্ডার্ডাইজ চার্ট থেকে নিয়েছি। স্পেসিং ভ্যারি যদি করি আমি, স্পেসিং মানে হচ্ছে যে এগুলো আমি কত দূর ধরে বসাবো ল্যাটারালি স্পিকিং, টেক থিকনেস কত হবে এবং কতগুলো স্ট্র্যান্ড ইউজ করবো। ভেরি ইন্টারেস্টিং। এবং আপনি দেখতে পারেন এখানে যে আমি যদি 54 ইউজ করি ফর এক্সাম্পল, আমার যদি 8 ফিট স্পেসিং হয়, 54 ইঞ্চ ডিপ এই গার্ডারে যদি 8 ফুট স্পেসিং হয় তাহলে আমার লাগবে 42টা স্ট্র্যান্ড, স্ট্রেসিং স্ট্র্যান্ড। যদি আমি থিকনেস স্পেসিং কমিয়ে দিই 6 ফিট তাহলে আমার লাগবে 36। কেন? কারণ আমার লোড কমে যাচ্ছে। সো ইটস এ ট্রেড অফ অ্যাজ আই মেনশন বিফোর। সেভাবে এগুলো চার্টগুলো পড়তে হবে। আমি বাল্বটি ইউজ করতে পারি। আপনারা আগে দেখেছেন বাল্বটি হচ্ছে আই গার্ডের একটা ভ্যারিয়েশন, এটা একটা ওয়াইডার ফ্ল্যাঞ্জ। তাহলে সেম কাইন্ড অফ ইনফরমেশন আমি জেনারেট করি। যদি আমি একটা ডেক বাল্ব ইউজ করি তাহলে এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। যদি বক্স বিম ইউজ করি, দুইটা অপশন দিয়েছি এখানে আমি, তাহলে এগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই বক্স বিমের যে ডেপথ 39 ইঞ্চ এবং 42 ইঞ্চ অনেক কম। আই বিমের ডেপথ অনেক বেশি। যেহেতু বক্স বিম অনেক বেশি রিজিড, স্টিফনেস অনেক বেশি, এই জন্য আমাদের অত ডেপথ দিতে হবে না। স্পেসিং 3 থেকে 4 ফিট যদি করি তাহলে আবার দেখা যাচ্ছে যে স্ট্র্যান্ড রিকোয়ারমেন্ট অনেক কম। ইটস এ ভেরি ভেরি এফেক্টিভ হাইলি রিজিড সিস্টেম। যদি ডেপথ ইস্যু হয় যে হ্যাঁ আমাদের নিচে ব্রিজের নিচে অনেক ক্লিয়ারেন্স রাখতে হবে, তাহলে বক্স বিম মেক সেন্স, কারণ এটার ডেপথ অনেক কম। টু দ্যাট, এটা আমি একটু আগে বললাম, ইউবিএম এর ডেপথ হচ্ছে এগুলো। স্পেসিং টিপিক্যালি 10 থেকে 14 ফিট এবং ডেক থিকনেস অ্যাবাউট 8 ইঞ্চ। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা কাস্ট ইন প্লেস ডেক অথবা প্রিকাস্ট কম্পোজিট হতে পারে। তাহলে নাম্বার অফ স্ট্যান্ড লাগবে অনেক বেশি, যেহেতু এটা একটা ওপেন সিস্টেম। তো এই ধরনের চার্ট আমরা ইচ্ছা করলে আমরা ডেভেলপ করতে পারি ফর এনি কন্ডিশন। তাহলে আমরা সামারাইজ করতে পারি কোন 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 বিমগুলা আমরা প্রয়োগ করতে পারবো এফেক্টিভলি। তারপরে বেসড অন দ্যাট আমরা ডিসিশন নিতে পারি যে হ্যাঁ আমরা কোন শেপটা ইউজ করব এবং কতগুলো স্ট্র্যান্ড লাগবে। অফকোর্স এটা কিন্তু প্রিলিমিনারি ডিজাইন। এখন আমাদেরকে অ্যাস্ট্রোতে গিয়ে আরো রিফাইন ডিজাইন করতে হবে আফটার দ্যাট, যে কতগুলো স্ট্র্যান্ড ফাইনালি প্লেস করব এবং শিয়ার ডিজাইন করতে হবে, টর্শন ডিজাইন করতে হতে পারে এবং তারপরে সার্ভিসিবিলিটি চেক, ডিফ্লেকশন চেক করতে হবে। সো এটা জাস্ট এ প্রিলিমিনারি স্টেপ। এটা খুবই ফাস্ট করা যায় আমরা যদি ওই ডিজাইন চার্ট ইউজ করি, যেগুলো আমি আগে দেখালাম। তো আমি এখানে এটাকে এক্সটেন্ড করেছি, আগে যা বললাম ওই 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 এক্সাম্পলটাই আর কি। ইন জেনারেল সাজেশন হচ্ছে যে সবচেয়ে বেশি স্পেসিং ইউজ করলে বেটার, কারণ হচ্ছে যে গার্ডার লাইন কমানো। তো আমি যদি 10টা গার্ডারের জায়গায় 5টা গার্ডার ইউজ করতে পারি তাহলে হয়তো বেটার হবে, কারণ আমার কনস্ট্রাকশন হবে বেটার, এটা ইজি হবে এবং ফাস্ট হবে, অত সময় লাগবে না। প্রাইস আমাকে পে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমি যা আগে বললাম, ডেকটা একটু একটু বেশি হবে, ডেকের থিকনেস বেশি হবে। সেটাকে ডিজাইন করা আমার কিছু সমস্যা নয়, সেটাকে হয়তো আমি বেশি ডেকের থিকনেস দিয়ে অথবা হাই স্ট্রেংথ কংক্রিট ইউজ করতে পারি এবং আরো স্টিল ইউজ করে সেটা আমরা অ্যাড্রেস করতে পারি। ব্রিজের নিচে যদি ক্লিয়ারেন্সের সমস্যা হয়, আহ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের এখানে যা হচ্ছে যে অনেক ব্রিজ আছে যেগুলো পুরনো এবং ব্রিজের নিচে ক্লিয়ারেন্স কম। যেগুলো ব্রিজ বানানো হচ্ছে সেগুলো অনেক হাই, পানির উপরে অনেক বেশি হাই, কাজেই শিপিং চ্যানেলে কোনো প্রবলেম নয়, আর বার্জে যাওয়ার কোনো প্রবলেম নয়। কিন্তু যদি পুরনো ব্রিজ হয়ে থাকে তাহলে সেটা প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে যে এই ব্রিজ যদি ট্রাফিকের উপরে হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় আমেরিকাতে সেগুলো
একটা 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 ট্রাক ওটা হিট করে, ট্রাকটা হয়তো অনেক বেশি হাই, সেটা গার্ডার নিচে হিট করবে। সো গার্ডার নিচে হিট করলে যা হবে, হয়তো কংক্রিট ভেঙে যাবে বটম ফ্ল্যাঞ্জে গার্ডারের, অথবা এমন হতে পারে সিরিয়াস কন্ডিশনে যে প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ড যেগুলো, সেগুলোও হয়তো ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ড ছিঁড়ে যায় অথবা ভেঙে যায়, এটা গার্ডারের জন্য ভালো নয়, কারণ হচ্ছে আমরা প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ডের উপর ডিপেন্ড করছি এটা স্ট্রেংথের জন্য। এবং এটা নিয়ে আমি অনেক কাজ করেছি এবং করছি, যে স্ট্র্যান্ড ভেঙে গেলে সেগুলো কিভাবে রিপেয়ার করা যাবে। এটাকে স্প্লাইসিং করতে হবে, স্প্লাইসিং করে সেটাকে আবার প্রিটেনশন করতে হবে অথবা পোস্ট টেনশন করতে হবে, এবং তারপরে কংক্রিটটাকে বিল্ড করতে হবে, এবং যাতে সেই অরিজিনাল স্ট্রেংথটা ফিরে পায়। পানির উপরে হতে পারে, পানির উপরেও হয়তো ভেসেল ইম্প্যাক্ট হতে পারে। আমরা জানি যে যদি এটা এটা ঠিক এখানে প্রযোজ্য নয় গার্ডারের জন্য, কিন্তু আমরা যদি পিয়ার ডিজাইন করি, কলাম ডিজাইন করি ব্রিজের জন্য, তাহলে যদি একটা একটা শিপ এসে ওটাকে হিট করে, ইট ক্যান বি ক্যাটাস্ট্রফিক। অনেক ফেলিয়ার হয়েছে আমেরিকায়, যেখানে পিয়ারটা ভেঙে গেছে, এবং পিয়ার ইজ এ রিয়েলি রিয়েলি ক্রিটিক্যাল মেম্বার, রাইট, ফর ব্রিজেস। সো সেখানেও এখন আমরা ডিজাইন করছি আমেরিকায় যে যদি ওয়াটারের উপরে ব্রিজ হয়, যদি ন্যাভিগেবল চ্যানেল হয়, তাহলে ওই পিয়ারগুলোকেও শিপ ইম্প্যাক্টের জন্য ডিজাইন করতে হবে, এবং অ্যাস্ট্রো একটা গাইডলাইন আছে যেখান থেকে আমরা সেই ল্যাটারাল লোডটা বের করতে পারি। তো এটা ইম্পর্টেন্ট, সেই জন্য এটা যদি কনসার্ন হলে হয়তো বক্স গার্ডার ইউজ করা বেটার হবে। যদি কোনো ডেপথ লিমিটেশন না থাকে, তাহলে টিপিক্যালি সবচেয়ে ইকোনমিক সলিউশন হচ্ছে দ্য ডিপেস্ট মেম্বার। যদি ডেপথ লিমিটেশন না থাকে, ইন দ্যাট কেস আমরা ফিরে যাব এখানে। ডেপথ লিমিটেশন না থাকলে পরে অফকোর্স উই ক্যান গো টু অ্যাজ হাই 72 ইঞ্চেস। এটা একটা ভেরি স্টিপ সিস্টেম। আপনারা জানেন যে যত বেশি একটা আই গার্ডারের ডেপথ হবে, তত বেশি মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এবং তত বেশি এটার মোমেন্ট স্ট্রেংথ হবে, এবং শিয়ার স্ট্রেংথ বেড়ে যাবে। কাজে সেখান থেকে এটা আমরা ইউজ করতে পারি। তো এখানে আমি একটা কম্পারেটিভ দিয়েছি, ওই বেস করে, এটার উপরই বেস করে এই টেবিলটাকে আমি এখানে সামারাইজ করেছি। যদি আমি 72 ইঞ্চ অ্যাস্ট্রো টাইপ 6 আই গার্ডার ইউজ করি, এবং যদি আমি এটার কম্প্যারিজনে অ্যাস্ট্রো পিসিআই বাল্বটি ইউজ করি, অথবা আমি একটা অ্যাস্ট্রো বক্স ইউজ করি, অথবা ইউবিম ইউজ করি, ইটস ইন্টারেস্টিং টেবিল হিয়ার। এটা একটা কাইন্ড অফ ওপেন এন্ডেড প্রবলেম, কারণ হচ্ছে এটা অল ডিপেন্ড করে যে আপনি স্পেসিং কত চুজ করবেন। আমি আগে যে বললাম, স্পেসিং এবং গার্ডার স্প্যান হচ্ছে গো হ্যান্ড ইন হ্যান্ড, সো এটা ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমি যদি এখানে 8 ফিট করে, এখানে 8 ফিট, এখানে 8 ফিট, এখানে 4 ফিট, এখানে 10 ফিট, জাস্ট এক্সাম্পল, তাহলে আমার এখানে আমি ক্যান এস্টিমেট যে কয়টা গার্ডার লাগবে। সো আমার টাইপ 6 অ্যাস্ট্রোর জন্য লাগবে 7টা গার্ডার, অ্যাস্ট্রো পিসিআই বাল্বটির জন্য লাগবে 7টা গার্ডার, বক্স বিমের জন্য লাগবে 13টা গার্ডার, এবং ইউবিমের জন্য লাগবে 5টা গার্ডার। সো অন দ্য সারফেস দিস ওয়ান মেক সেন্স, অথবা এগুলো হয়তো হতে পারে পসিবল। কাজে বক্সে আপনাকে প্রাইস যে পে করতে হবে সেটা হচ্ছে যে অনেক বেশি বক্স লাগবে। কিন্তু আমি যে আগে বললাম, বক্সগুলোকে পাশাপাশি প্লেস করে আমরা অ্যাভয়েড করতে পারি ডেক প্লেসমেন্ট, যেখানে আই বিমে সম্ভব নয়, কারণ আই বিমের টপ লাইন হচ্ছে অনেক ছোট, যে আমাকে উপরে একটা ডেক কাস্ট করতেই হবে, এটা কোনো উপায় নাই। কিন্তু ইচ্ছা করলে আমরা বক্সগুলোকে পাশাপাশি প্লে করে ইউবিএম গুলোকেও হয়তো আমরা সেটা করতে পারি। গার্ডার ডেপথ ভ্যারিং, ক্রস সেকশন এরিয়া স্কোয়ার ইঞ্চ, এবং নাম্বার অফ স্ট্র্যান্ড। কাজে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি বক্স ইউজ করি, তাহলে আমরা সবচেয়ে ছোট নাম্বার, সবচেয়ে ছোট তো না, সবচেয়ে কম নাম্বার সংখ্যক স্ট্র্যান্ড ইউজ করতে পারবো, 31টা। যদি আমরা অ্যাস্ট্রো পিসিআই বাল্বটিতে যাই, 34টা। যদি টাইপ 6 এ যাই অ্যাস্ট্রো, 36টা, এবং যদি ইউবিএমে যাই 47। সো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে হ্যাঁ, আগে টেবিলে ছিলাম, সেখানে এতগুলো শেপ ছিল, এখন আমরা এখানে আসলাম, ন্যারো ইট ডাউন। এখন আমরা ফাইনালি একটা সিলেক্ট করব কোনটা। এটা অল ডিপেন্ডস অন দ্য সার্কামস্ট্যান্সেস, এটা কি, কোথায়, লোকেশন কোথায়, অ্যাভেলেবল মেটেরিয়াল, প্রিকাস্টিং হবে না, কাস্টিং প্লেস হবে কি হবে না, এটা
এটা ডিটারমিন করবে কোনটা ফাইনালি সিলেকশন করা হবে। আমি যে আগে বললাম এটা ইম্পর্টেন্ট, ক্রস সেকশনাল এরিয়া, কারণ হচ্ছে যে যত বড় ক্রস সেকশন তত বেশি কংক্রিটের ওয়েট। যদি আমি একটা কংক্রিট হেভি ওয়েট ইউজ করি বা লাইট ওয়েট ইউজ করি, ডাজন্ট ম্যাটার, তাহলে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ওয়ার্স্ট। কারণ আমরা জানি কংক্রিট মেম্বারের জন্য, কংক্রিট স্ট্রাকচারের জন্য ডেড লোড হচ্ছে একটা বিগ প্রবলেম। কংক্রিটের ডেড লোড ইজ সিগনিফিক্যান্ট। এখন আমরা চেষ্টা করছি লাইট ওয়েট কংক্রিট ইউজ করার জন্য, তো আইদার কেস, সো এটা হবে সবচেয়ে বেশি ওয়েট, তার মানে এটাকে আমাদেরকে বেশি স্ট্র্যান্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে 34টা স্ট্র্যান্ড ইউজ করা হয়েছে এখানে। It's a trade-off. So you have to look overall and decide which one is maybe হয়তো type 6 already available. তাহলে এটা আমরা যা করব। Only this is not the absolute end of the selection process. So other variables can also come into play. Segmental bridge, আমি জানি বাংলাদেশে অনেক হচ্ছে segmental bridge, এবং let's see, before we go, Bodhi, should we take a break now or should we wait? What do you think? We can take a break now. Okay, Yeah, let's so take a 5 minute it will break. be. Okay, So this is almost half of the yes, thing, right? That you yes, are. about half, yes. So I think in 1 hour 15 minutes you will cover the rest. Yes, yeah, we can That start is with then. this slide. Yeah, Then we can. Yeah. Okay. sure. Yeah. Thank you. This is a Let's good take a time 5 then. minute break. Okay, thanks. Okay. Okay, I Yazdani? think I'm back from the There deck, is. from the break. Yeah, I was hearing some noise. I Yes. think there is some kind of noise leaking. From my side, or? I don't know. Like this is some kind of problem that occasionally happens with WebEx. So I have like forced muted everyone, so no one can unmute. But at the same time, sometimes the voice leaks. I don't know how. I think somebody may be accidentally turning on the microphone. They cannot do it because Oh, okay. the option is not there. But Okay. still, I think with a large number of participants, Yes. WebEx sometimes fails. Yeah, I think there's no. It has been sorted now, so you can continue. Okay, thank you, Bill. So, okay, continuing. Welcome back from the break, mini break. So, I think এখন আমরা সেগমেন্টের ব্রিজ নিয়ে কন্টিনিউ করব। তো আমেরিকাতে ফিরে আসি। এখানে প্রথম ফার্স্ট লং স্প্যান সেগমেন্টাল কংক্রিট ব্রিজ। ফার্স্ট অফ অল, segmental bridge is mainly meant for long spans. Let's understand that. So it was done in Texas. I'm happy because আমি এখানে এখন টেক্সাসে বসে কথা বলছি। এখন আমার এখানে বাজে সকাল 9:30। সো তারপর থেকে শুরু করে অনেকগুলো সেগমেন্টাল ব্রিজ বানানো হয়েছে আমেরিকায়, মোর দেন 460 সেগমেন্টাল ব্রিজ। তো আমরা বুঝতে পারছি যে এটা কত পপুলার। এটার কারণ হচ্ছে এটার এফিসিয়েন্সি, ওকে, ম্যাক্সিমাম স্প্যান 760 feet, okay, which is pretty long for segmental box, এবং কেবল স্টেড হলে পরে কেবল স্টেডও সেগমেন্টাল হতে পারে 1300 feet পর্যন্ত। It's pretty long. এটা অন্য কোনো সিস্টেমে করা ভেরি ডিফিকাল্ট আর কি। খালি তাই নয়, এটা ভেরি অ্যাডভান্টেজিয়াস, কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সেগমেন্ট সর্ট অফ ইউ গার্ডার, কারণ এখানে ডিফারেন্স হচ্ছে যে এখানে এই টপ ফ্ল্যাঞ্জটা অলরেডি বিল্ট ইন, সো হাইলি রিজিড। এবং টিপিক্যালি আমরা এখানে যা করি আমেরিকায় সেটা হচ্ছে যে শিয়ার কি দেওয়া হয়। সো এগুলো ম্যাচ কাস্ট। সো প্রথমে লেটস টক অ্যাবাউট দ্য প্রিকাস্টিং। এটা প্রিকাস্ট সেগমেন্টাল প্রিকাস্ট মেইনলি হয়, সাধারণত প্রিকাস্ট করা হয়। সেটা অনসাইটে করা যেতে পারে অথবা প্রিকাস্ট ইয়ার্ডে করা যেতে পারে। এখানে এটা হচ্ছে পিছনের সেগমেন্ট, এটা হচ্ছে সামনের সেগমেন্ট, এবং এখানে দেখা যাচ্ছে না যে এখানে জয়েন্ট আছে, এইগুলোতে প্রত্যেকটা একটা জয়েন্ট আছে। সো এগুলো ম্যাচ কাস্ট মানে হচ্ছে যে এটার এগেনস্ট এটাকে কাস্ট করা হবে, কাজে ইট উইল বি এক্সাক্ট ফিট। মানে যখন আমি কাস্ট করবো তখন এটা পিছনে থাকবে এবং এটা সামনে থাকবে, তারপরে নেক্সটটা এরপরে হবে এবং সো অন। সো দে আর অল নাম্বারড লাইক দ্যাট। এগুলো হচ্ছে শিয়ার কি। শিয়ার কি গুলো হেড করে
to make the structure composite এবং reduce the chance of slippage. সাধারণত most likely it's post tension. So আমি দেখতে পাচ্ছি এখানে post tensioning duct এখানে আছে। পোস্ট টেনশন করা হবে তখন এই সেগমেন্টটাকে এটার এগেইনস্টে পোস্ট টেনশন করা হবে এবং সো অন ইন এ সিরিজ দ্য পোস্ট টেনশন উইল গো অন। এটাকে এই যে টপ ফ্ল্যাঞ্জ এটা ইচ্ছে করলে ল্যাটারালি প্রিটেনশন করা যায়। আপনারা জানেন যে প্রিটেনশন মানে হচ্ছে কংক্রিট কাস্টের আগে স্ট্রেচ করতে হবে, পোস্ট টেনশন হচ্ছে কংক্রিট কাস্টিং এর পরে এটাকে স্ট্রেচ করতে হবে। তো এটা করে এটাকে ল্যাটারালি প্রিটেনশন করে এই ডেকটা এই টপ ফ্ল্যাঞ্জের থিকনেস কমানো যেতে পারে। তো আদার অ্যাডভান্টেজ হচ্ছে যে এই বিগ ভলিউম, এখানে আমি ইচ্ছে করলে পাইপলাইন প্লেস করতে পারি, গ্যাস লাইন, ওয়াটার লাইন, ইলেকট্রিক লাইন, whatever it can be placed, it can be concealed inside. এবং ইচ্ছা করলে আমি এটাকে কার্ভড করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমরা কার্ভেচার করেছি, এটা কার্ভেচার কিন্তু হয়েছে এই সেগমেন্টগুলো দিয়ে। প্রত্যেকটা সেগমেন্ট একটা স্লাইটলি অ্যাঙ্গেল ভ্যারিয়েশন করে এই কার্ভেচার অ্যাচিভ করা হয়েছে। এটা কন্টিনিউসলি কার্ভ নয়, ইচ সেগমেন্ট ইজ স্লাইটলি, এবং এটা পসিবল কারণ হচ্ছে এটাকে ম্যাট ক্যাস্ট করা হয়েছে এবং এখানে এপক্সি অ্যাপ্লাই করা হয়। এপক্সি অ্যাপ্লাই করলে এটা টাইট হবে, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হবে এবং হয়তো করোশন কমবে। সো ইটস a highly durable kind of structure, repetitive, we can do lot of those, durable কারণ ক্র্যাকিং কম হবে এবং করোশন কম হবে, এবং ছোট একটা জায়গায় এটা প্লেস করা সম্ভব। অত বড় একটা জায়গা লাগবে না প্রিকাস্টের জন্য, যেহেতু এই সেগমেন্টগুলো ছোট ছোট, এটা বড় একটা গার্ডেন নয়, লং একটা গার্ডেন নয়। aesthetically pleasing, looks very nice. ইচ্ছা করলে এটাকে স্ট্রেট করা যেতে পারে, what we say prismatic, মানে শেপ ডেপথ চেঞ্জ হচ্ছে না, অথবা যদি লং স্প্যানের জন্য আমি ইচ্ছা করলে ডেপথটা ভ্যারি করতে পারি। ভ্যারিং করা মানে এই সেগমেন্টগুলোর ডেপথ আস্তে আস্তে কমে যাবে বা বেড়ে যাবে। কালারও করা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে যে এটা কংক্রিট অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যাস্থেটিক্যালি প্লিজিং করতে পারি আমরা, কালার করতে পারি, পিগমেন্ট করতে পারি, এচিং করা সম্ভব উপরে। সেগুলো করে স্ট্রাকচারের যে একটা অ্যাস্থেটিক অ্যাপিল সেটাকে বাড়ানো যেতে পারে। তো সেগমেন্ট করার ডিফারেন্ট মেথড আছে। আপনারা জানতে পারেন যে একটা হচ্ছে স্প্যান বাই স্প্যান মেথড। এখানে প্রত্যেকটা স্প্যান আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। সো স্প্যান 1, স্প্যান 2 and স্প্যান সো অন। ব্যালেন্স ক্যান্টিলিভার হচ্ছে যে ব্যালেন্সিং করা। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সেগমেন্টগুলো, এখানে সেগমেন্ট 1, 2, 3, 4 and so on। এখানে একটা সেগমেন্ট অ্যাড করা হচ্ছে পোস্ট টেনশন করে, এবং ওদিও অ্যাড করা হচ্ছে। তার মানে আমরা ব্যালেন্সিং করছি এবং হয়তো এটাতে মোমেন্ট কমে যেতে পারে এবং কনস্ট্রাকশন উইল বি ইজিয়ার এন্ড স্ট্রিমলাইন্ড। এটাকে বলে ব্যালেন্স ক্যান্টিলিভার মেথড। প্লেসমেন্ট মানে হচ্ছে যে একটা পর একটা প্লেস করা। এটা কার্ভেচারে দেখানো হচ্ছে, এবং কাস্টিং প্লেস ইচ্ছা করলে ব্যালেন্স ক্যান্টিলিভার হতে পারে, উইচ ইজ লিটল বিট লঙ্গার প্রসেস। যদি প্রিকাস্টিং না থাকে তাহলে আমরা ইচ্ছা করলে একটা সেগমেন্ট করে কাস্টিং প্লেস করে আগাতে পারি, এবং সেটা পসিবল, কিন্তু সময় বেশি লাগবে। যে যদি প্রিকাস্টিং করা যায় তার সময় অনেক কম লাগবে এবং কস্ট এফেক্টিভ হবে। কিন্তু দিস ইজ দ্য বেস্ট সলিউশন ইফ দেয়ার ইজ নো প্রিকাস্টিং অ্যাভেলেবল, রাইট? কাস্টিং প্লেস, হুইচ ইজ বাংলাদেশে অনেক সময় এটাই কন্ট্রোলিং ফ্যাক্টর, যে প্রিকাস্টিং অ্যাভেলেবল না। তো আমরা যদি সেগমেন্টাল ব্রিজ ডিজাইন করতে যাই, প্রিলিমিনারি ডিজাইন, তাহলে আমরা অ্যাশটোতে যেতে পারি। অ্যাশটোতে আছে, এবং এটার মধ্যে আরেকটা পাবলিকেশন আছে অ্যাশটো, সেটাকে বলা হয় অ্যাশটো গাইড স্পেসিফিকেশন ফর ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ সেগমেন্টাল ব্রিজেস। এবং আমেরিকাতে একটা সেগমেন্টাল ব্রিজ অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকেও পাবলিকেশন বের করা হয়। এনিওয়ে, AASHTO LRFD এখান থেকে কিছু অংশ নিয়ে সেটাকে এটার মধ্যে অ্যাডপ্ট করা হয়েছে, AASHTO LRFD স্পেসিফিকেশন, যেটা আমি আগে বললাম। সো প্রিলিমিনারি ডিজাইন হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে স্প্যানগুলো কিভাবে অ্যারেঞ্জড অ্যান্ড কনফিগার্ড, and consider location of the bridge. Location of the bridge এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে লোকেশন অফ দ্য ব্রিজ আমাদের বলবে আমরা কি প্রিকাস্ট ইউজ করতে পারবো নাকি আমাদের কাস্টিং প্লেস ইউজ করতে হবে, সেটা ডিকটেট করবে স্প্যান অ্যারেঞ্জমেন্ট এন্ড কনফিগারেশন। এটা যদি পানির উপরে হয়, নেভিগেবল ওয়াটারওয়ে, নেভিগেবল মানে হচ্ছে এখান থেকে শিপিং চ্যানেল,
কিছু কিছু আছে নদী যেখানে হয়তো আছে চ্যানেল যেখানে নেভিগেবল না, সেখানে কোনো ভেসেল যাচ্ছে না। সেখানে আমি আগে যে বললাম, সেখানে আমাদের দেখতে হবে ক্লিয়ারেন্স, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, হরিজন্টাল ক্লিয়ারেন্স। টিপিক্যালি প্যান লেংথ ইউনিফর্মিটি এটা ইম্পর্টেন্ট। সো আমি যদি নন ইকুয়াল স্প্যান ইউজ করি, একটা স্প্যান ইউজ করলাম 150 মিটার, আরেকটা 100 মিটার, তাহলে এটা ইকোনমিক হবে না। অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল স্প্যান ইউজ করাই বেটার। আমি ইচ্ছা করলে পারবো, অবশ্যই আনইকুয়াল স্প্যান ইউজ করতে পারবো, দেখতে সুন্দর লাগবে না এবং ইকোনমিক্যালি অত এফেক্টিভ হবে না। সাজেশন হচ্ছে 250 ফিট পর্যন্ত স্প্যান লেংথ, কনস্ট্যান্ট ডেপথ সেকশন ইউজ করার। যদি স্প্যান লেংথ 250 এর উপরে ওঠে, তাহলে যেটা আগে দেখালাম সেভাবে ভ্যারিয়েবল ডেপথ সেকশন হবে মোর ইকোনমিক অ্যান্ড এফিশিয়েন্ট। এগুলো অল বেসড অন পাস্ট প্র্যাকটিস। এবং এটাকে আমরা বলি স্প্যান টু ডেপথ রেশিও। এল হচ্ছে স্প্যান এবং ডেপথ হচ্ছে ডেপথ। এই রেশিওটা ইম্পর্টেন্ট ফর মেনি কাইন্ড অফ স্ট্রাকচার, ফর ব্রিজ স্ট্রাকচার। এটাকেও দেখতে হবে, খেয়াল রাখতে হবে, এবং সেটাও এফেক্ট করবে যে কিভাবে আমরা প্রিলিমিনারি ডিজাইন আগাবো। তো এখানে আমি একটু সামারাইজ করেছি যে স্প্যান টু ডেপথ রেশিও। সো আমি যদি সিম্পল স্প্যান হয় এবং আমার যদি এল বাই ডি রেশিও, অ্যাসপেক্ট রেশিও যদি 15 to 20 হয়, তাহলে সিম্পল স্প্যান ইউজ করাই মোস্ট ইকোনমিক। আমি অফকোর্স আই ক্যান ইউজ কন্টিনিউয়াস স্প্যান, এগুলো হচ্ছে অল ম্যাটার অফ কস্ট বেনিফিট অ্যান্ড পাস্ট প্র্যাকটিস। সো এখানে আমি যদি সিম্পল স্প্যান ইউজ করি, দ্যাট মিনস একটা স্প্যান এবং সিম্পল সাপোর্টেড, তাহলে এটা মোস্ট কস্ট এফেক্টিভ হবে। যদি আমার এল বাই ডি রেশিও 20 থেকে 25 পর্যন্ত যায়, তাহলে আমি বেটার অফ ইউজিং কন্টিনিউয়াস স্প্যান। কন্টিনিউয়াস মানে হচ্ছে যে এখানে একটা 4টা স্প্যান দেখানো হচ্ছে, 1 2 3 4, এবং এটা কন্টিনিউয়াস স্ট্রাকচার অ্যান্ড সেগমেন্ট ক্যান বি ভেরি ইজিলি মেড কন্টিনিউয়াস, পোস্ট টেনশন করে করানো সম্ভব। তাহলে যেটা হবে যে এখানে সাপোর্টের উপরে নেগেটিভ মোমেন্ট হবে, আপনি জানতে পারেন হয়তো, মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট হবে, এবং সেইভাবে সেগমেন্টের স্টিল অ্যারেঞ্জমেন্টগুলো কনফিগার করা হবে, যেখানে নেগেটিভ মোমেন্ট সেখানে পোস্ট টেনশনিং হবে উপরে, এখানে পজিটিভ মুভমেন্ট হবে সেখানে পোস্ট টেনশনিং হবে নিচে, এবং সেটা ইজিলি করা সম্ভব। এখানে আপনারা জানার ইচ্ছা করলে এখানে টেন্ডন গুলোকে ভ্যারিয়েবল প্রোফাইল দিয়ে এটাই করা সম্ভব। নাও সেগমেন্টেড ডিফিকাল্ট, কারণ সেগমেন্টের শেপে আমরা যেটা বলি যে অ্যাঙ্কারিং, অথবা যা বলা হয় যে ভ্যারিয়েবল প্রোফাইল করতে গেলে ডিফিকাল্ট হবে, কারণ এটা একটা বক্স সেকশন। সেটা ইচ্ছা করলে আমরা ওই সাইড ওই ওয়েব দিয়ে করতে পারি, কিন্তু এটা যদি আমি ভ্যারিয়েবল প্রোফাইল ইউজ করতে চাই মোমেন্ট ভ্যারিয়েশনের জন্য, তাহলে আই গার্ডার মেক সেন্স, কারণ আই গার্ডার ওয়েব দিয়ে সেই ভ্যারিয়েশনটাকে কন্টিনিউয়াস ড্রেপিংটা করা সম্ভব, যেটাকে আমরা বলি ড্রেপিং অফ স্ট্রেসিং টেন্ডনস। যদি আমাদের স্প্যান টু ডেপথ রেশিও 15 থেকে 18, ওকে, ডিএস, এখানে ডিএস হচ্ছে সাপোর্টের ডেপথ এবং ডিএম হচ্ছে মিড স্প্যান ডেপথ। যদি এই ধরনের রেশিওতে থাকে, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল প্রোফাইল, এটা হচ্ছে একটা what we call non-prismatic section. সো এখানে যেহেতু স্প্যান লেংথ বেশি, এই জন্য এটাকে কস্ট বাঁচানোর জন্য অপটিমাইজ করা হয়েছে। তো এখানে আমাদের ইউজফুল হচ্ছে যে 0.7 to 0.8, এটা হচ্ছে যদি মেইন স্প্যান লেংথ হয়, তাহলে আবার 70 to 80% অফ দ্যাট লেংথ ফর দ্য এন্ড স্প্যান, এবং সেম থিং অন দিস স্প্যান। তো এটা হচ্ছে মেইনলি ভেরি লং স্প্যান। যদি আমাদের স্প্যান হয় 50 ফিটের বেশি, তাহলে আমরা ইচ্ছা করলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে আগাতে পারি উইথ দ্য প্রিলিমিনারি ডিজাইন। একটা কথা বলেছি যে আমরা যখন ইনিশিয়াল ডেপথ সিলেক্ট করলাম, ইনিশিয়াল শেপ সিলেক্ট করলাম, ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট সিলেক্ট করলাম, এটা ফাইনাল কিছু না। আগে যে বললাম এটাকে আমাদের রিফাইন করতে হবে বাই অ্যাপ্লাইং অল দ্য ইকুয়েশনস ফ্রম অ্যাস্টো। তার মানে হচ্ছে অল দ্য ডিফারেন্ট থিংস, অ্যাস্টো থেকে লোড অ্যাপ্লাই করতে হবে, HL93 লোড, তারপরে আমাদেরকে অ্যাস্টো লিমিট স্টেট ইউজ করতে হবে, সেটার উপর বেস করে আমাদেরকে ডিজাইন করতে হবে, আমাদেরকে বেন্ডিং ডিজাইন করতে হবে এবং শিয়ার ডিজাইন করতে হবে, অন্য ধরনের ডিজাইন যেগুলো প্রযোজ্য সেগুলো আমাদের করতে হবে। তো সেগমেন্টাল ব্রিজ
পোস্ট টেনশন হতে পারে, এটা এটা কেবল স্টেট হতে পারে। সো সেগমেন্টের কেবল স্টেট করে করা সম্ভব, যেটা অলসো ইভেন মোর ইকোনমিক। টিপিক্যাল সেগমেন্ট ইজ এ বক্স গার্ডার। ওকে, এটা দেখা যাচ্ছে এখানে, এটা ডাবল সেল বক্স গার্ডার। এটা এটা করা হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার মেথড দিয়ে করা হচ্ছে এটাকে। তো আমি দেখতে পাচ্ছি স্প্যান গুলো আসছে এখান থেকে, এবং আস্তে আস্তে একটা পর একটা করে এটাকে, এবং অ্যাট দ্য এন্ড এখানে একটা এন্ড সেগমেন্ট থাকবে, যেটাকে আমাদের ম্যাচ কাস্ট করে কাস্ট ইন প্লেস করতে হবে। এখানে কাস্ট ইন প্লেস হতে পারে, প্রিকাস্ট হতে পারে, এবং এটা ইজিলি অ্যাডাপ্টেবল ফর কার্ভেচার, হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ, হাইলি অ্যাডাপ্টেবল। এবং আমি যে আগে বলেছিলাম, এটা একটা শিপিং চ্যানেল, যে এই পিয়ার গুলো আমাদেরকে শিপ ইম্প্যাক্টের জন্য ডিজাইন করতে হবে। এটা হচ্ছে কলোরাডোতে, দেখতে পাচ্ছি রকি মাউন্টেন। এবং আমরা এই সেগমেন্টাল স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি কত স্লিক, এবং ইট লুকস ভেরি নাইস অ্যাকচুয়ালি। এটা সুন্দর দেখা যাচ্ছে, এটা ব্যালেন্স ক্যান্টিলিভার মেথডে করা হয়েছিল, এবং ইট ব্লেন্ডেড উইথ দ্য এনভায়রনমেন্ট, এবং কালার করে এটাকে, কালার দিয়ে পিগমেন্ট দিয়ে এটাকে এই এনভায়রনমেন্টের সঙ্গে ব্লেন্ড করা হয়েছে। সো মেনি টাইমস এই ধরনের স্ট্রাকচারের জন্য অ্যাস্থেটিক অ্যাপিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু এক্সট্রা টাকা লাগবে, কিন্তু ইট ইম্প্যাক্ট ইজ ফার ফেচড। সো এটা সাজেস্টেবল, নট নেসেসারি, বাট সামথিং উই ক্যান থিঙ্ক অফ looking at the aesthetic appeal of bridges. Variation of that is spliced girder. So আমরা দেখলাম যে সেগমেন্টাল, আমরা দেখলাম কিভাবে স্প্লাইসিং করা যায়। আমরা সেগমেন্ট গুলোকে একটার পর একটা সেগমেন্ট করে ওখান থেকে পোস্ট টেনশনিং করে স্প্লাইসিং করলাম। এখানে ইন্ডিভিজুয়াল সেগমেন্ট না করে হোল গার্ডারটাকে স্প্লাইস করা হচ্ছে। ইনোভেটিভ টাইপ লং স্প্যান। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্প্যান, এখানে একটা স্প্যান, এবং দেয়ার ইজ অ্যানাদার ওয়ান হিয়ার। কাজে এগুলোকে এখন পোস্ট টেনশন করে এটাকে স্প্লাইস করা হবে। এটা বোধহয় অ্যাডভান্টেজিয়াস, যেখানে নাকি অ্যাক্সেসের প্রবলেম আছে। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসের ইস্যু, কাজে এটা হয়তো বেটার অপশন হতে পারে। More than 91 meter span has been achieved by this kind of technique. এখানে একটা ডিটেইল দেখানো হচ্ছে, এটা স্প্লাইস গার্ডার ব্রিজ। আমরা আগে দেখেছিলাম এটা একটা গার্ডার, দেখতে পাচ্ছি কংক্রিট। এটা একটা গার্ডার, এটা আগে বসানো হয়েছে, এটাকে পরে আনা হচ্ছে, এবং এখন আমি দেখতে পাচ্ছি ডাক্ট গুলো, পোস্ট টেনশনিং ডাক্ট, যেখান দিয়ে টেন্ডন গুলোকে ফিট করে পোস্ট টেনশন করে এটাকে স্প্লাইসিং করা হবে। That's a thought on the top flange. ফিরে যাই আই গার্ডারে এখন। তো জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে অ্যাস্টো 4 গার্ডার টাইপ 4। এটা হচ্ছে পিসিএফ বাল্বটি। তো বাল্বটি অ্যাডভান্টেজেস কেন? এখানে এই টপ ফ্ল্যাঞ্জটা খুবই ন্যারো, এখানে টপ ফ্ল্যাঞ্জটা অনেক ওয়াইড। এখানে 1 ফিট 8 ইঞ্চি মতো, খুবই ছোট। এখানে আমরা বেয়ারলি একটা ডাবল বার দিতে পারি। অ্যাডভান্টেজ হচ্ছে এই বাল্বটি যে হচ্ছে এটা অনেক ওয়াইড, এটা 4 ফিট ওয়াইড। ইচ্ছা করলে আমরা এখানে 3টা ডাবল দিতে পারি। এটা হচ্ছে, আপনারা জানেন, এটা হচ্ছে স্টিরাপ, যেটা এখান থেকে বের হয়ে আছে ওয়েব থেকে। এটা ডুয়াল পারপাস। এটার পারপাস হচ্ছে শিয়ার ইনফোর্সমেন্ট দেওয়া, শিয়ার রেজিস্ট্যান্স ইফ ইজ নিডেড, এন্ড অলসো এটার অ্যাডভান্টেজ হচ্ছে যেটা আমি এখান থেকে আই ক্যান মেক দ্য ডেক কম্পোজিট ইফ আই হ্যাভ এ কাস্ট ইন প্লেস ডেক। সো এখানে ইচ্ছা করলে 3টা ডাবল যেতে পারে, একটা মাত্র, আর বেশি জায়গা নেই। কাজেই এটা হচ্ছে বেটার যদি কম্পোজিট অ্যাকশন চাই আমি, যে যদি আমি একটা ওভারটপিং থাকে এবং যদি কম্পোজিট করতে চাই, তাহলে ডেফিনেটলি this one makes sense. PCF bulb টি, which is also standard shape, it makes sense. Now, আমি অনেক কাজ করেছি এই ধরনের ব্রিজে, এবং আমি দেখেছি যে নতুন ব্রিজেও কম্পোজিট অ্যাকশন ইজ 70%। জাস্ট হয় না, কারণ হচ্ছে যে টাওয়েলটা ঠিক মতো কাজ করে না, এমবেডমেন্টের প্রবলেম আছে। তারপরে এখানে যখন কাজ করা হচ্ছে কংক্রিট, তখন এখানে কিছু গ্যাপ রয়ে যাচ্ছে। লট অফ থিংস ক্যান হ্যাপেন আর কি। কাজে এনিথিং উই ক্যান ডু to make that composite action happen
we need to take care of that. Better concrete casting, better placement, better compaction, and the chance of honeycombing is less. আদারওয়াইজ আমরা অ্যাস্টো ইউজ করবো, আমি দেখাবো পরে আগামী সপ্তাহ এবং পরে যে অ্যাস্টো আগে বললাম assumption is all the design equation. Assumption হচ্ছে যে composite action is 100%. কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে যে আসলে কি আমাদের 100% আছে নাই। যদি না থাকে তাহলে আমরা will not be conservative, কারণ অ্যাস্টো ইকুয়েশন অ্যাসুম করবে যে আমাদের এটা 100% কম্পোজিট। দ্যাটস আ মেজর চ্যালেঞ্জ রিয়েলি। যত পুরনো ব্রিজ হবে তত বেশি ডিফিকাল্ট হবে কম্পোজিট অ্যাকশন হবে পাওয়া, কারণ করোশন হতে পারে, ক্র্যাকিং হতে পারে, সেগ্রিগেশন হতে পারে, ডিল্যামিনেশন হতে পারে, এবং তার থেকে কম্পোজিট অ্যাকশন আরো কমে যাবে। দ্যাট ইজ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। ব্রিজ ইভ্যালুয়েশনে এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা ভ্যারিয়েশন দেখাচ্ছি যে অ্যাস্টো টাইপ 2 বটম ফ্ল্যাঞ্জ, এবং এখানে দেখাচ্ছি পিসিএফ বাল্বটি বটম ফ্ল্যাঞ্জ। ইমিডিয়েটলি যেটা নজরে পড়ে সেটা হচ্ছে এটা একটু কম্প্যাক্টেড, এটা অনেক ছড়ানো। এই ওয়ান রিজন যে কারণে পিসি বাল্বটি এগুলো ইউজ করা হয়েছে, ইভলভ করেছে ফ্রম দ্য আই গার্ডার। এখানে আমি ইচ্ছে করলে অনেক বেশি স্ট্যান্ড দিতে পারি, তাই না, এটাকে আমি ছড়িয়ে দিতে পারি। তো আমি যদি এটা স্প্রেড আউট করে দিই এভাবে, তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার স্পেসিং বাড়বে এই রিইনফোর্সমেন্ট গুলোর মধ্যে মধ্যে, কারেক্ট? তাহলে আমার কংক্রিট শুড বি বেটার কোয়ালিটি। কনজেস্টেড হলে যদিও আমি অ্যাস্টো মিনিমাম স্পেসিং ইউজ করব, স্টিল এখানে আমাদের সম্ভাবনা বেশি ভালো কংক্রিট বানানোর, অ্যাজ অপোজ টু এখানে যেখানে নাকি কম্প্যাকশনের সম্ভাবনা বেশি। কাজে এগুলো জাস্ট ইন্টারেস্টিং থটস দ্যাট আমরা মনে রাখতে পারি যে প্রিলিমিনারি ডিজাইনের সময় কিভাবে এটাই করবো। সো এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে অ্যাস্টো টাইপ 2 ভার্সেস 45 ইঞ্চ বাল্বটি, গার্ডার ডেপথ সেম 45 ইঞ্চ, দুটোই সেম ডেপথ। মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টারেস্টিং, এটার অলমোস্ট ডাবল। এটার মোমেন্ট অফ ইনার্শিয়া এত এবং এটা এত, এটা ইঞ্চ টু দি পাওয়ার 4, এসআই তে হবে মিলিমিটার টু দি পাওয়ার 4। সো ডাবল ঠিক নয়, হয়তো 50% বেশি। এখানে স্ট্যান্ড লাগছে 38, এখানে লাগছে 48, বাট স্টিল দ্যাট কুড বি কস্ট এফেক্টিভ। তো আমরা we had a good discussion, right? কেন pre-stressed concrete girder are very important? কেন এটা a preferable solution? Now, it's personal choice. I mean, steel যদি থাকে, of course, steel is a competitor. কিন্তু কথা হচ্ছে যে pre-stressed concrete advantage কি? Pre-stressed concrete girder, not only concrete girder, but pre-stressed concrete girder. So, আমি যদি steel girder ইউজ করি, nothing against steel, those are good structures, কিন্তু পেইন্ট করতে হবে। যদি আমি পেইন্ট না করি তাহলে ওয়েদারিং এর জন্য করোশন সেট করতে পারে। করোশন সেটিং করলে পরে আমার গার্ড স্ট্রেংথ কমে যাবে। কাজে ইটস অ্যান ইস্যু, মেইনটেনেন্স ইস্যু, ইট হ্যাজ টু বি ইন্সপেক্টেড ওয়েল। যেটা আমি এখানে আরো বলিনি, স্টিল গার্ডারে যা হয় ফ্যাটিক ক্র্যাক ডেভেলপ করতে পারে। ইট ইজ মেজর চ্যালেঞ্জ। এখানে আমেরিকা অনেক ব্রিজে স্টিল গার্ডে দেখা গেছে দেয়ার ইজ এ ফ্যাটিক ক্র্যাক। ফ্যাটিক ক্র্যাকটা শুরু হয় সাধারণত ওয়েল্ড পয়েন্ট থেকে অথবা বোল্ট লাইন থেকে শুরু হতে পারে, এবং অনেক সময় সেটা নজরে পড়ে না যদি ঠিক মতো খেয়াল না করা যায়। আমি একটা কেসের কথা জানি কানেকটিকাটে, যেখানে একটা নদীর উপরে একটা স্টিল ব্রিজ ছিল I-95 এর উপরে, এবং ওটা ঠিক মতো ইন্সপেক্ট করা হয়নি। ফিশারম্যান জেলে মাছ ধরছিল এবং হি লুকড আপ এবং দেখলো একটা 6 ফিট ক্র্যাক ওই স্টিল গার্ডারের মধ্যে। সে যদি না থাকতো ওখানে তাহলে সে দেখতেও পেতো না যে ক্র্যাকটা আছে, এবং ইমিডিয়েটলি ওটাকে রিহ্যাবিলিট করা হয়েছিল। সো দিজ আর ইস্যুস দ্যাট আর peculiar to steel structures or steel bridges. Concrete crack hote pare, the chance of that fatigue crack happening is much lower in concrete bridges. Concrete girder ki maintenance free? Well, depends. মানে এখানে যেমন দেখাচ্ছি, এখানে একটা আমি আগে বলেছিলাম ট্রাফিক ইম্প্যাক্ট। এখানে এই ব্রিজটা
এখানে একটা ট্রাক হিট করেছে, ট্রাকটা চলে গেছে অবশ্যই, এবং এখানে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, ইটস এ ভেরি সিরিয়াস সিচুয়েশন। এই আই গার্ডারটা নিচের স্ট্র্যান্ড পুরোটাই ভেঙে গেছে, এবং নিচের ফ্ল্যাঞ্চটা অদৃশ্য হয়ে গেছে, এবং সব ব্রিজ ট্রেসিং স্ট্র্যান্ড ভেঙে গেছে। কাজেই এই ব্রিজটা আই থিঙ্ক এটা রিপেয়ার করা সম্ভব নয়, ইটস সো ব্যাড আর কি। এটা কিছু হলে হয়তো রিপেয়ার করা সম্ভব, এটাকে প্রেটি ম্যাচ এই পুরো ব্রিজটাকে রিপ্লেস করতে হবে। আপনারা জানেন সেটা ভেরি এক্সপেন্সিভ। ফাউন্ডেশন মে বি রিইউজড, দিস পিয়ার লাইন মে বি রিইউজড যদি এটা ভেঙে গিয়ে না থাকে, কিন্তু স্টিল ইটস হাইলি এক্সপেন্সিভ। বিকজ প্রবলেম হচ্ছে, একটা ব্রিজ যদি বন্ধ করে দেওয়া হয়, এটা খালি কংক্রিটের দাম না বা স্টিলের প্রাইস না, যেটা আমাকে এটা রিপেয়ার করতে হবে। একটা মেজর ব্রিজ ভেঙে গেলে ইকোনমিক ইম্প্যাক্ট এটা হিউজ। কারণ এই ব্রিজ যদি মেজর একটা ব্রিজ হয়, যেখান থেকে নাকি গুডস যাচ্ছে, যেখানে মালপত্র যাওয়া যাচ্ছে, গ্যাস পেট্রোল ক্যারি করা হচ্ছে, সেটা যদি ভেঙে যায়, এক মাস যদি না বন্ধ থাকে, সারাউন্ডিং কমিউনিটির উপরে অনেক বিরাট ইকোনমিক ইম্প্যাক্ট হবে। আর এটা আমরা চিন্তা করতে হবে যে আমরা যদি ব্রিজ বানাই, তাহলে কি আমরা এখানে একটা ক্লিয়ারেন্স দিয়েছি যে এনাফ ক্লিয়ারেন্স আছে? যদি না থাকে, তাহলে সেটাকে কিভাবে মেনটেন করতে হবে যাতে সেই ধরনের সিচুয়েশন না আসে, যে একটা ব্রিজকে রিহ্যাবিলিটেট করতে হবে, এখানে ব্রিজটা বন্ধ করে দিতে হবে। স্পেশালি যা হয় সারাউন্ডিং কমিউনিটিতে, যদি ভালনারেবল পপুলেশন থাকে, মানে হচ্ছে লো ইনকাম পপুলেশন বা পপুলেশন, তাদের উপরে এফেক্ট আরো বেশি বেশি গভীর, সেটা আমাদের চিন্তা করতে হবে। সাজেশন হচ্ছে যে স্টিল ওভার হাইওয়ে, কংক্রিট ওভার ওয়াটার, এটা কোনো কাস্টিং স্টোন নয়, এটা কোনো করতে হবে তা নয়, এটা একটা সাজেশন। কারণ হচ্ছে যে পানির উপরে স্টিল পেইন্ট করা ডিফিকাল্ট, সো দ্যাটস দ্য লজিক। অ্যান্ড এটা হচ্ছে ভেহিকেল ইম্প্যাক্ট। আমি দেখেছি যে স্টিল গার্ডার হলে এটার ইম্প্যাক্ট কম হয়। যদি এখানে একটা ভেহিকেল ইম্প্যাক্ট হয়েছে, ট্রাক ইম্প্যাক্ট, কিন্তু এটা ভেঙে যায়নি, এটা বেঁকে গেছে। এবং এই ব্রিজটা আমি নিজেই কাজ করেছি, এটা ডালাসে, এবং দেখা যায় যে এই জায়গাটায় রিপিটেডলি হিট করেছে ট্রাফিক। কাজে এটাকে রিহ্যাবিলিটেট করা ইজিয়ার দেন এই কংক্রিট ব্রিজের রিহ্যাবিলিটেশন। একটা আর্চ ব্রিজ, আমি যেটা আগে বলেছিলাম, এটা মোস্ট এফিশিয়েন্ট ফর সাপোর্টিং গ্র্যাভিটি লোডিং। গ্র্যাভিটি লোডিং মানে হচ্ছে যে ভার্টিক্যাল লোডিং, ডেড লোড, লাইভ লোড, অল দ্যাট ইজ গ্র্যাভিটি লোড গোয়িং ডাউন অন দ্য ব্রিজ। সো আমরা যখন প্রিলিমিনারি ডিজাইন করি, এটা বলতে ভুলে গেছি আগে আমি, তখন আমরা অনলি এই লোডগুলো চিন্তা করি, আমরা ল্যাটারাল লোড চিন্তা করি না, যে আমাদের উইন্ড আছে না সাইজমিক আছে নাকি ফ্লাড আছে না ব্লাস্ট আছে, সেটা ওটা চিন্তা করা হয় না। গ্র্যাভিটি লোডের উপর বেস করে প্রিলিমিনারি শেপগুলো সিলেক্ট করা হয়, তারপরে আমরা অ্যানালাইজ করি ল্যাটারাল লোডের জন্য। যে কোনো লোডই প্রযোজ্য, সাইজমিক হলে সাইজমিক ডিজাইন করতে হবে, উইন্ড হলে উইন্ড ডিজাইন করতে হবে, অ্যান্ড সো অন, ইম্প্যাক্ট হলে ইম্প্যাক্ট ডিজাইন করতে হবে। সো দেখা যাচ্ছে এখানে যে ভেরি লং স্প্যান, লং, ভেরি হাই, এখানে কোনো চান্স নাই ট্রাফিক ইম্প্যাক্টের। যদিও এখানে সম্ভব একটা ট্রাকের গিয়ে হিট করলে এখানে এটা যদি ভেঙে যায়, দ্যাটস এ বিগ প্রবলেম, কারণ এটা একটা মেজর সাপোর্ট। কারণ তো এলিগেন্ট, ইজ ভেরি এলিগেন্ট স্ট্রাকচার, দেখা যাচ্ছে বিউটিফুল স্ট্রাকচার, ইট মেক্স এ স্টেটমেন্ট, রাইট? এটা কমিউনিটিতে বিরাট স্টেটমেন্ট, এবং লোকজন গিয়ে দেখতে চাবে যে এই ব্রিজটা কোথায়। এটা এই লংগেস্ট এক্সিস্টিং কংক্রিট আর্ট ব্রিজ হচ্ছে চায়নাতে, ওয়াংসিয়ান ব্রিজ। এটার স্প্যান লেন্থ হচ্ছে 420 মিটার। এটা কাস্টিং প্লেসও হতে পারে, আর প্রিকাস্টও করা সম্ভব। প্রিকাস্ট করতে হলে সেগমেন্ট করতে হবে, এগুলোকে সেগমেন্ট করে করে করতে হবে। কেবল স্টেট ব্রিজ, এটা কাইন্ড অফ ভ্যারিয়েশন ফ্রম সেগমেন্টাল। সো কেবল স্টেট ব্রিজে যা হচ্ছে যে এটার যে মেটেরিয়াল, এটাকে আমরা ইউজফুলি এফিশিয়েন্ট করতে পারছি। তার মানে হচ্ছে যে এখানে কংক্রিট টেক, এটাকে ইউজফুলি কম্প্রেশনে আছে, এটাকে আমরা ইউজ করবো, কারণ আমরা জানি কংক্রিট হচ্ছে ভেরি এফিশিয়েন্ট ইন কম্প্রেশন, নট সো মাচ ইন টেনশন। এখানে এগুলো পোস্ট টেনশন, তারপর কেবলগুলো পোস্ট টেনশন। সো এই কেবলগুলো স্টিলের কেবল, এটা এই ডেকটাকে ধরে আছে। স্ট্রাকচার খুবই সুন্দর, আমেরিকাতে অনেকগুলো আছে, বাংলাদেশেও মোস্ট লাইকলি আছে। সো এগুলোকে ইলুমিনেশন করা সম্ভব, এটা আমি বলতে ভুলে গেছি, যে ব্রিজগুলোকে লাইটিং দিয়ে
এগুলো অ্যাস্থেটিক অ্যাপিল বানানো অনেক 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 ইজি সম্ভব, এটা সম্ভব এবং সেটা দরকার যদি একটা পাবলিক প্লেসে হয়, ভালো একটা জায়গায় যেখানে যেটা একটা কমিউনিটি স্টেটমেন্ট করতে পারে। তো সিগনেচার ব্রিজ মানে হচ্ছে যেটা বললাম, এটা একটা কমিউনিটি প্রাইড, সেখানে এটা কোয়াইট পপুলার, কেবল স্টেট ব্রিজ ইজ কোয়াইট পপুলার। আমেরিকাতে লংগেস্ট কেবল স্টেট ব্রিজ হচ্ছে জ্যাকসনভিলে, ফ্লোরিডাতে। মেইন স্প্যান হচ্ছে 396 মিটার। এটা বস্টনে কেবল স্টেট ব্রিজ, বিউটিফুল স্ট্রাকচার, ডাউনটাউন, নিয়ার ডাউনটাউন বস্টন। সো যখন আমরা ডিজাইন করব, যখন আমরা প্রিলিমিনারি ডিজাইন শুরু করব, তখন খালি স্ট্রাকচারটা দেখলেই হবে না, এটার অন্য ইনফরমেশনও দেখতে হবে। সাধারণত আমরা ইউজ করি যেটা আমরা ফ্যামিলিয়ার, যদি আমি আই গার্ডার ব্রিজ ইউজ করি অথবা কংক্রিট ইউজ করি, সাধারণত ওটাতে আমি স্টিক করি। আই লাইক টু ইউজ দ্যাট মেটেরিয়াল। সেটাই একটা ওয়ান অফ দ্য কনসিডারেশন, যে অনেকে ব্রিজ ডিজাইনার আছে যারা সারা জীবনই কংক্রিট ব্রিজ ডিজাইন করছে, অনেকে আছে যারা সারা জীবন স্টিল ব্রিজ ইউজ করছে। দ্যাটস এ পার্সোনাল চয়েস। কিন্তু আমাদের দেখতে হবে যে ক্লায়েন্ট, যে তাদের কি নিড। ক্লায়েন্ট মানে হচ্ছে যে যদি গভর্নমেন্ট হয়, যদি লোকাল গভর্নমেন্ট হয় বা গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট হয়, বা ধরেন বাংলাদেশের গভর্নমেন্ট যে ব্রিজ বানাচ্ছে, সেখানে তাদের কি তাদের নিড দেখতে হবে, আর্কিটেক্টদের সঙ্গে কাজ করতে হবে, কোড দেখতে হবে, এবং যেটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাস্টো কোড ব্রিজের জন্য, এবং আদার ভ্যারিয়েবলস ইনভলভ, মেটেরিয়াল অ্যাভেলেবল কি, ওকে, যদি কংক্রিট থাকে কি ধরনের কংক্রিট, কন্ট্রাক্টর যারা বানাবে তাদের ক্যাপাবিলিটি কি, এবং কস্ট ফ্যাক্টরগুলো কি। আমি আগে যেটা বললাম, এনভায়রনমেন্টাল কনসার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, যে এক্সপোজার কিরকম হবে, এবং তার উপর ভিত্তি করে আমাদের কাভার দিতে হবে কংক্রিটের, দ্য লিগাল ফ্যাক্টরস, পলিটিক্যাল ফ্যাক্টরস। সো এখানে যেটা আমি সামারাইজ করতে চাচ্ছি, যে ব্রিজেস আর হাইলি পলিটিক্যাল আর হাইলি ভিজিবল স্ট্রাকচারস, অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে একটা এফেক্টিভ ব্রিজ বানানোর জন্য। তারপরে এটা নন স্ট্রাকচারাল, যখন ব্রিজ প্লেস করব সেখানে টোপোগ্রাফি কিরকম, সয়েল কন্ডিশন কিরকম, আমাকে জিওটেকনিক্যাল টেস্ট করতে হবে, সয়েল এক্সপ্লোরেশন করতে হবে, অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দেখতে হবে, হাইড্রোলজিক্যাল ইনফরমেশন দেখতে হবে। আমি যদি একটা পিয়ার প্লেস করি একটা স্ট্রিমে অথবা নদীতে, যেখানে নাকি স্কাওয়ারের সম্ভাবনা আছে, এবং আপনারা জানেন স্কাওয়ার মানে হচ্ছে যে যদি বেশি ফ্লো থাকে কারেন্টের, তাহলে সয়েলটা ক্ষয় হয়ে যেতে পারে, সেটা ভালো নয় ওই ফাউন্ডেশনের জন্য। কাজে এগুলোকে দেখতে হবে এবং সেটাকে আইদার মিটিগেট করতে হবে অথবা এটাকে রিপেয়ার করতে হবে যদি স্কাওয়ার হয়, বেশি স্কাওয়ার হয়। তো এগুলো সবই ইম্পর্টেন্ট। যদি একটা নদীর উপরে একটা ব্রিজ হয়, কোন জায়গায় প্লেস করতে হবে, আমি কি 1 কিলোমিটার দূরে প্লেস করব, কোথায় প্লেস করলে এই ফ্যাক্টরগুলোকে একটা ইম্পর্টেন্ট কম্বিনেশন পাওয়া যেতে পারে, টোপোগ্রাফি, ফাংশন, soil condition, material and hydrology. It's all important. It's not really part of the preliminary design, but it's part of the overall design. এবং ডিজাইন বিল মানে হচ্ছে যে কোম্পানি ডিজাইন করবে তারাই এটাকে বানাবে। এবং আগে আমরা করতাম, একটা কোম্পানি ডিজাইন করতো, আরেকটা কোম্পানি বানাতো। এখন স্ট্রিমলাইনিং এর জন্য, যেহেতু there may be issues if two different entities do that, এখন আমরা করছি একটা কম্বাইন্ড অপশন, যেখানে একই কোম্পানি আর একই এন্টিটি দুটোই করছে। অ্যাস্থেটিকের কথা বলেছি, ওকে, এটা যদিও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট নয়, কিন্তু আমাদেরকে আর্কিটেক্টদের সঙ্গে কাজ করতেই হবে। কাজেই জাস্ট লিটল বিট অফ ইন্টারেস্টিং স্টাফ অন দ্য ব্রিজ অ্যাস্থেটিক্স। সাধারণত আমরা ওভারঅল কস্ট যেটা, সেটা 2% আমরা শর্ট ব্রিজের জন্য, আমরা 2% আমরা অ্যাস্থেটিকের জন্য, অথবা অ্যাস্থেটিকের বাংলা আমি ঠিক জানি না, লুকস ওটা তো ইংলিশ, যাই হোক 5% হচ্ছে লং ব্রিজের জন্য। কাজে এটা একটা রুল অফ থাম, অ্যাপ্রক্সিমেট কস্ট আর কি। এটা করতে পারলে, আমি একটা ব্রিজ বানালাম,
কিন্তু ব্রিজটা দেখতে সুন্দর নয়, লোকজন পছন্দ করছে না। এটা ওকে, ইটস সেফ, ইটস সার্ভিসেবল, বাট দ্যাট মে নট বি দ্য প্রেফারেন্স। সাধারণত আমরা একটা যদি ভ্যালির উপরে করি, যেটা হয়তো বাংলাদেশে প্রযোজ্য না হতে পারে, ইকুয়াল স্প্যান ইউজ করা উচিত, অড স্প্যান নাম্বারস, দ্যাট মিনস স্প্যান গুলা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, এবং অড স্প্যান নাম্বার মিন হচ্ছে একটা, তিনটা, পাঁচটা, এন্ড সো অন। এটি প্রপোর্শন অফ পিয়ার অ্যান্ড গার্ডার, দ্যাটস ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটা হেভি পিয়ার দেই, লাইট গার্ডার দেই, এটা দেখতে সুন্দর লাগে না। কাজে প্রপোর্শনটা ইম্পর্টেন্ট, গার্ডারের ডেপথ ভার্সেস পিয়ারের ডেপথ। এবং এটা আসলে আমাদের কাজ নয়, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং কাজ নয়, এটা আর্কিটেক্টদের কাজ, বাট ইটস সামথিং টু থিঙ্ক অ্যাবাউট আর কি। এটাকে স্প্যানের লেংথের 1/8 ইউজ করা করলে ইট মে লুক বেটার। মানে হচ্ছে স্প্যান যদি 80 ফিট হয়, তাহলে পিয়ার উইডথ হবে 8 ফিট or something similar. So 10 feet. So that may be a way to go. Use order and rhythm. So again, architect's job, light and shadow and contrast the texture, all that এগুলো সবই important. Make the bridge look nicer. এখন আমি I'll try to go into AASHTO now a little bit, কারণ আমরা AASHTO কথা বলছি all this time. So এটা প্রিলিমিনারি বীজের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে লিটল বিট, এবং ফিউচারে যেগুলোর সেশন আমি করব, আগামী 2 সপ্তাহে 4টা সেশন হবে, সেখানে আমি এগুলোকে বেটার এক্সপ্লেইন করব। সো LRFD স্ট্যান্ডস ফর লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। তো এটা এখন একটা দ্যাটস দ্য অনলি ওয়ে টু গো এখন স্ট্রাকচারের জন্য, ডিজাইনের জন্য, বিল্ডিং এর জন্য, ব্রিজের জন্য। আগে ছিল অ্যালাউবল স্ট্রেস ডিজাইন, এখন আমরা ব্রিজ ডিজাইন করছি following load and resistance factor design. What it means is that one part is load and one part of is resistance. এই দুটা মিলিয়ে we get the safety factor that we desire in the structure. আমরা লোডগুলোকে একটা মাল্টিপ্লাই করে একটা ফ্যাক্টর দিয়ে, আপনারা জানেন এটা বিএনবিসি তে আছে, এসিআই কোডেও আছে ফর বিল্ডিং, এবং স্ট্রেংথটাকে আমরা একটা ফি ফ্যাক্টর দিয়ে অথবা স্ট্রেংথ মাল্টিপ্লায়ারদের ওটাকে আমরা মাল্টিপ্লাই করি। দেখাচ্ছি ভ্যালুগুলো কি। So target is to have a reliability index of beta at the strength limit state. এটা একটা important, the limit state. What it means, I'll explain that. So আমরা চাচ্ছি একটা consistent reliability index beta at only at that limit state. এগুলো limit state আছে AASHTO-তে, কিন্তু এটা only guaranteed for the strength limit state. For example, এখানে একটা sample দেখানো হচ্ছে। The dead load আমরা multiply করি by 1.25 load factor. লাইভ লোডকে মাল্টিপ্লাই করি 1.75 দিয়ে ফর LRFD। এটার সঙ্গে আমরা অ্যাড করি ইম্প্যাক্ট, আই হচ্ছে ইম্প্যাক্ট। রিয়েলাইজ যে এই ফ্যাক্টরগুলো কিন্তু বিএনবিসি ফ্যাক্টর নয়। আমরা বিএনবিসি ইউজ করব না এখানে, আমরা এসিআই কোড, বিল্ডিং কোড ইউজ করব না, আমরা AASHTO ফ্যাক্টর ইউজ করব, কারণ এগুলো বিল্ডিং এর জন্য সেম ভ্যালু না। So it's a big mistake to use the factors from BNBC or from ACI code. So দেখানো হচ্ছে যে এই ফ্যাক্টর গুলা 1 এর বেশি। আমরা জানি যে এই লোড ফ্যাক্টর গুলা 1 এর বেশি হতেই হবে, কারণ that will give us the safety, right? লোডকে আমরা ম্যাগনিফাই করছি। জানি না আপনারা জানেন কিনা AASHTO মানে কি। AASHTO হচ্ছে এইটা, এটা মানে হচ্ছে, or it stands for American Association of State Highway and Transportation Officials. খুব লম্বা নাম। অন শর্ট এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে AASHTO। এটা আমেরিকার একটা ফেডারেল অর্গানাইজেশন। এটার দায়িত্ব হচ্ছে ব্রিজ সম্বন্ধে পাবলিকেশন বের করা এবং ব্রিজের সেফটি এনশিওর করা। আমেরিকা অ্যাজ অপোজ টু বাংলাদেশ, যেখানে কোনো ব্রিজ স্পেসিফিকেশন নাই, আমেরিকাতে any public bridge has to be designed by AASHTO. There's no other way. So আমি যদি একটা টেক্সাসে ব্রিজ বানাই বা ক্যালিফোর্নিয়া ব্রিজ বানাই, আমাকে AASHTO ফলো করতেই হবে।
That's the variation. So Texas যেমন আমাদের লোকাল কিছু ভেরিয়েশন আছে from AASHTO, but 90% of that is same as AASHTO. এবং বাংলাদেশ আমি আগে যে বললাম বাংলাদেশেও AASHTO ফলো করা হচ্ছে। Just a history of AASHTO little bit. প্রথম ছিল স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর হাইওয়ে ব্রিজেস। এটা হচ্ছে 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত এটাকে বহুত আগেও ছিল, কিন্তু ইট ওয়াজ ফেজড আউট, কারণ হচ্ছে যে গ্র্যাজুয়ালি আমরা এলআরএফডি অ্যাডপ্ট করলাম। এটা ছিল অ্যালাউবল স্ট্রেস ডিজাইন। আপনারা জানতে পারেন হয়তো যে অ্যালাউবল স্ট্রেস ডিজাইনে সেফটি ফ্যাক্টর আসে হচ্ছে অ্যাপ্লাইং একটা রিডাকশন ফ্যাক্টর টু দ্য স্ট্রেংথ এফ প্রাইম সি অথবা এফ ওয়াই। এখানে এলআরএফডিতে আমরা অন্যভাবে করি সেটাকে। আমেরিকার পলিসি হচ্ছে যে কোনো ব্রিজ 2007 অক্টোবরের 1 পর থেকে আমাদেরকে এলআরএফডি ফলো করতে হবে, এটা অ্যাপ্লিকেবল নয়, অ্যালাউবল স্ট্রেস ডিজাইন অ্যাপ্লিকেবল নয়। কিন্তু আমরা যদি পুরনো ব্রিজ থাকে, যেমন এখানে অনেক ব্রিজ আছে যেগুলো নাকি 50s বানানো হয়েছে বা 1960s, সেগুলো ইভ্যালুয়েশনের জন্য যদি সেটা এএসডি দিয়ে ডিজাইন করা হয়ে থাকে, দেন উই হ্যাভ টু ইউজ দ্যাট ফর ইভ্যালুয়েশন। আমরা এলআরএফডি ইউজ করতে পারবো না। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, AASHTO অনেক ম্যানুয়াল আছে, গাইড আছে, স্পেসিফিকেশন আছে, যেগুলো আপনাদের হয়তো ইন্টারেস্ট হতে পারে, আপনার ইন্টারেস্ট হতে পারেন। আমি লিস্ট দিয়েছি কিছু এখানে। একটা হচ্ছে AASHTO LRFD ব্রিজ কনস্ট্রাকশন স্পেসিফিকেশন। এই ক্লাসে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে AASHTO LRFD ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশন, কিন্তু এটাও অ্যাভেলেবল ফর কনস্ট্রাকশন। AASHTO গাইড স্পেক্স ফর LRFD seismic bridge design. এটা very useful. I'm sure Bangladesh contest it has to be useful. AASHTO guide specification for seismic isolation design related to that, but how to do seismic isolation of bridges. এখন এগুলো সব AASHTO যেহেতু এটা বিল্ডিং অ্যাপ্লিকেবল না, এগুলো only for bridges. AASHTO guide specs for bridges vulnerable to coastal storms and so on. এটা যেটা আগে বললাম, এটা হচ্ছে ভেহিকল কলিশনের জন্য AASHTO guide for commentary for vessel collision damage of highway bridges. এটা যদি আমাদের নেভিগেবল চ্যানেলে থাকে, তাহলে যদি আমরা পিয়ার ডিজাইন করি, সেখানে আমাদেরকে এই লোডগুলো ইউজ করতে হবে এখান থেকে। স্ট্যাটিক লোড, নট ডাইনামিক লোড ফ্রম দ্য স্পেক। আরো আছে, সরি। তো LRFD মুভেবল হাইওয়ে ব্রিজ ডিজাইন স্পেকস। মুভেবল মানে হচ্ছে এটা টেম্পোরারি, এটাকে মুভ করা যেতে পারে। তো LRFD গাইড স্পেক ফর ডিজাইন অফ পেডেস্ট্রিয়ান ব্রিজ। এটা হচ্ছে যদি আমি একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ ডিজাইন করি, তার মানে হচ্ছে এটার উপরে ট্রাফিক থাকবে না, কিন্তু এটার উপরে পায়ে চলা লোকজন যাওয়া আসা করবে, যেমন পার্কে বা কোনো জায়গায়, এরকম জায়গায়, সেখানে একটা আলাদা স্পেসিফিকেশন আছে। যদি আমি অল্টারনেট রিবার ইউজ করতে চাই, যেমন আগে বললাম যে ফাইবার ইনফোর্স প্লাস্টিক রিবার, তাহলে আমি এই স্পেসিফিকেশন ইউজ করতে পারি। হচ্ছে গ্লাস ফাইবার ইনফোর্স প্লাস্টিক, আগে যেটা বললাম এগুলো করোশন রেজিস্ট্যান্ট। এটা হচ্ছে AASHTO টেকনিক্যাল ম্যানুয়াল ফর কনস্ট্রাকশন অফ রোড টানেল সিভিল এলিমেন্টস। সো এটা টানেলের জন্য, এটা আমি প্রাইস করি লাস্টেরটা। যদি আমি একটা এক্সিস্টিং ব্রিজকে ইভ্যালুয়েট করতে চাই, AASHTO ম্যানুয়াল ফর ব্রিজ ইভ্যালুয়েশন। ইন্সপেকশনের জন্য AASHTO ব্রিজ এলিমেন্ট ইন্সপেকশন ম্যানুয়াল, এবং ইন্টারেস্টিংলি একটা ব্রিজ অ্যাস্থেটিক সোর্স বুক আছে, যেটা আমি আগে বললাম, যেটা সম্পর্ক ব্রিজের সঙ্গে। কনস্ট্রাকশন হ্যান্ডবুক ফর ব্রিজ টেম্পোরারি ওয়ার্ক, গাইড স্পেসিফিকেশন ফর ব্রিজ টেম্পোরারি ওয়ার্ক, AASHTO স্ট্যান্ডার্ড স্পেক্স ফর ট্রান্সপোর্টেশন মেটেরিয়াল অ্যান্ড মেথডস অফ স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং। এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের জন্য, কিভাবে আমরা কংক্রিট টেস্ট করব, কিভাবে ট্রান্সপোর্ট করব, কিভাবে স্টিল টেস্ট করব, অ্যান্ড সো অন। হচ্ছে নট AASHTO, বাট আই পুট ইট হিয়ার, এটা হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য। এটা AASHTO বানায় না, এটাকে পাবলিশ করেছে আমেরিকান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ওয়ে অ্যাসোসিয়েশন, এরিমা। এরা ম্যানুয়াল বানিয়েছে, এটা থেকে লোড আসবে। এখানে আমি HN93 ইউজ করতে পারবো না,
এখানে আমাকে এই ম্যানুয়াল থেকে লোড নিয়ে এই ব্রিজগুলো ডিজাইন করতে হবে। এলআরএফডির অবজেক্টিভ হচ্ছে আগে বললাম যে একটা কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসিস্টেন্ট এলআরএফডি স্পেসিফিকেশন যেটা স্ট্রেংথ লিমিটে একটা ইউনিফর্ম রিলায়েবিলিটি দিবে। সো এটা তখন আমরা জানতে পারলাম যে এখানে অনেকগুলো লিমিট স্টেট আছে, which is very important to understand. অ্যাস্ট্রোতে 4টা লিমিট স্টেট দেওয়া আছে। এগুলো আমি ভবিষ্যতে আরো ইলাবোরেটলি মেনশন করব ভবিষ্যতের ক্লাসে। একটা হচ্ছে সার্ভিস লিমিট স্টেট। সার্ভিস লিমিট স্টেট মানে হচ্ছে এখানে সার্ভিস কন্ডিশনে আমার লিমিট স্টেট কে ইম্পোজ করা যে কি স্টেট অ্যাপ্লিকেবল। এখানে সাধারণত অ্যালাউবল স্ট্রেস গুলা চেক করা হয়। ফ্যাটিগ অ্যান্ড ফ্র্যাকচার লিমিট স্টেট, important for bridges, especially for steel bridges. Strength limit state, যেটা আমি আগে বললাম, এটা হচ্ছে প্রাইমারি, যেখানে আমি স্ট্রেংথ চেক করব এবং মেক শিওর করব যে হ্যাঁ আমার ব্রিজ সেফ কিনা ইন টার্মস অফ স্ট্রেংথ। এটা অ্যাপ্লাই করা যায় মোমেন্টের ব্যাপারে, শিয়ার ব্যাপারে এন্ড সো অন। এক্সট্রিম ইভেন্ট লিমিট স্টেট মানে হচ্ছে যে থিংস লাইক সাইজমিক, ফ্লাড, উইন্ড, এটার জন্য এটা একটা আলাদা লিমিট স্টেট আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনিশন যেগুলো আমরা অ্যাস্ট্রোতে ইউজ করব। এবং এগুলো আমরা জানতে হবে যে এগুলো মানে কি। কিউ মানে হচ্ছে লোড, গ্যামা লোড ফ্যাক্টর, আর রেজিস্ট্যান্স, ফি ফ্যাক্টর, এটা এসিআর মতোই বা বিএনবিসির মতো রেজিস্ট্যান্স ফ্যাক্টর, এবং বেটা হচ্ছে টার্গেট রিলায়েবিলিটি ইন্ডেক্স। এবং আমাদের এটা মুখস্থ করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের জানতে হবে যে এগুলো মানে কি, এই টার্মগুলোর মানে কি। এই কোয়েশ্চেনটা এটা হচ্ছে বেসিক এলআরএফডি ইকুয়েশন। এটা আমরা জানি, এটা বিএনপিসি তে আছে, সিমিলার ইকুয়েশন এসিআই বিল্ডিং কোডেও আছে। লেফট সাইডটা হচ্ছে লোড পার্ট, রাইট সাইডটা হচ্ছে রেজিস্ট্যান্স পার্ট। ভেরি ইম্পর্টেন্ট যে আমার লোড হতে হবে লেস দ্যান দ্য রেজিস্ট্যান্স, এটা কোনো মতেই ভায়োলেট করা যাবে না। রেজিস্ট্যান্স, আমার রেজিস্ট্যান্স যেটা এই ফি ফ্যাক্টর অ্যাপ্লাই করার পরে এটা আমার এই সাইডটা বেশি হতে হবে। এগুলো হচ্ছে লোড ফ্যাক্টর, এটা হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর। যদি কম হয় তার মানে, যদি রেজিস্ট্যান্স কম হয় আমার ব্রিজ হবে আনসেফ। যদি রেজিস্ট্যান্স খুব বেশি হয় তার মানে ব্রিজ ইজ ওভার ডিজাইনড, এবং সেটা মাঝে মাঝে হয়, এটা অ্যাভয়েড করার উপায় নাই, কিন্তু ইট উইল নট বি দ্যাট কস্ট এফেক্টিভ। তো এটা আমি অ্যাস্ট্রো থেকে নিয়েছি এই নোমেনক্লেচার গুলা। অ্যাজ এ বললাম, এগুলোকে আপনার মনে রাখতে পারেন বা পরে দেখতে পারবেন। গ্যামা হচ্ছে লোড ফ্যাক্টর, ফি হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর, এটা আই হচ্ছে লোড মডিফায়ার, এটা ডি হচ্ছে ডাক্টাইলিটি ফ্যাক্টর, এটা আর হচ্ছে রিডান্ডেন্সি ফ্যাক্টর। এগুলা কিন্তু এসিআর থেকে ডিফারেন্ট এবং বিএনবিসি থেকেও ডিফারেন্ট। এটা আই হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু অপারেশনাল ক্লাসিফিকেশন, কিউ হচ্ছে ফোর্স অথবা লোড, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এবং আর উইথ দ্য ফি ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর রেজিস্ট্যান্স। সেম ইকুয়েশন আগে যেটা বললাম, রেজিস্ট্যান্স অন দ্য রাইট, লোড অন দ্য লেফট। এখন আমরা এই ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই করতে হবে, এক্সট্রা ফ্যাক্টর অন দ্য লোড সাইড। এগুলো খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড আর কি। এগুলো আমি পরের স্লাইডে ডিসক্রাইব করেছি এগুলো মানে কি। এটা টেকনিক্যাল, কিন্তু উপায় নাই। অ্যাস্ট্রো ইউজ করতে হলে আমাদেরকে এগুলো জানতে হবে এবং এগুলো আমাদের ইউজ করতে হবে। যেমন এগুলো আমি সেকশন নাম্বার দিয়েছি, কোথা থেকে আসছে অ্যাস্ট্রোর। যদি আপনি দেখেন যে এটা একটা প্যারেন্থেসিসের মধ্যে, তার মানে এটা নেওয়া হয়েছে AASHTO LRFD specification for bridges 2017 edition. আমি কোথাও পেজ নাম্বার দিয়েছি এবং কোথাও যে সেকশন নাম্বার দিয়েছি। সো এটা ডি ফ্যাক্টরটা, ডাক্টাইলিটি ফ্যাক্টর, এটা কাইন্ড অফ সাবজেক্টিভ। যদি নন ডাক্টাইল কম্পোনেন্ট হয় তাহলে আমরা ইউজ করবো 1.05, কনভেনশনাল ডিজাইন হলে 1, অ্যাডিশনাল ডাক্টাইল কম্পোনেন্ট হলে 0.95, আর অল আদার লিমিট স্টেট হচ্ছে 1। সো ইটস কাইন্ড অফ সাবজেক্টিভ। ওকে, আমাদের কম্পোনেন্ট কি ডাক্টাইল নাকি না নন ডাক্টাইল,
আমাদের যদি রিইনফোর্সড কংক্রিট প্রিস্ট্রেস কংক্রিট মেম্বার হয়, most likely they are ductile. So ductility has not been compromised. In that case, আমরা কনভেনশনাল ইউজ করতে পারি। কোনো ডাউট থাকলে আমরা সাধারণত আমরা 1 ইউজ করি এই সব ক্ষেত্রে আর কি। রিডান্ডেন্সি ফ্যাক্টর হচ্ছে আমার ডিজাইনটা কি, আমার মেম্বারগুলো কি রিডান্ডেন্ট না নন রিডান্ডেন্ট। রিডান্ডেন্সি মানে হচ্ছে এই মেম্বারটা যদি ফেল করে তাহলে এই মেম্বারের যে লোডগুলো ছিল সেগুলো কি অন্য মেম্বারে ট্রান্সফার হবে নাকি উইদাউট ফেলিয়ার। এটা হচ্ছে ডেফিনিশন রিডান্ডেন্সি। তো যদি নন রিডান্ডেন্ট মেম্বার হয় তাহলে 1.05, যদি কনভেনশনাল কাইন্ড অফ সাবজেক্টিভ 1, যদি বেশি রিডান্ডেন্সি প্রয়োজন হয় তাহলে 0.95। দিস অল আর স্ট্রেংথ লিমিট স্টেট। অন্য কোনো লিমিট স্টেটে আমার ইউজ করতে হবে না, only strength limit state you have to use these factors. Operational factor, okay, again strength limit state. এটা মানে হচ্ছে যে ব্রিজটার এসেনশিয়ালিটি কিরকম, এসেনশিয়াল স্ট্রাকচার নন এসেনশিয়াল স্ট্রাকচার। যদি একটা ক্রিটিক্যাল এসেনশিয়াল ব্রিজ হয় তাহলে I must increase the load. Makes sense, right? It's more safe, 1.05. Typical হলে 1, less important bridge হলে 0.95. So আমার ধারণা সব ব্রিজই ক্রিটিক্যাল এসেনশিয়াল। সো বাট আমি সাধারণত 1 ইউজ করি। 1.05 will give you more safety. গার্ডার টেস্ট দেখাচ্ছি, এটা আমি নিজে করেছিলাম ল্যাবে। ডাক্টালিটি মানে কি? সো এই গার্ডারটা, এটা দেখতে পাচ্ছেন, এটা আই গার্ডার স্ট্রেসড। এখানে একটা কম্পোজিট ডেক আছে। সো এটাকে টেস্ট করা হয়েছে ল্যাবে, একটা ভার্টিক্যাল লোড, গ্র্যাভিটি লোড অ্যাপ্লাই করা হয়েছিল মিড স্প্যানে। এটা যদি ডাকটাইল হয় তার মানে আই ক্যান সি কতটুকু ডিফর্ম করছে, রাইট? এটা ইন্টারেস্টিং, ইটস এ ভেরি লং স্প্যান, কিন্তু in spite of using concrete, it has a lot of ductility. It went down by a few inches before failure. So that's good. This is the definition of ductility. If I don't have much ductility, then আমাকে সেইভাবে ফ্যাক্টরগুলো ইউজ করতে হবে। ফ্যাক্টরগুলো আমি শিওর আপনারা জানেন ফি ফ্যাক্টর মানে কি। ফি ফ্যাক্টর হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর, এটা অ্যাপ্লাই করা হয় অন দ্য স্ট্রেংথ সাইড। সো অ্যাগেইন এই ফ্যাক্টর কিন্তু বিএনবিসি থেকে ডিফারেন্ট, আপনাদের নোট করতে হবে যেভাবে ইউজ করতে হবে ফ্যাক্টরগুলো। যেমন যদি আমার রিইনফোর্সড কংক্রিট থাকে টেনশন কন্ট্রোল সেকশন, আমরা জানি সেটার মানে কি 0.9। যদি বন্ডেড প্রিস্ট্রেসড মেম্বার হয় 1। এখানে দেখা যাচ্ছে যে আমার যদি বন্ডেড প্রিস্ট্রেস মেম্বার হয় টেনশন কন্ট্রোল, তার মানে আমার কনফিডেন্স বেশি থাকবে, যে আমি একটা হায়ার ফি ইউজ করতে পারবো। পোস্ট টেনশনিং ইউজ করি টেনশন কন্ট্রোল সেকশন 0.9 and so on. Compression control section ইউজ করা উচিত নয়, কিন্তু যদি ইউজ করি 0.75। shear and torsion normal weight concrete 0.9, shear and torsion lightweight concrete 0.8। lightweight concrete হচ্ছে একটু উইক রেগুলার কংক্রিট থেকে, এই জন্য এটা অ্যাপ্লাই করা হয়েছে। বেয়ারিং অ্যান্ড ইফেক্ট যদি স্টার্ট এন্ড টাইম মডেল ইউজ করি, আমি জানি না আপনারা কয়জন আপনারা স্টার্ট এন্ড মডেল সম্বন্ধে জানেন। এটা একটা অল্টারনেট মেথড, অ্যাস্টোতে দেওয়া আছে এবং এসিআই কোডে দেওয়া আছে। এটা ইউজ করলে 0.7। এইগুলো নাম্বার হচ্ছে কম, কারণ হচ্ছে যে শিয়ার এন্ড টরশনের অ্যাপ্লিকেশন হলে অথবা স্টার্ট এন্ড টাইম মডেল হলে যদি আমি স্টার্ট থাকে তাহলে সেগুলো ফেলিওরের চান্স হচ্ছে ক্যাটাস্ট্রফিক। যদি হয় ইট উইল বি ক্যাটাস্ট্রফিক ফেলিওর, সাডেন ফেলিওর। দ্যাটস ওয়াই এই ফি ফ্যাক্টরগুলো কম। এগুলো আমি আবার পরে আগামী লেকচারগুলোতে এগুলো কভার করব যখন আমি ডিজাইন করব স্ট্রাকচারস। ইকুয়েশন আমি গ্র্যাজুয়ালি এখন অ্যাস্ট্রোর দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা বেন্ডিং ইকুয়েশন, বেন্ডিং স্ট্রেংথ ইকুয়েশন। এটা আপনারা আমি শিওর সবাই ফ্যামিলিয়ার, এটা ব্রেড অ্যান্ড বাটার ইকুয়েশন ফর কংক্রিট ডিজাইন। সো এখানে আমি দেখাচ্ছি যে এটা একটা ইউনিফাইড ডিজাইন। এখানে এপিএস মানে হচ্ছে স্টিল প্রিস্ট্রেসিং স্টিল, এটা হচ্ছে দ্যাট ফ্যাক্টর, এটা মোমেন্ট ক্যাপাসিটি ফ্রম দ্য প্রিস্ট্রেসিং স্টিল। আমি যদি নন প্রিস্ট্রেস স্টিল থাকে তাহলে এটা হচ্ছে দ্যাট ফ্যাক্টর, মোমেন্ট কন্ট্রিবিউশন ফ্রম নন প্রিস্ট্রেস স্টিল। যদি কম্প্রেশন স্টিল থাকে এস প্রাইম তাহলে দ্যাট কন্ট্রিবিউশন।
এবং কংক্রিটের কন্ট্রিবিউশন। আমরা জানি কংক্রিট সাধারণত আমরা ইউজ করি 0.85 প্রাইম সি অ্যাভারেজ স্ট্রেস দিয়ে। এখানে এগুলো পরে এক্সপ্লেন করবো। বিডব্লিউ মানে হচ্ছে ওয়েব উইথ, বি হচ্ছে ওভারঅল উইথ এন্ড সো অন। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা জেনারিক ইকুয়েশন। এখানে প্রিস্ট্রেস কংক্রিট আছে, প্রিস্ট্রেস স্টিল আছে, নন প্রিস্ট্রেস স্টিল আছে। যদি নন প্রিস্ট্রেস স্টিল না থাকে আমি এটাকে 0 করে দিব, যদি কম্প্রেশন স্টিল না থাকে এটাকে আমি 0 করে দিব। কাজেই it's a very generic kind of way, generically speaking, যদি আমার প্রিস্ট্রেস স্টিল না থাকে আমি রেগুলার স্টিল ইউজ করব। So it's very nice way of presenting bending strength of concrete members, and এটা straight forward from AASHTO code. Going into AASHTO, যদি আপনাদের কপি থাকে AASHTO 2017 আপনারা দেখতে পারেন ডিফারেন্ট চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 হচ্ছে জেনারেল ডিজাইন লোকেশন ফিচার্স, চ্যাপ্টার 3 ভেরি ইম্পর্টেন্ট লোডস অ্যান্ড লোড ফ্যাক্টরস, এটা আমি কভার করব এক্সটেন্সিভলি। চ্যাপ্টার 4 হচ্ছে অ্যানালাইজিং স্ট্রাকচারস, আমি একটা ব্রিজ ডিজাইন করব, ব্রিজটাকে আমি কিভাবে অ্যানালাইজ করব, তার মানে হচ্ছে যে আমি কিভাবে বেন্ডিং মোমেন্ট বের করব, কিভাবে শিয়ার ফোর্স বের করব, এটা হচ্ছে পার্ট অফ দ্যাট। এটা তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 কংক্রিট স্ট্রাকচারস, আমি যদি একটা কংক্রিট ব্রিজ ডিজাইন করি তাহলে I need to go to this chapter, concrete structures. It's pretty extensive. This is a very big chapter. যদি স্টিল ব্রিজ করতে চান তাহলে we have to go to chapter 6. Aluminium structure, if I am doing aluminium bridge, chapter 7. যদি টিম্বার ব্রিজ করি, আমেরিকায় টিম্বার ব্রিজ হচ্ছে না এখন, আগে ছিল কাভার্ড ব্রিজ, এখন আমরা structural composite lumber use করছি, glue lime use করছি, because it is becoming more popular. So that will be chapter 8. Deck use করব, deck design করব, very important. আমি খালি গার্ডার ডিজাইন করেই হবে না, আমাকে ডেকটা ডিজাইন করতে হবে, সেই জন্য হচ্ছে চ্যাপ্টার 9। Foundation, substructure, also all of these are important. So if I'm designing foundation, foundation will be meaning the pier, তারপরে যদি পাইল থাকে অথবা ড্রিল শাফট থাকে, then this is chapter 10. চ্যাপ্টার 11 হচ্ছে অ্যাবাটমেন্ট, পিয়ার্স এন্ড ওয়াল। সো যে কোনো ব্রিজেরই একটা অ্যাবাটমেন্ট থাকবে, পিয়ার থাকবে এন্ড ওয়াল থাকবে। তো এগুলো এই সাইড স্ট্রাকচার গুলোকে এটাকে কভার্ড ইন চ্যাপ্টার 11। টানেলিং, নাও buried structure and tunneling is sort of part of this AASHTO. Chapter 12, এটা ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 13 রেলিং or what we call barriers. সো আপনারা জানেন যে ব্রিজের উপরে ব্যারিয়ার থাকবে, এটা কংক্রিটের হতে পারে, স্টিলের হতে পারে, শ্রেটার ডিজাইন। এটা টিপিক্যালি এটা ইনভলভ হচ্ছে যে ইম্প্যাক্ট, যদি একটা ট্রাফিক ইম্প্যাক্ট হয় সে বিয়ারিং এর উপরে, হাউ উইল দ্যাট ব্রিজ বি সেফ, এটা কভার্ড হচ্ছে চ্যাপ্টার 13-এ। চ্যাপ্টার 14 হচ্ছে জয়েন্টস এন্ড বিয়ারিংস। আমি আগে বলেছিলাম এক্সপ্যানশন জয়েন্ট, সেটা ডিজাইন প্লাস বিয়ারিং। বিয়ারিং মানে হচ্ছে যে আমার গার্ডার গুলো কিসের উপর বসে আছে, এটা কি একটা ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাডের উপর বসে আছে নাকি অন্য কাইন্ড অফ পট বিয়ারিং অর সো ফোর্থ। এখানে ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ইউজ করলে বা অন্য ধরনের বিয়ারিং ইউজ করলে ডিজাইনটা এই চ্যাপ্টারে দেখানো আছে। চ্যাপ্টার 15 হচ্ছে ডিজাইন অফ সাউন্ড ব্যারিয়ার। সাউন্ড ব্যারিয়ার মানে হচ্ছে এখানে আমেরিকা এটা প্রায়ই করা হয় যে একটা জনবহুল এলাকা দিয়ে একটা ব্রিজ যাচ্ছে, সেটার আশেপাশে অনেক লোক বসতি, সেখান থেকে তাদের রাত্রে ঘুম হচ্ছে না কারণ এখানে অনেক আওয়াজ হচ্ছে ট্রাফিকের। সো এখানে সাউন্ড ব্যারিয়ার দিয়ে এই আওয়াজগুলো ডিফ্লেক্ট করা হয়। এগুলো ওয়াল হতে পারে, এটা ইম্পর্টেন্ট, সামটাইমস ভেরি ইম্পর্টেন্ট। সো সেই কালে এই ডিজাইনটা এই চ্যাপ্টারে দেখানো আছে। I think that was my last slide. Hope you enjoyed it. This is এখানে এটাকে আমরা বলি স্ক্র্যাচিং অন দ্য সারফেস, যে ব্রিজ ডিজাইন কিভাবে শুরু করতে হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ইউ শুড রিয়েলি কাম টু দ্য নেক্সট 4 সেশনস নেক্সট উইক।
মানডে ওয়েডনেসডে নেক্সট উইকে সোমবার বুধবার এবং তারপরের সপ্তাহে সোমবার বুধবার আমার 4টা লেকচার থাকবে আর কি এবং তারপরে there will be another lecture on seismic design of bridges যেটা another expert will be doing after my sessions. Okay, I think we're ready for questions, right, Bodhi? Yeah, Dr. Yazdani. Okay. So you can see the question and answers in the Q&A panel, right? Yes, I see lots of them. Let me start from here. Hello, okay, Mr. Islam, thank you. Hello, back to you. We talked about the cursor. Dr. Yazdani, আরেকটা জিনিস আমি বলতে চাই, just in case like the question answer panel can move here and there because people will start adding questions. So when you're replying the questions, just click on that question so it won't move for you. Okay. So let me try this one here. So I'm clicking on this one. Sir, please explain from very basic. But it's not opening. Should I type and I can respond to that or? No, you can just read the question and reply. Oh, okay. I don't have to chat here, right? I don't have to put your chat. No. Okay. So, Mr. Zaman, please explain from very basic. Okay. So I tried my best to make it basic, but you know, আপনি দেখছেন এখানে যে অ্যাস্ট্রোতে বেসিক বলে কিছু নাই আর কি, মানে এগুলো হাইলি টেকনিক্যাল নলেজ। বিএনবিসিও তাই, ওখানে বেসিক হতে পারে যে হ্যাঁ আমি এক্সপ্লেইন করলাম ব্রিজগুলো কিরকম দেখতে কিরকম অথবা কিভাবে এটাকে প্লেস করতে হবে, জেনারেল ইনফরমেশন, বাট at the end of the day we have to go into technical stuff. So sorry, I'm ওটা যদি আপনাদের ডিফিকাল্ট হয়ে থাকে, my apologies. How to avoid that আর কি, trying to make it very basic because এই কোর্সটা হচ্ছে ব্রিজ ডিজাইনের উপরে এবং আমরা AASHTO ইউজ করছি, there's no way around it, we have to be technical. Sorry about that. Okay, Mr. Mamoon, what will be the basic type of Padma bridge? So the Padma bridge is a truss bridge. If I remember correctly, there are two bridges. There is the highway bridge, which is a truss. And then we have the railway bridge, which is being built on top. So in my judgment, that would be a truss bridge. The truss can be considered as a girder also, you know, overall. Sound not loud. Okay. Anybody had issue with sound? I don't know. Sorry about that. Sir, maybe get international building code as PDF. Okay. Mr. Islam, আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। সো যদিও এটা ব্রিজ সেশন, ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড আমি আগে যে বললাম সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের জন্য। সো এটা দুই ধরনের কোড আছে, এটা ইট ইজ পাবলিশড বাই আইবিসি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, হচ্ছে মেইনলি ফর কমার্শিয়াল কনস্ট্রাকশন, এবং ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল কোড হচ্ছে রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনের জন্য। Okay, that is not for free distribution. We can view it with some. Thank you, Bodhi. So Bodhi said IBC is something that is not for free distribution. However, you can view it with some limitations for free here. Okay. So thank you, Bodhi. So Islam, আমি আশা করি আপনার জবাব পেয়েছেন আপনার ইয়েতে আর কি। Okay, please keep your mic nearby. My mic is close to my mouth. And if I had issues, I don't know, my apologies if there was issue with the sound. Okay, Mr. Sarwar, can you please share the contact number of Professor Jainul Abidin? I have some doubt and he is willing to talk via phone. Bodhi, can you please send? Okay. So Bodhi said, I would suggest mailing him instead of Zia Abidin. So you can look at the chat panel. There is a Gmail address there for Dr. Abidin. Mr. Hussain, how do we precast pile cap? Okay, good question. So pile cap, you know, so far we have been doing mostly cast in place. So if you want to do precast pile cap, you know, by pile cap, I think, are you meaning the bend cap or the pile cap? So the structure, there are two kind of cap. For the pier,
পিয়ারের জন্য একটা বেন্ড ক্যাপ আছে যেটা যেটা নাকি গার্ডারকে সাপোর্ট করে। I think that's what you're referring to. So it can be precast, always difficult. So এখনো আমেরিকাতে এটা টেকনোলজি এখনো হোল্ড নেয়নি আর কি, এখন পর্যন্ত ওটা মোস্টলি কাস্টিং প্লেস, কিন্তু ওটাকে পোস্ট টেনশন করা সম্ভব। আমেরিকায় আমরা বেন্ড ক্যাপটাকে ল্যাটারালি পোস্ট টেনশন করছি। আহ, আপনারা জানেন যে ওই ক্যাপটা ক্যান বি ভেরি ডিপ, এটা একটা ডিপ বিম হিসাবে কাজ করে সাধারণত। ইট ইস মাল্টিপল স্প্যানস। সো এটাকে স্টার্ট এন্ড টাইম মডেল ইউজ করা যেতে পারে ডিজাইনের জন্য, কিন্তু ওটাকে প্রিকাস্ট করা যেতে পারে, কিন্তু ওটা এখনো টেকনোলজি হাইলি ডেভেলপ করেনি এখনো আর কি। হয়তো ইনশাআল্লাহ শিগগিরই আমরা হয়তো সেই পর্যায়ে পৌঁছাবো, কিন্তু পসিবল। আমি যে বললাম যে মডুলার ব্রিজ 100%, দ্যাটস দ্য ফাইনাল অবজেক্টিভ। কিভাবে from the foundation all the way, maybe not all the way to the foundation, at least the superstructure part can be wholly modular. মডুলার মানে হচ্ছে এই কম্পোনেন্ট গুলাকে সবগুলাই প্রিকাস্ট, এটাকে বসিয়ে দেওয়া হচ্ছে একসঙ্গে, এবং তাতে কনস্ট্রাকশন অনেক ফাস্ট হবে এবং অনেক বেশি ইকোনমিক হবে। Can you suggest the best suitable textbook for cable stayed bridges and suspension bridge design? Okay. Bodhi, is it okay if I suggest something for the answer to this question from Mr. Zaman? We allowed to suggest textbooks? Bodhi? Allowable, I'll be glad to share with you my suggestion for these books. Zaman, can you, Mr. Zaman, আপনি ইচ্ছে করলে আপনার এখানে ইমেল পোস্ট করতে পারেন, if it's okay. Glad to respond to that. Precast works video. That's a good question. Next টাতে ট্রাই করব। Okay, precast work video. I have tons of videos. আমি অনেক ভিডিও ক্লিপ আছে, আমি ক্লাসে ইউজ করি রেগুলারলি। So precasting is very interesting, খুবই ইন্টারেস্টিং স্টাফ। প্রিকাস্ট ইয়ার্ডে হতে পারে অথবা অনসাইটে হতে পারে। So Bodhi, I'm not sure if you're there. Want us to share the videos maybe in the future? I don't know how we can handle this question. Bodhi? Again, if it's allowed, আপনি যদি, let's see, Mr. Hussain, আপনি যদি পোস্ট এখানে ইমেল পোস্ট করেন, তাহলে I'll share some precast videos with you, to send you the link, and there are tons of them on YouTube. আপনি ইউটিউবে গেলে আপনি অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন, এগুলো সবই ফ্রি। অথবা ফিউচার লেকচারে এগুলো কভার করব। What is AASHTO reliability index and how is it measured? Okay, Mr. Khan, good question. So AASHTO reliability is highly statistical factor, the beta factor. So for that, I have to explain the overlap of the strength and the load. So you know, এটা normal distribution আছে, আপনার লোডের নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, লোড ডিস্ট্রিবিউশন, এবং রেজিস্ট্যান্সের নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। এগুলো ওভারল্যাপ করে, যেখানে ওভারল্যাপ করে সেখানে রিলায়েবিলিটি ইন্ডেক্স ডেভেলপ করা হয়। ইটস হাইলি কমপ্লেক্স। ফরচুনেটলি আমাদের ডিজাইনের জন্য আমাদেরকে ওটা ইউজ করতে হবে না, AASHTO বিটা ফ্যাক্টর, কিন্তু এটাকে এই মুহূর্তে এক্সপ্লেন করা ডিফিকাল্ট, ইট উইল টেক এ ওয়াইল। আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আপনার ইমেল আমাকে পাঠান থ্রু দ্য Bodhi or ICC, then I can share with you some of the philosophy behind the beta factor, or the kind of moving up and down here. Measures. What is a viaduct? Well, Mr. Hassan, good question. Viaduct is an artery of a highway, which is traffic over another traffic, for example. So it's a multiple levels of traffic. It could be waterway, it could be highway, it could be land, it could be sea. So that's the definition of viaduct that I have in my mind.
Shumon, what should be done so that soil will not deposit near bridge over river? I don't know. For example, bridge over the Jamuna river. So এটা ভালো কোশ্চেন যে আমি যে স্কাউরিং কথা বলেছিলাম, scour will not deposit near bridge over the river. Soil will not deposit near bridge. So question is kind of confusing. What should be done so that soil will not deposit near bridge over river? Where we are, let's see. So I'm kind of confused by the question. I'm not sure what that means. Soil will not deposit near bridge. তো আপনি কি জিজ্ঞেস করছেন যে সয়েলটা ডিপোজিট হবে ব্রিজের ফাউন্ডেশনের ওখানে নাকি ব্যাংকে? আমি ঠিক শিওর নাই কোশ্চেনটার মানে কি আর কি। Okay, পরে যোগাযোগ করেন, then I'll clarify this question and then respond to you. Mr. Hassan, how to calculate required number of tendon in pre-stress girder? Excellent question, Mr. Hassan. এটা আমি কভার করব আমার নেক্সট লেকচারে, আগামী মানডেতে যদি আসেন, সোমবার দিন, সেখানে আমি লোড সম্বন্ধে কভার করব এবং অলসো আমি দেখাবো যে কিভাবে কতগুলো টেন্ডন ইউজ করতে হবে। এটা সর্ট অফ আমি যে আজকে দেখালাম প্রিলিমিনারি ডিজাইনের চার্টগুলা, সেখান থেকে আপনি ইনিশিয়ালি আপনি ডিটারমিন করতে পারেন, কিন্তু পরে ওটাকে আপনাকে আরো ফার্দার অ্যানালিসিস করতে হবে বেসড অন দ্য এলআরএফডি ইকুয়েশন। আমি যেটা দেখালাম, যেটা লোড ভার্সেস রেজিস্ট্যান্স, সেখান থেকে সলভ করে আমরা বের করতে পারবো কতগুলো নাম্বার অফ টেন্ডন দরকার। নট অনলি দ্যাট, কিভাবে প্লেস করতে হবে, কতগুলো লেয়ার লাগবে, ক্লিয়ার স্পেসিং এন্ড অল দ্যাট, আমি সেটা নেক্সট কভার করব। Talukdar, we are using girder named STG, pre-stressing super T girder, the Padmat Bridge Viaduct. That is very similar to the girder photo you showed named U girder. Is there any difference? So, frankly speaking, I'm not sure. I can find out. If it's a pre-stressing super T girder, maybe standardized, I'm not sure who developed it. It's probably not AASHTO or PCI shape. So if it looks like a U, inclined U, it probably is. So আমি এই মুহূর্তে আপনার আপনার এই কোশ্চেনের উত্তর দিতে পারছি না, কারণ আমাকে জানতে হবে ওই গার্ডারটা কি ধরনের আর কি। আমি নোট নিয়ে লাইক সিং সুপার টি গার্ডার। Okay. What effect would be considered in bridge pile foundation? What wind effect? Okay. Yes, definitely. Let me see. Okay, what's going on? I have to go back and forth here. What wind effect would be considered in bridge pile foundation? Yeah, of course. আমরা যেভাবে অ্যাস্ট্রোতে যেভাবে করা হয়, আমার একটা লেকচারে অবশ্যই আমি ফাউন্ডেশন ডিজাইন দেখাবো। সো সেখানে আমাকে ওই লোডটা অ্যাপ্লাই করতে হবে ব্রিজের সুপারস্ট্রাকচারের উপরে, আইদার সাইজমিক or wind or whatever, what collateral load. সেই লোডটা সুপারস্ট্রাকচার থেকে সাবস্ট্রাকচারে ট্রান্সফার হবে। সো বেসড অন দ্য সাইড এরিয়া অফ দ্য সুপারস্ট্রাকচার, সেখান থেকে আমরা উইন্ড লোডটা কালেক্ট করব or ক্যালকুলেট করব, এবং তারপরে সেটাকে বিয়ারিং এর ভিতর দিয়ে সাবস্ট্রাকচারে ট্রান্সফার করতে হবে। এবং যতগুলো সাবস্ট্রাকচার কম্পোনেন্ট আছে সব জায়গাতেই ওই উইন্ডটা ট্রান্সফার করতে হবে, সেভাবে ডিজাইন করতে হবে। Where will be the design guide for surface course? Okay, that's probably a pavement question, right? Surface course. Really, honestly, I'm not sure where will that guide be. I can find out, you know, if AASHTO has something. Let me take a note here also. Thinking maybe
Maybe depends on the manufacturer of the course. Maybe they have some design guides. Is it asphalt or is it concrete? So that can be available from the manufacturer. Can we get the AASHTO design handbook on internet free? Could you prescribe us the site? Okay. So I don't think I'm allowed to give you free site for design handbooks on the internet. I don't think I can do that, frankly speaking. Into I don't know whether it's available or not. Could you prescribe us the site? So I don't know, frankly speaking. AASHTO সস্তা নয়. AASHTO is very expensive. So all I can say about that request, Mr. Hassan. Okay, Mr. Sinha, is it possible to design U girder for curve? Okay, good question. So we saw today আমরা দেখলাম যে U girder ওটা segmental নয়, ওটা হচ্ছে একটা complete girder, যাই হোক 100 ফিট বা 50 ফিট যাই হোক, তাই ওটাকে ওইভাবে কার্ভ করে সেগমেন্টের মতো করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি শর্ট স্প্যান ইউজ করি তাহলে অত অ্যাপ্রক্সিমেটলি কার্ভ করতে পারি ওভার দ্য ওভারঅল স্প্যান। এটা এক্স্যাক্টলি একটা স্মুথ কার্ভ হবে না। Still, the curvature can be provided by segments, straight line segments between girders. You understand, right? So it's not like short segment that can be continuously curved. Hope that makes sense. So the wind. What code did you use, Mr. Shin, for remediation of overbridges? Can you explain some remediation methods, especially for piers, girders, and repairing methods of cracks? Excellent question. So that's a whole new ball game, right? Remediation, evaluation. আমি যে আপনাদেরকে যেটা বললাম যে AASHTO manual of bridge evaluation. That's an excellent tool for that. ওখানে দেখানো আছে কিভাবে কি মেথডে আমরা ব্রিজকে ইভ্যালুয়েট করব। স্পেশালি ফর ওল্ড ব্রিজেস, পুরনো ব্রিজে অনেক ধরনের সমস্যা থাকে, ডিটারেশন থাকতে পারে, অনেক ধরনের ক্র্যাক থাকতে পারে, এবং আই এম ডুইং দিস অলমোস্ট এভরি ডে ফর টেক্সাস হাইওয়ে ডিপার্টমেন্ট। সো ওটাকে ইভ্যালুয়েশন করতে হবে। আমরা নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন ইউজ করছি, আমরা জিপিআর ইউজ করছি, আমরা ইম্প্যাক্ট ইকো ইউজ করছি, আমরা টোমোগ্রাফি ইউজ করছি, এবং থার্মাল ক্যামেরা ইউজ করছি। ইউজ করে সামটাইম রিমোটলি আমরা কন্ডিশন কিরকম, ক্র্যাকিং আছে নাকি, ডিলামিনেশন আছে নাকি, করোশন আছে নাকি রিবারের, সেটার উপর ভিত্তি করে আমাদেরকে রিমিডিয়েশন করতে হবে। রিমিডিয়েশন মিনস আমাদের রিট্রোফিট করতে হবে। সামটাইম ইজ সো ব্যাড যে আমরা হয়তো রিমিডিয়েশন সম্ভব হবে না, আমাদের পুরো ব্রিজটা রিপ্লেস করতে হবে। সো অল আই ক্যান সে হ্যাভ ওয়েলথ অফ ইনফরমেশন অন দ্যাট। আই থিঙ্ক আমাদের সিরিজে, এই যে আমাদের লেকচার সিরিজ, ট্রেনিং সিরিজে ব্রিজ ইভ্যালুয়েশনের কোনো কোর্স নাই। আই থিঙ্ক বিল্ডিং ইভ্যালুয়েশনের কোর্স আছে কিছু। The philosophy, the repair technique may be similar, very similar. অনেক ধরনের রিপেয়ার করা যায়, কার্বন ফাইবার রিপেয়ার ইউজ করা যায়, জ্যাকেটিং করা যেতে পারে। সো দেয়ার আর লট অফ ওয়েজ টু ডু দিস। এখন এই মুহূর্তে এই কোশ্চেনটাকে আমার পক্ষে ডিটেইলে অ্যান্সার করা মুশকিল আর কি, কিন্তু আই হোপ those are the ways to do this. I would suggest look at the AASHTO manual for bridge evaluation to start that process. Kabir, sir, can we have some pictures of bent cap? It's not clear to us. Okay, I think what you mean is bent cap, BENT cap, what we call bent cap. আমার ছবি আছে আমার কাছে, এখন এই মুহূর্তে তো পাঠানো সম্ভব হচ্ছে না। Maybe I'll show you some next time. So let me take a note here. I could easily open my computer and show you some photographs, but I don't think I'm allowed to do that right now in this training session. যখন আমি সাবস্ট্রাকচার পড়াবো তখন আমি ছবি দেখাবো অনেকগুলো। এগুলো রেক্টাঙ্গুলার হতে পারে, ট্রাপিজয়েডাল হতে পারে, বিভিন্ন ধরনের, ডিপেন্ড করে। বেন্ড, সিঙ্গেল বেন্ড হতে পারে, ডাবল বেন্ড হতে পারে। So a lot of varieties of things can happen. Why earthquake and wind are not considered in strength 1 load combination? Mr. Kamruzzaman, good question. So strength 1 philosophy হচ্ছে যে we look at the regular loads. Earthquake and wind, এটা
এক্সট্রিম ইভেন্টের পর্যায়ে পড়ে। এক্সট্রিম ইভেন্টের মানে হলো যেগুলো হচ্ছে নন ট্রেডিশনাল ইভেন্ট। সো আর্থকোয়েক একটা এক্সট্রিম ইভেন্ট, উইন্ড একটা এক্সট্রিম ইভেন্ট, ব্লাস্ট কোনো লোড নাই অ্যাস্টোতে, এটা একটা এক্সট্রিম ইভেন্ট। সো এগুলোর জন্য আমাদেরকে এক্সট্রিম ইভেন্ট লিমিট সেটে যেতে হবে। I hope that answers your question. Mr. Huck, how eigenvalue is used in designing bridges? Question. I'm not sure. I don't know. It probably is dynamics question I'm thinking. So honestly, I cannot answer that right now because I need to study myself how that is used in designing bridges. Point, I don't know. That's all I can tell you. Okay, I answered this question. Textbook. So I'll take down your Gmail, Mr. Elahi, but I'll find out if I'm allowed to send it to you or not. Down right now. Barry, can we revise the original operational category of the existing bridges on the basis of emergency as well as location, but that will be within code of limited. Revise the operational category of the existing bridge on the basis of emergency as well as location. But that, yes, yeah, why not? I don't see why not, because ব্রিজের অপারেশন চেঞ্জ হতে পারে, তাই না? ইন্টেন্ট অফ দ্য ব্রিজ, বিল্ডিং এর যেমন, বিল্ডিংও তাই হয়। একটা বিল্ডিং হয়তো অফিস বিল্ডিং থেকে এটা একটা ওয়্যার হাউসে চেঞ্জ করা যেতে পারে। সো দ্য অপারেশনাল ক্যাটাগরি ইজ চেঞ্জড, দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য উইন্ড ডিজাইন। সো সিমিলারলি ব্রিজেরও চেঞ্জ হতে পারে, হয়তো একটা ব্রিজ একটা রিমোট এরিয়াতে ছিল, পরে সেটা হয়তো একটা জনাকীর্ণ কমিউনিটিতে রূপান্তর হলো, তখন সেটাকে চেঞ্জ করা যেতে পারে। দ্যাটস উইদিন কোড, অফকোর্স। আমি দেখালাম আপনাদেরকে যে ফ্যাক্টরগুলো, রাইট? অপারেশনাল ক্যাটাগরি ফ্যাক্টরগুলো কি, সেখানে এটা রিফ্লেক্টেড হবে। ডিজাইন ইজ টু লেট, বাট ইভ্যালুয়েশনের জন্য দ্যাট কুড বি এফেক্টিভ। Abhijit Das, can I get your email? Bodhi, am I supposed to give them my email? Is it okay or not? It's up to you, Dr. Yazdani. Okay. So if you want to. Okay, I can put it here. But I don't think we can distribute stuff like that. But okay. No, I understand. But, they're asking for my email. Is it okay to give my email? Just want to make sure. Yeah. Okay. No, I will not distribute. But for the textbook, I can send suggestion, but I cannot send you the whole book. Of course, you hopefully understand that. Okay. That's my official email. Fazal Hussain, Mr. Hussain. Okay. Bodhi, maybe more convenient would be, can you download this chat and send it to me, maybe? Of this, sure. Email. Okay, thank you. So I don't have to write it down here. Okay. Sharmin, Miss Sharmin, thank you. I hope you got my email. It's up here. Yazdani@uta.edu. Another one, Alamgir Kabir. Mr. Rabbi, video and reference is allowed before session, so that please share book names, sir. Okay. Okay, as I said, Mr. Rabbi, I don't have the book name right now on top of my head. So once I get, I sit down, I'll do it for you. Promise, I'll send you the reference book, but I cannot do it right now. Okay. So hope you understand that and appreciate that. But I'll do that as soon as I can. Okay, Mr. Ahmed, how to encourage the tendon system details at AASHTO? Good question. So we are thinking of, there are two kinds of anchoring. There's one for pre-tensioning and one for post-tensioning. They're done differently. So in the pre-tensioning, as you know, they are stretched and they are anchored against the concrete. While in post-tensioning, we do one side first, and then tarpore amra otake stretch kore
আমরা ওটাকে অ্যাঙ্কর করি আদার সাইড, এবং there are AASHTO guidelines for that. Actually LRFD তে it's covered. So I don't remember offhand now what chapter it is, but if আপনি যদি এখানে ইমেল দেন তাহলে I'll send you that chapter name where that's covered. Mr. Rahman, these are good questions. I'm very happy to see all this interest. Mr. Rahman's question হচ্ছে, would you please tell me the details of HL93 loading? Is it similar to HS20 track? Well, that's a good question. It's almost similar. So again, এটাকে আমি cover করব আগামী Monday-তে. I'll talk extensively about load, HL93 load, what it means. Essentially, HS20 and HL93 loading is same. It total load হচ্ছে 72 kips, kilopound. I'm not sure what the conversion is to kilonewton. কিন্তু HL93 তে আমরা অ্যাড করি একটা lane load. সেটা হচ্ছে একটা uniform load on top of the truck load. So please don't use HS20 track. আপনি যদি ডিজাইন করেন AASHTO LRFD দিয়ে, I cannot use HS20. That was for the allowable stress design. So I'll explain that more in the next lecture. How AASHTO lane load was derived. Okay, good question. I'm glad to know, Mr. Jakaria, that you know about the lane load. How it was load is derived. It's a long explanation. So again, I think I'll explain that in the next lecture. Half of the lecture on Monday will be on loads, and other half of it হচ্ছে flexural design এর উপরে, সেখানে I'll explain this. But it was derived based on a lot of information, traffic characteristics, traffic load. What the lane load does, এটা যা করছে, আপনার lane loadটা একটা ছোট ছোট ভেহিকল যেগুলো, যেমন টয়োটা করোলা, যেগুলো লোড অনেক কম, সেইটা রিপ্রেজেন্ট করছে lane load. কিন্তু যদি আপনি ট্রাক লোড দেখেন HL93, সেটা হচ্ছে ট্রাক লোড. সো বাই এটা কম্বাইন করে AASHTO বোঝাতে চাচ্ছে যে আমরা কনসিডার করছি বড় লোড, হেভি লোড এবং also light load. Both are present normally on bridges. Okay, Mr. Kabir, is the super T girder, U girder are same in Padma Bridge? Okay, I think I already answered that one. I'll look into that one. It may not be exactly same. The U girder আমি যেটা দেখালাম, U girderটা হচ্ছে আসলে আমেরিকার বিভিন্ন স্টেটে অ্যাডপ্ট করেছে, যেমন ওয়াশিংটন একটা আছে, টেক্সাসে আমাদের নিজেদের ইউ গার্ডার আছে. সো এই সুপার টি গার্ডার আই এম অ্যাসুমিং এক্স্যাক্টলি সেম হবে না, বাট দ্য বিহেভিয়ার কুড বি অলমোস্ট সেম অর সিমিলার বিকজ দে অল লুক লাইক ইউ. Miss Sharmin, which software commercially available is most effective for bridge design? Good question. Okay, there's no one single software. I hope that I can show, actually it's very tight schedule, হয়তো ভবিষ্যতে আমি সফটওয়্যার অ্যাপ্লিকেশন দেখাতে পারবো. অনেকগুলো সফটওয়্যারই আছে. একটা হচ্ছে CSI Bridge, which I can put here. Let me see if I can answer this question here. Let me write down the software names. These are all free available if you are interested. হচ্ছে CSI Bridge একটা, kind of losing my mind right now. The bridge is one. That other software is from TextDot. I'll find out soon and chat and put it on the chat. So there's another software which is very nice. এটা হচ্ছে TextDot, Texas Duty থেকে. ইউজ করে আমরা ভেরি ইজিলি আমরা ব্রিজ ডিজাইন করতে পারি, লোড জেনারেট করতে পারি. আমি এটা বের করবো এবং আপনাদেরকে পাঠাবো শিগগিরই আর কি. বাট এটা CSI ব্রিজ হচ্ছে একটা কোম্পানির একটা প্রোডাক্ট, এবং ইচ্ছা করলে আপনারা এটা ইউজ করতে পারেন. Mr. Hassan, does wind tunnel test is mandatory for bridge structure? Is there any manual to calculate wind load on bridges? Okay. So wind tunnel হয়তো অনেকে না জানতে পারেন. উইন্ড টানেল মানে কি? উইন্ড টানেল হচ্ছে আমরা যেখানে একটা স্কেল মডেল বানাই একটা ব্রিজের বা বিল্ডিং এর, সেটাকে একটা উইন্ডের একটা টানেলের মধ্যে এটাকে ছোট পর্যায়ে এটাকে টেস্ট করা হয়.
সো এখানে আমরা টার্বুলেন্স দেখাতে পারি, আমরা এডি কারেন্ট দেখাতে পারি, আমরা বিভিন্নভাবে ওই স্কেল মডেলের বিহেভিয়ার স্টাডি করতে পারি। পসিবল অফকোর্স, বিল্ডিং এও পসিবল, ব্রিজেরও পসিবল। এই লাস্ট পার্ট কোশ্চেনটা ভ্যালিড। অ্যাস্ট্রোতে উইন্ড লোডের ক্যালকুলেশন দেখানো আছে অ্যাস্ট্রো এলআরএফডিতে। আমি মনে রাখি চ্যাপ্টারে আমি দেখাবো এটা সাবস্ট্রাকচার ডিজাইনে। সেখানে কিভাবে উইন্ড ক্যালকুলেট করতে হবে, কিভাবে সাইজমিক লোড ক্যালকুলেট করতে হবে, এগুলো ডিটেল ভাবে দেখানো আছে। কাজে এগুলো আশা করি আর পাবেন। আপনি যদি অ্যাস্ট্রোতে যান এলআরএফডি স্পেসিফিকেশনে, ইট শুড বি দেয়ার। Rahman, what is the function of bridge bearing pad? Is it transfer only vertical load or lateral load also? Please explain the details. Good question. So typically আমরা elastomeric bearing pad use করি, অথবা ইচ্ছা করলে আইসোলেশন প্যাড ইউজ করা যায় ফর seismic loads. সো এটা যা করে এটা হচ্ছে যে এটা ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড মানে হচ্ছে অল্টারনেট রাবার লেয়ার এবং স্টিল লেয়ার। এবং আমার কাছে ছবি এই মুহূর্তে নাই, কিন্তু ইউ ক্যান ইমাজিন যে একটা রাবার লেয়ার, ভেরি টাফ রাবার, তারপর একটা স্টিল লেয়ার, এবার 5-6টা লেয়ার থাকবে। কাজেই আমরা যদি একটা সাপোর্ট বানাই যেখানে আমরা হরাইজন্টাল লোড চাই না, তখন ওই বিয়ারিং প্যাডটা হরাইজন্টালি মুভ করবে যদি কোনো রিয়াকশন ডেভেলপ করে। কাজে আপনার কমেন্ট কারেক্ট, হ্যাঁ এটা অনলি ফর ভার্টিক্যাল লোড রিয়াকশনের জন্য, বা নট ফর ল্যাটারাল লোড। এবং অ্যাস্ট্রোতে যে বিয়ারিং চ্যাপ্টার দেখালাম সেখানে এই বিয়ারিং প্যাডের ডিজাইনও দেখানো আছে, কিভাবে করতে হবে, ইকুয়েশন দেওয়া আছে। The Sheen, what is the maximum allowable settlement for a pier under bridge pier? If settlement occurs, how can we consider the effect on the superstructure, girder, cable, etc.? Okay, valid question. So maximum allowable settlement বলে কিছু বোধহয় দেওয়া নাই, মানে কত হবে এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। You need to calculate that. তারপরে it depends also on the overall structure, span length কিরকম। Concrete member by itself is slightly deformable. কাজে যদি ডিপেন্ড করে অন দ্য রিলেটিভ সেটেলমেন্ট, একদিক থেকে আরেকদিকে। যদি পিয়ার সেটেল করে তাহলে সুপারস্ট্রাকচার সেটেল করবে হোপফুলি সেম অ্যামাউন্ট। এখন একটা যদি আমি চিন্তা করি গার্ডারের ডিজাইন, যদি গার্ডার সেই সেটেলমেন্টের জন্য স্লাইটলি অফ থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট শুড নট চেঞ্জ সিগনিফিকেন্টলি, রাইট? কাজে এটা তো হিউজ কোনো সেটেলমেন্ট নয়, কাজে সেই ক্ষেত্রে ইট শুড নট বি প্রবলেম। হয়তো ডেক ডিজাইনে কিছু হতে পারে, কিছু সমস্যা হতে পারে, সেটা আমাদের চেক করতে হবে। Salam, how can we get AASHTO LRFD PDF copy? Okay, I think we already answered that question, right? I'm not supposed to comment on that. Yeah, why some of the long bridges like Jamuna Bridge are curve shape? Okay, good question. I think what you mean by curve shape is horizontally curved, right? Not vertically curved, I hope. So if that's the case, then of course alignment is a big issue, right? কেমন করে অ্যালাইন করতে হবে। আমি যে আগে বললাম যে লোকেশনটা ইম্পর্টেন্ট। পদ্মা ব্রিজ ইজ এ হিউজ ব্রিজ, সো কোনখান দিয়ে ব্রিজটা শুরু হবে এক প্রান্তে এবং কোন প্রান্তে শেষ হবে, এই দুটোকে কানেক্ট করতে হবে। তাই নয়, খালি আমাদেরকে পিয়ার প্লেস করতে হবে ব্রিজের নদীর মধ্যে, সেটা একটা চ্যালেঞ্জ। সেখানে সয়েল কন্ডিশন কিরকম, কারেন্ট কিরকম, এইসব ভিত্তিতে আমি শিওর যারা ডিজাইন করেছে যমুনা ব্রিজ তারা দে আর লুকিং ইনটু ইট, হাউ টু কার্ভ দ্যাট ব্রিজ। কাজে এটা অপটিমালি ডিজাইন করতে হবে। কাজে কার্ভেচার একটা বেশ লম্বা ব্রিজ একদম স্ট্রেট করা ডিফিকাল্ট, এবং সামটাইম বিকজ অফ দ্য ইস্যুজ আই মেনশন নাও দ্য ব্রিজ হ্যাজ টু বি কার্ভড। সো আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। Okay, Mr. Karim Khan, according to AASHTO equation, return period is 1,000 years and 7% probability of exceedance is 75 years and 2475 years. And how to correlate this difference in seismic design? I don't think আমার তো মনে হয় না correlate করার কোনো দরকার আছে, কারণ বিল্ডিং এবং ব্রিজ দে আর টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচার্স। সো এই যে আপনি এগুলো রিটার্ন পিরিয়ডের কথা বলছেন, এগুলো বেসড অন স্ট্যাটিস্টিক্স অফ দ্য পাস্ট।
and the chance of earthquake occurring at a certain location. So ব্রিজের উপরে আর্থকুয়েকের যে এফেক্ট সেটা বিল্ডিং এর উপরে সেম না, এটা আমি বলতে পারি। কাজেই এই যে অ্যাক্সিডেন্টস পিরিয়ড গুলো বলেছেন এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বের করা হয়েছে। কাজেই I don't think we have to think about why is that is different in one case and not different. We just design based on what's given in the code. Mr. Zaman, how much strength of concrete used in long span bridge in America and what are its ingredients? Okay, good question. So again, concrete strength evolve করছে। Again, আমার জ্ঞান এসআই তে সীমিত। আমি ইউএস ইউনিটে বলতে পারি যে 20 বছর আগে 25 বছর আগে এখানে আমরা ইউজ করতাম 2000 psi কংক্রিট। এখন আমরা অ্যালাউ করছি 8500 psi concrete. So as concrete is evolving, right, we are using new ingredients, we're using different ingredients in concrete, many additives, and concrete is becoming more exotic. Actually, I mean, jani je people have produced 36 KSI concrete as well. It's almost like strong as steel. Of course, there are some significant things has to go into that mix. So allowable হচ্ছে আমেরিকা আমি যতটুকু জানি 8500 psi, but that limit is pushed almost every year. So I wouldn't be surprised if next year is 1200 psi or something, 12,000 psi, 12,000 sorry, 12,000 psi or something similar. Okay, shared my email already. Tanisur Zaman, why are you suggesting AASHTO 2017 in place of updated one? I think what I found out, আমি যেটা পেয়ে জানলাম বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করে, আমার বন্ধু যারা আছে বুয়েটে এবং বাইরে যারা আছে প্রফেশনাল কলিগ, তারা আমাকে বলেছে যে they are using 2017 AASHTO version. Maybe that's how they are used to that, but I can tell you the 2020 version খুব একটা ডিফারেন্স কিছু নাই, almost same as 2017 version. Curve shape, we saw that. Email, just civil, okay. Mr. Alam, why is the serviceability of deflection limit for pedestal bridge? Well, আমি এই মুহূর্তে জানি না, এটা তো আমার ঠিক মনে নাই আর কি। আমি যে আগে বললাম যে অ্যাস্টোর যে পেডেস্ট্রিয়ান ব্রিজ ডিজাইন গাইডলাইন আছে, ওখানে আপনি দেখতে পারেন হয়তো কোনো লিমিট দেওয়া থাকতে পারে। Saying, what is the function of seismic arrestor in eye girder bridges? So I'm assuming that that would be to make sure that the seismic action is mitigated or lessened as it goes to the foundation. I would suggest you আপনি যে seismic একটা যে সেশন হবে সেখানে আপনি যদি অ্যাটেন্ড করেন সেখানে হয়তো এটার ভালো অ্যান্সার পেতে পারবেন। Rahman, AASHTO, which chapter discuss the seismic load and wind load calculation? Find in my দেখি ছিলাম টেবল অফ কন্টেন্ট, ওখানে দেখছি। তো এটা থাকবে চ্যাপ্টার 10 এ ফাউন্ডেশন ডিজাইনের মধ্যে। কারণ হচ্ছে আমরা ব্রিজ যখন ডিজাইন করি আমরা সাইজমিক এন্ড উইন্ড লোড ক্যালকুলেট করি ফাউন্ডেশন ডিজাইনে, আমরা উপরের সাব সুপারস্ট্রাকচারটা ওটার জন্য ডিজাইন করি না। কাজেই ওটা চ্যাপ্টার 10 এ পাবেন। 85,000 psi, no 8500 psi, I'm sorry, 85,000. So 8500 psi or 8.5 ksi kilopound per square inch. Thousand is okay. 12 ksi, right? Yeah. I meant to say 8500 psi. Sinha, you said much larger resistance in call. Like what ratio can be called? There is no strict guideline for that, you know. আমরা যখন ডিজাইন করি তখন আমরা ওভার ডিজাইন করি মাঝামাঝি ডেলিবারেটলি। আপনি যদি চিন্তা করেন ব্রিজ গার্ডার গুলা, সাম অফ দেম উইল বি ওভার ডিজাইনড, কারণ হচ্ছে যে
আমরা যখন গার্ডার ডিজাইন করব, যদি 8টা গার্ডার থাকে আমরা সেম গার্ডার ইউজ করবো, রাইট? আমরা তো ডিফারেন্ট গার্ডার সাইজ ইউজ করবো না। কাজে ওই ক্ষেত্রে সাম অফ দেম উইল বি ডেলিবারেটলি ওভার ডিজাইন। বিল্ডিং এও সে একই জিনিস প্রযোজ্য। কাজে এটা কোনো ফ্যাক্টর নাই যে কত বেশি হলে ওভার ডিজাইন। এটা জাস্ট দেখতে হবে যে ওভারঅল কনস্ট্রাকশন এবং অপটিমাইজেশন অফ দ্য মেম্বার্স। Miss Rifat, why Tacoma Narrows Bridge failed? Would you please tell us the cause? Okay, that's a famous failure. That's the last question. We're almost time. So Tacoma Narrows Bridge যেটা হয়েছিল সেটা হচ্ছে quite a few years back. ওটা হয়তো wind induced vibration শুরু হলো। So what happened was যে ওটার যে ন্যাচারাল ভাইব্রেশন, ওই ব্রিজের যে ন্যাচারাল ভাইব্রেশন সেটা somehow matched with the wind vibration frequency. So as a result, it got magnified, and তারপর এক সময় আসতো যখন সেটা ফেল করলো। I think that's in a nutshell what happened. এখন সেজন্য এখন আমরা ব্রিজ বানাই তখন মেক শিওর করি যে ব্রিজের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা যাতে ওই উইন্ডের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ না করে। এবং আমি বলতে পারি আপনাদের গোল্ডেন গেট ব্রিজ, যেটা ভেরি ফেমাস ব্রিজ, ওখানে ইঞ্জিনিয়াররা বের করলো যে ওই ফ্রিকোয়েন্সি সমান ছিল। তখন what they did, they added ballast to the dead load as a dead load to the structure. So ওখানে dead load add করা হয়েছে, যে এখন ওই ব্রিজের ফ্রিকোয়েন্সি উইন্ডের থেকে ডিফারেন্ট। কত ডিফারেন্ট আমি ঠিক জানি না, কাজে চান্স অফ দ্যাট হ্যাপেনিং টু দ্য গোল্ডেন গেট ব্রিজ ইজ quite low.